স্যার, আপনি কাইন্ডলি শুরু করতে পারেন। আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিক মেডিসিন। আসলে এই চ্যাপ্টারটা অনেক ছোট হলেও এই চ্যাপ্টার ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে, ইনফরমেশন গুলো আছে, দেখা যায় যে প্রতি বছর এফসিপিএস পার্ট 1 পরীক্ষার একটা মেজরিটি কোশ্চেন এখান থেকে আসে, এবং এই চ্যাপ্টারটাই যারা আসলে ভালো করে তারা আলটিমেটলি একটু এগিয়ে থাকে। আমরা যদি ফার্স্টে একদম এই চ্যাপ্টারের কি আছে একটু যদি দেখে নেই, তাহলে আমাদের পরবর্তী পড়াটা কি হতে পারে সেটা একটা প্রিভিয়াস মানে একটা আইডিয়া পাওয়া যাবে। সো ফার্স্ট অফ অল, ডেভিডসনের যে কোনো চ্যাপ্টারে আমরা প্রথমেই একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের কিছু ছবি দেখি, যেগুলো আমাদেরকে আসলে কিছু পিক্টোরিয়াল আইডিয়া দেয়। দেন কিছু বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশনের কথা ওরা বলে, আমরা সেটা দেখব। আমরা একটু কাইন্ডলি মিউট করে রাখি আমার মাইক্রোফোন। তারপর কিছু ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট হোমিওস্ট্যাসিস, স্পেশালি সোডিয়াম, পটাশিয়াম, এই হোমিওস্ট্যাসিসের কথাগুলো আমরা পড়বো। দেন অ্যাসিড বেস ডিসঅর্ডারের কিছু পোর্শন আছে, একদম খুব বেসিক আলোচনা, কিছু ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের কথা এখানে উল্লেখ থাকলেও এই চ্যাপ্টারে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসটা বলেনি, এটা নেফ্রোলজি চ্যাপ্টার আলাদা করে আলোচনা করেছে। আমরা ম্যাগনেসিয়াম, ফসফেট এগুলো নিয়ে একটু পড়বো, এবং কিছু মেটাবলিক মেডিসিনের পার্ট হিসাবে অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, কমপ্লেক্স লিপিড মেটাবলিজম, লাইপোপ্রোটিন অ্যান্ড লিপিড মেটাবলিজম, এগুলোর কিছু ডিজিজ সম্পর্কে পড়বে। এবং লাস্ট অফ অল পরফাইরিয়া, যেটা হচ্ছে আমাদের হিম ফরমেশন পাথওয়েতে যদি কোনো ডিফেক্ট থাকে, তাহলে যেই পরফাইরিন গুলো আমাদের বডিতে অ্যাকুমুলেট করে এবং বিভিন্ন ম্যানিফেস্টেশন গুলো এক্সপোজ করে, সেগুলো নিয়ে একটু পড়বো। সো লেটস স্টার্ট। আমি আশা করব যে আপনাদের সবার সাথে একদম 23rd ডেভিডসনের আমি আমার পেজ বাই পেজ আমরা যাব। সো প্রথমেই দেখেন একটা হাইপার লিপিডেমিয়ার চোখের পাশে, হ্যাঁ, লিপিড অ্যাকুমুলেশন হয়, যেটাকে আমরা জ্যান্থালেজমা বলি, একটা ছবি আছে। সো যদি কোনো পেশেন্টের দেখেন যে এরকম চোখের পাশে এরকম লিপিড এবং অ্যাকুমুলেশন করেছে, সো দিস ইজ কল্ড জ্যান্থালেজমা। এবং আপনারা সবাই মনে হয় জানেন যে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস একটা প্রবলেম আছে, এটা গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি চ্যাপ্টারে আমরা পড়বেন। এইসব পেশেন্ট গুলোর দেখবেন যে এরকম জ্যান্থালেজমা থাকে। অনেক সময় স্পট ডায়াগনোসিস, আসলে এসবিএ তে যেটা হয়, আপনাকে অনেক ক্লু দিবে, এই ক্লুগুলোর ভিতরে আপনাকে পিক করতে হবে। হয়তোবা দেখা যাবে একটা ইনফরমেশন যেটা খুব প্যাথোগনমিক, সেইটা যদি আপনি ধরতে পারেন, দেখা যাবে ওই এসবিএ টা আপনি পেরে যাচ্ছেন। তারপরে দেখেন একটা কর্নিয়ার ছবি আছে, সেই কর্নিয়াল আর্কাস দেখাচ্ছে হাইপার ভলেমিয়া, সেখানে এক্সট্রা হার্ট সাউন্ড, লাং ক্রেপিটেশন, আমরা অনেক সময় বাইব্যাসাল ক্রেপিটেশন শুনতে পাই। এখানে আসলে ওরকম দাগানোর কিছু নেই। সো আপনার আরেকটু গ্যাংলিওসাইডোসিসের এই ছবিটা যদি চলে আসেন, দেখেন একটা ফান্ডাসে ঠিক মিডলে একটা চেরি রেড স্পট পাওয়া যাচ্ছে। আমরা একটু পরেই একটা ডিজিজ পড়বো, টেইস্যাক্স, ওখানে দেখবেন যে গ্যাংলিওসাইডোসিস, এটা একটা প্রবলেম। তো ওখানে চেরি রেড স্পট ফান্ডাস পাওয়া যায়। গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ আছে, স্পেশালি গসার সিনড্রোম, ওখানে অনেক সময় হেপাটোস্প্লেনোমেগালি থাকে। জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আমাদের প্রথম পেজটা। পরফাইরিয়া, দেখবেন যে পরফাইরিয়ার পেশেন্ট গুলো আপনার কাছে প্রেজেন্ট করবে উইথ অ্যাবডোমিনাল পেইন, ফটোসেনসিটিভ র্যাশ, হ্যাঁ, বুলা, হাইপারট্রাইকোসিস। তো একটা জাস্ট আইডিয়া আপনি পাবেন এই ছবিটা দেখলে, যে পেশেন্ট আপনার কাছে আসলো কিছু নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে। So you might think as a differential diagnosis that the patient might have been suffering from porphyria. এইবার এফসিপিএস পরীক্ষায় দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিল। এটা এসেছিল 2021 সালের জুলাইতে। টেন্ডন জ্যান্থোমা, জাস্ট একটা বড় এসবিএ দিয়েছিল এবং সেখানে একটা ছোট্ট ক্লু দিয়েছিল যে পেশেন্টের টেন্ডনে জ্যান্থোমা আছে, মানে টেন্ডনের উপরে লিপিড অ্যাকুমুলেশন করে টেন্ডন গুলো বড় হয়ে গিয়েছে, একটু সোলেনের মতো দেখাচ্ছে। সো টেন্ডন জ্যান্থোমা is very characteristic sign of hypercholesterolemia. আপনাদের কাছে যদি ডেভিডসনটা থাকে, আপনারা একটু পাশে লিখে নিতে পারেন। টেন্ডন জ্যান্থোমাটা হাইপারকোলেস্টেরোলেমিয়াতে পাওয়া যায়। এবং এর নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইরাপটিভ জ্যান্থোমা, দিস ইজ অলসো ক্যারেক্টারিস্টিক সাইন অফ হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া। সো 2021 সালের জুলাই সেশনে কিন্তু এই কোশ্চেনটা এসে পড়েছিল। আমরা সব সময় একটু ট্যাক্টফুলি পড়াশোনা করব
যতটুক দরকার ততটুকু খুব ভালো করে পড়বো, এবং রিডিং দেওয়ার সময় একটু সবগুলোই আমরা একটা রিডিং দিয়ে যাব। এরপর একটা পেজ আছে ছবির, এখানে আসলে আমি একটা জায়গা খুব হাইলাইট করতে চাই, হাইপোক্যালেমিয়া, হাইপার ক্যালেমিয়া। লুক এট দ্য ইসিজি। দেখেন হাইপোক্যালেমিয়াতে অনেক ফিচার আছে, বাট খুব কমনলি মাঝে মাঝে আমরা যেটা দেখি যে এসটি ডিপ্রেশন থাকে, তার মানে আইসো ইলেকট্রিক লাইন থেকে এসটি যে সেগমেন্টটা সেটা ডিপ্রেসড হয়ে থাকে, নেগেটিভলি ডিফ্লেক্টেড থাকে, তারপরে একটা ছোট্ট পজিটিভ ডিফ্লেকশন পাওয়া যায় যেটাকে আমরা ইউ ওয়েভ বলি। সো ইউ ওয়েভ ইজ ক্যারেক্টারিস্টিক্স ফর হাইপোক্যালেমিয়া। এটাও কিন্তু এসবিএ তে চলে আসতে পারে। আপনারা যখনই ইসিজি দেখবেন তখনই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তার পাশেই দেখেন হাইপার ক্যালেমিয়ার একটা ইসিজি ওয়েভ দেওয়া আছে, যেখানে দেখেন যে টি ওয়েভটা কিন্তু একটু টল, হ্যাঁ, টেন্টেড, পিকড, এবং বেসটা যদি খেয়াল করেন দেখবেন যে ন্যারো। এটার খুব কমন একটা ডিফারেন্সিয়াল হচ্ছে হাইপার অ্যাকিউট এমআই, যেখানেও এরকম আপনারা কিন্তু টল টি পেতে পারেন, বাট মনে রাখবেন সেই টল টি অ্যাপেক্সটা এত বেশি টেন্টেড হবে না এবং বেসটা খুব ব্রড হবে। বাট এখানে দেখেন বেসটা কিন্তু ন্যারো এবং অ্যাপেক্সটা কিন্তু টল, টেন্টেড। সো the patient might have been suffering from hyperkalemia. আপনার হাই সাসপিশন থাকবে, আপনি তাকে অবশ্যই একটা ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে দিবেন, কার্ব স্টেবিলাইজার। তারপরে আপনি তাকে পটাশিয়াম চেক করে সাথে সাথে দেখবেন খুব আর্জেন্ট বেসিসে। এখানে আবার সেই টেন্ডন জেন্থোমার ছবিটা ভালো করে দেখতে পারেন। দেখুন টেন্ডন অ্যাকলিস যেটা কিভাবে ফুলে গিয়েছে, সোলেন হয়ে গিয়েছে। দিস ইজ দ্য টেন্ডন জেন্থোমা। আমি আবার বলছি, উইচ ইজ এ ক্যারেক্টারিস্টিক সাইন্স অফ হাইপার কোলেস্টেরোলেমিয়া। ওকে, সো প্রথম দুইটা পেজ আসলে সম্পূর্ণ পিক্টোরিয়াল বেসিস ছিল। আমরা যদি 348 পেজে চলে আসি, এই পেজে আসলে ওরকম পড়ার কিছু নেই। একটা ছক আপনারা দেখতে পাচ্ছেন, এই ছকের কয়েকটা জায়গা আমি একটু আপনাদের কাছে তুলে ধরছি। ইলেকট্রোফোরেসিস আপনারা দেখতে পাচ্ছেন আমার দাগানো আছে। আমরা অনেক সময় কিন্তু প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি, স্পেশালি যখন আমরা প্যারাপ্রোটিনিমিয়া চিন্তা করি, মাল্টিপল মায়োলোমা চিন্তা করি। সো এই যে অ্যানালাইটিক্যাল মোডালিটিসটা, এটা হয়তো বা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে সেগুলো আসলে যারা বেশিরভাগ ক্ষেত্রে ল্যাবে কাজ করেন, হ্যাঁ, তাদের জন্য বেশি দরকার। বাট আমাদের জন্য এই ইলেকট্রোফোরেসিসের জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা জায়গা আমি একটু হাইলাইট করতে চাই এর ঠিক আগে, স্পেকট্রোফটোমেট্রি। আপনারা সবাই জানেন যে আমাদের কাছে যখন একটা সাবআরাকনয়েড হেমোরেজের পেশেন্ট আসে, আমরা যখন দেখি যে একটা পেশেন্টের রিসেন্ট অনসেট অফ অক্সিপিটাল হেডেক, ভেরি সিভিয়ার হেডেক, এবং উনি বলছে যে এরকম ব্যথা তিনি আগে কখনো ফিল করেনি, আমরা কিন্তু হাই সাসপিশন রাখি, সাথে একটা সিটি ব্রেন করতে দিই। যদি আপনি দেখেন যে হ্যাঁ সিলভিয়ান ফিশারে কিছু হেমোরেজ দেখা যাচ্ছে, সার্কেল অফ উইলিসের চারপাশে হেমোরেজ দেখা যাচ্ছে, সো দ্যাট ইজ অবভিয়াস দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম সাবআরাকনয়েড হেমোরেজ। কিন্তু যখন সিটিতে কোনো ফাইন্ডিং পাই না, আমরা কিন্তু 12 ঘন্টা পরে লাম্বার পাংচার করি, করে কিন্তু জেন্থ্রোক্রোমিয়া দেখা ট্রাই করি। তো অনেক সময় দেখা যায় যে লাম্বার পাংচারে অনেক সময় ট্রমাটিক লাম্বার পাংচার হতে পারে, জেন্থোক্রোমিয়া ভালোভাবে দেখাও যায় না। তখন কিন্তু আমরা এই অ্যানালাইটিক্যাল মোডালিটিসটা সাহায্য নেই, স্পেকট্রোফটোমেট্রি। দেখবেন ডেভিডসনের দেখা বলা আছে, আপনারা যদি কেউ স্ট্রোকের চ্যাপ্টারটা পড়েন, spectrophotometry is another modality which can identify the hemoglobin derivatives and xanthochromia. তো এই দুইটা জায়গা আমি একটু আপনাদের জন্য হাইলাইট করছি, এছাড়া তেমন একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না আমার কাছে। ইয়েস, 349 পেজের যে একটা 14.2 ছকটা আছে, যে হাউ টু ইন্টারপ্রিট ইউরিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট রেজাল্ট। এখানে আপনাকে একটা ক্লিনিক্যাল ইনফরমেশন আমি দিই সব সময়। একটা পেশেন্টের আপনি ক্রিয়েটিনিন করলেন, ক্রিয়েটিনিনটা দেখলেন নর্মাল, কিন্তু ইউরিয়াটা দেখলেন হাই। এই অবস্থাতে আপনার কয়েকটা জিনিস সাসপিশন রাখতে হবে। ফার্স্ট অফ অল, দ্য পেশেন্ট মাইট বি ডিহাইড্রেটেড। আরেকটা হতে পারে, ওই পেশেন্টের যদি দেখেন সাবসিকুয়েন্টলি হিমোগ্লোবিন কম থাকে, দ্য পেশেন্ট মাইট হ্যাভ সাম সর্টস অফ ব্লিডিং, আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং। তো অনেক সময় দেখা যায় যে ইউরিয়া বেড়ে যাওয়ার কয়েকটা কজের ভিতরে ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন এগুলো সব নর্মাল, বাট ইউরিয়াটা inappropriately হাই। So you should always think of upper gastrointestinal bleeding, or simply the patient might have been dehydrated. তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। বাকি এখানে আসলে ওরকম কিছু ইনফরমেশন আহামরি নেই। সোডিয়ামের কথা বলছি, তো আমরা আলাদা আলাদা সোডিয়ামের ওখানে গিয়ে পড়বো। পটাশিয়ামের কিছু কথা বলা আছে, ক্লোরাইডের কথা বলা আছে। এখানে আমার কাছে একটা লাইন ইম্পর্টেন্ট, যে দেখেন ক্লোরাইড ইজ লো ইন মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসের খুব কমন একটা কজ কিন্তু আমরা জানি ভমিট। যখন ভমিটিং হয় তখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি লস হয়।
so that can cause metabolic alkalosis. On the other hand, chloride is high in some sorts of metabolic acidosis. সামনে একটা খুব ইম্পর্টেন্ট চার্ট আছে এখানে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, লো অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, অনেকগুলো কজ পাবেন। দেখবেন যে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কিছু কজের ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেকশন এন্ড আদার অ্যাসিড ইনজেকশন কন্টেইনিং ক্লোরাইড। সো সামটাইমস দেখা যায় যে মেটাবলিক অ্যাসিডোসিসে ক্লোরাইড লেভেলটা অনেক সময় হাই, আপনি পেতেও পারেন। সো এই যে জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা একটু আপনারা দেখতে পারেন সোডিয়াম, পটাশিয়াম এন্ড ক্লোরাইডের, বাট এখানে আসলে অত বেশি ইনফরমেশন ওভাবে নেই যেটা আপনার জন্য কাজে লাগবে। ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট হোমিওস্টেসিস, আমরা একদম ফার্স্ট ইয়ার থেকে এই ব্যাপারগুলো পড়ে এসেছি যে একজন অ্যাডাল্ট বডি ওয়েট একজন মানুষের দেখা গিয়েছে যে টোটাল বডি ওয়াটারটা হচ্ছে 60% অফ দ্য বডি ওয়েট অফ দ্যাট অ্যাডাল্ট মেল। এইভাবে একটা হিসাব আছে, বাট হিসাবটা কিন্তু একদম ফিক্সড না। রাদার আমরা যদি এই ছবিটা খেয়াল করি, দেখেন একটা পেশেন্টের একটা মানুষের ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ভিতরে, সেলের ভিতরে কি কি কম্পোনেন্ট গুলো বেশি থাকে, পটাশিয়াম, ফসফেট, প্রোটিন। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এন্ড প্লাজমার ভিতরে সোডিয়াম কম্পোনেন্টটা বেশি থাকে, ক্লোরাইড কম্পোনেন্টটা বেশি থাকে, বাইকার্বনেট কম্পোনেন্টটা বেশি থাকে। এবং ইফ ইউ ডিফারেন্সিয়েট দ্য অ্যামাউন্ট, হ্যাঁ অ্যাভারেজ একটা অ্যামাউন্ট, প্লাজমাতে দেখা যায় 3 লিটারের মতো ফ্লুইড থাকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 12 লিটার, ওয়ারাস দ্য ইন্ট্রাসেলুলার ফ্লুইড যেটা পোর্শনটা অনেক বেশি, 25 লিটার। সো এই যে একটা ইনফরমেশন, এটা আপনাকে হেল্প করবে যে পেশেন্টের কি ধরনের লস আছে এবং এই লসের এগেনস্টে আপনি তাকে কি ধরনের আর কি ফ্লুইড দিতে চান। সো এখানে যে দাগানো কথাগুলো আছে এটা একটু আপনারা রিডিং দিতে পারেন, যে এখানে the dominant positively charged cation within the cell is potassium, whereas phosphate and negatively charged protein constitute the major intracellular negative charged ion. তো এই যে একটা সিম্পল বেসিক, এটা থেকে কিন্তু অনেক কিছু আমরা আসলে একটা আইডিয়া নিতে পারি, বাট নট ফর দ্য এক্সাম পারপাস, দিস ইজ ফর দ্য বেসিক, আপনার নিজের একটা আইডিয়ার জন্য। সো আমরা আসলে এই জায়গাগুলোতে সময় নষ্ট করে না করে আমরা সরাসরি চলে যাই সোডিয়াম হোমিওস্টেসিসের এখানে। আমরা সবাই জানি যে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কতটুকু, 125 ml পার মিনিট একটা নর্মাল অ্যাডাল্টে। এবং সেই ক্ষেত্রে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা 65% সোডিয়ামটাই কিন্তু ফিল্টার করে থাকে। এবং এই যে এখানে যেই সব কথাবার্তাগুলো বলা আছে, এই সব কথাবার্তাগুলো আসলে একটা ছবি ভালো করে ডিফাইন করা যায়। এই ছবিটা, আমরা সবাই এই ছবিটার দিকে একটু তাকাই। এখানে একদম লেফট সাইডে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হ্যানলি, আর্লি ডিস্টাল, লেট ডিস্টাল, একটা লুমিনের ছবি দেওয়া আছে, তারপরে সেলের ছবি দেওয়া আছে এবং তার পাশে ব্লাডের ছবি দেওয়া আছে। এই পেজটা থেকে অনেক কিছু পড়ার আছে। একটা জিনিস খেয়াল করেন, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে সোডিয়ামের পার্সেন্টেজ অফ অ্যাবজর্পশন হচ্ছে 65%। এবং এখানে যে সোডিয়াম অ্যাবজর্ব হচ্ছে, look at the receptor at the apical portion of the cell. এখানে সোডিয়াম এবং গ্লুকোজ একটা কো ট্রান্সপোর্টার আছে এবং সোডিয়াম হাইড্রোজেন একটা কাউন্টার ট্রান্সপোর্টার আছে। সো সোডিয়াম গ্লুকোজ যে ট্রান্সপোর্টারটা আছে, যেটাকে আমরা বলি SGLT2, এই ট্রান্সপোর্টারটা কিন্তু এখন পুরো পৃথিবী জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে, বিকজ ইউ নো দ্যাট SGLT2 ইনহিবিটর, যেটার কিছু ড্রাগ আপনারা জানেন, এম্পাগ্লিফ্লোজিন, ড্যাপাগ্লিফ্লোজিন, ক্যানাগ্লিফ্লোজিন, এই ড্রাগগুলো কিন্তু এখন শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টদেরই ইউজ হচ্ছে না যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, রাদার হার্ট ফেইলিউর পেশেন্টদেরকেও এখন উইদাউট এনি ডায়াবেটিস এই ওষুধটা দেওয়া হচ্ছে এবং মনে করা হচ্ছে যে এটার কার্ডিয়াক বেনিফিট আছে, মর্টালিটি বেনিফিট আছে। সো SGLT2 ইনহিবিটর, এই জায়গাটা থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। এবং কার্বনিক অ্যানহাইড্রেস যে এনজাইমটা দেখতে পাচ্ছেন আপনারা, সেলের ভেতরে কাজ করে, যেটা কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে একত্রিত করে বাইকার্বনেট ফর্ম করে। এই কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর যে ডায়োরেটিকটা অ্যাসিটাজোলামাইড, এটারও কিন্তু এখানে মেকানিজম অফ অ্যাকশন আছে। দেন this portion of the proximal convoluted tubule is highly permeable to water. একবার FCPS একটা কোশ্চেন এসেছিল জাস্ট এখান থেকে, যে কোন কোন পার্ট গুলো ওয়াটার ইমপারমিয়েবল। loop of the Henle, especially the ascending part of the loop of the Henle is totally impermeable to water, and early distal convoluted tubule is impermeable to water. এরপরে দেখেন লুপ অফ হ্যানলিতে আমার 25% সোডিয়াম অ্যাবজর্পশন হতে পারে, এবং এই সোডিয়াম অ্যাবজর্পশন হয় যে ট্রান্সপোর্টারটা দিয়ে, সেটা নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম কো ট্রান্সপোর্টার। একটা ডিজিজের নাম আপনারা হয়তোবা শুনেছেন, সেই ডিজিজটার নাম হচ্ছে
বার্টার সিনড্রোম। আমি একটু আমার আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি। বার্টার সিনড্রোম আপনারা সবাই শুনেছেন, এটা একটা সল্ট লুজিং নেফ্রোপ্যাথি, বাট এটা একদম বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সো বার্টার সিনড্রোমের প্রবলেমটা কিন্তু এই চ্যানেলটা। তখন দেখা যায় যে সোডিয়াম, এই পেশেন্ট গুলো ইউজুয়ালি দেখা যায় হাইপোক্যালেমিয়া নিয়ে প্রেজেন্ট করে, মেটাবলিক অ্যালকালোসিস নিয়ে প্রেজেন্ট করে। যদিও তাদের প্রেশারটা নর্মোটেনশন থাকে, বাট অ্যাটলিস্ট ইউ শুড হ্যাভ অ্যান আইডিয়া দ্য প্রবলেম অফ দিস রিসেপ্টর ultimately results in Bartter syndrome. BRTTER, বার্টার। ইউজুয়ালি আমি মনে রাখি বার্টার বাচ্চাদের ছোট বয়সে হয়ে থাকে। এরপরে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে সোডিয়াম অ্যাবজর্পশন যে 6% হচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি ডান বাই সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্টার। এবং ইন্টারেস্টিংলি এই সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্টারের মিউটেশনের জন্য অ্যানাদার প্রবলেম হয়ে থাকে, ইটস কল্ড জিটালম্যান। এই নামগুলো আসলে আমরা আমাদের এমবিবিএস লাইফে খুব একটা শুনি না, বা যখন আমরা কম্পিটিটিভ এক্সামে যাই তখন কিন্তু এই নামগুলো চলে আসে। খেয়াল করবেন বার্টার সিনড্রোম কিভাবে প্রেজেন্ট করবে, অ্যাজ লুপ ডায়াবেটিক্স। লুপ ডায়াবেটিক্স যদি আমরা কোনো সময় যদি ফ্রুসেমাইড নিই, দেখবেন যে ফ্রুসেমাইডের জন্য আমার বডির সোডিয়াম কমে যাচ্ছে, ফ্রুসেমাইডের জন্য আমার পটাশিয়াম কমে যাচ্ছে, ফ্রুসেমাইডের জন্য আমার বডির ক্যালসিয়াম কমে যাচ্ছে। দ্যাট মিনস একটা পেশেন্ট হাইপোনেট্রিমিক হয়ে যাবে, হাইপোক্যালেমিক হয়ে যাবে, হাইপোক্যালসেমিক হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড থায়াজাইড ডায়াবেটিক খেলে কিন্তু সব ঠিক আছে, বাট ওই ক্ষেত্রে কিন্তু হাইপারক্যালসেমিয়া হয়, হাইপোক্যালসিউরিয়া হয়। সো জিটেলম্যান এটার সব প্রেজেন্টেশন গুলো as like as the side effect of the thiazide diabetic. On the other hand, বার্টারের সব প্রেজেন্টেশন গুলো as like as the presentation of loop diuretics, because দেখেন ওরা কিন্তু একই চ্যানেলে কাজ করে। একটা আমি ওষুধ খেয়ে চ্যানেলটাকে ব্লক করে ফেলছি, আর একটা আমার ডিজিজ প্রসেসের জন্য চ্যানেলটাতে প্রবলেম হচ্ছে। সো এই বার্টার এন্ড জিটেলম্যান, এই আইডিয়াটা আপনাদের এখান থেকে একটু মানে ক্লিয়ার করে রাখতে হবে, সো দ্যাট আপনারা যেন পরীক্ষা আসলে অ্যাটলিস্ট যদি এমসিকিউ আসে আপনারা পারেন। অলরাইট, এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। লুক, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে দুইটা সেল আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল সেল, একটা হচ্ছে ইন্টারক্যালেটেড সেল। দিস ইজ অলসো অ্যান ইনফরমেশন, একটা অ্যানাটমিক্যাল ইনফরমেশন, যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, স্পেশালি লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, দেয়ার আর টু টাইপস অফ সেল, প্রিন্সিপাল সেল এন্ড ইন্টারক্যালেটেড সেল। এই যে প্রিন্সিপাল সেল আছে, এখানে একটা খেয়াল করে দেখতে পারেন, দেয়ার ইজ আ চ্যানেল কল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, ইন্যাক বলে। এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের যদি কোনো অ্যাবনর্মালিটি হয়, সেক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট সিনড্রোম আছে, যে সিনড্রোমে অনেক সময় পেশেন্টের দেখা যায় যে হাইপারটেনশন থাকে, হাইপোক্যালেমিয়া থাকে, হ্যাঁ। এবং হাইপারটেনশনের খুব ইম্পর্টেন্ট একটা কারণও আছে, সেটা আমি একটু ব্যাখ্যা করছি। এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলটা ওভার অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে মোস্ট সোডিয়াম গেট অবজর্ভড উইদিন দ্য বডি। এবং সোডিয়াম যখন অ্যাবজর্ব হয়, আমরা জানি এটা স্মোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, সো ইট উইল টেক ওয়াটার within it. So ultimately দেখা যায় আপনার সোডিয়াম এবং ওয়াটার ওভারলোড হচ্ছে বডিতে, সো আলটিমেটলি ইট ম্যানিফেস্ট অ্যাজ হাইপারটেনশন। অন দি আদার হ্যান্ড সোডিয়াম তো বডির ভিতরে ঢুকছে, সো অ্যাজ আ পারপাস অফ হোমিওস্টেসিস, এই যে আর ও এম কে চ্যানেলটা আছে, ও কি করবে, বেশি পটাশিয়াম সিক্রেট করে দিবে নিচে, তখন পটাশিয়াম বের হয়ে যাবে বডি থেকে, সোডিয়াম বেশি বেশি অ্যাবজর্ব হবে। এই যে প্রবলেমটা, দিস ইজ কল লিডল সিনড্রোম। আমরা যখন কিছুক্ষণ পরে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়ার বিভিন্ন রকমের ডিজিজের কারণগুলো পড়বো, তখন এখানে দেখবো যে হাইপোক্যালেমিয়ার একটা কজ হচ্ছে লিডল সিনড্রোম। And in that Liddle syndrome, the patient are usually hypernatremic, hypertensive, on the other hand, hypokalemic. And the problem is in epithelial sodium channel. আমাদের বিভিন্ন ক্লিনিক্যাল প্রেক্ষাপটে আমরা কি করি, পেশেন্ট যদি হাইপোক্যালেমিয়া হয়, আমরা তাকে একটা স্পাইরোনোল্যাকটোন দিয়ে দিই, অথবা তাকে আমরা দেখা যায় যে সব বেশি হলে একটা এপ্লেরেনন দিয়ে দিই। বাট লুক, ইন দিস কেস স্পাইরোনোল্যাকটোন উইল নট ওয়ার্ক, বিকজ এখানে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে এখানে কাজ করতে পারে এরকম একজনকে দিতে হবে। সো ইন দ্যাট কেস ইফ ইউ গিভ অ্যামিলোরাইট, তাহলে দেখা যাবে যে এরকম সোডিয়ামের হাই অ্যাবজর্পশন হবে না, পটাশিয়ামও এরকম করে লস হবে না, লিডল সিনড্রোমটা কিছুটা হলেও দেখবেন যে আপনি ট্যাকেল দিতে পারছেন। সো দ্য ড্রাগ অফ চয়েস ইন কেস অফ লিডল সিনড্রোম ইজ অ্যামিলোরাইট। দিস ইজ জাস্ট রিটেন লেটার, ডায়োরেটিক পোর্শনের ভিতরে দেখেন লেখা আছে। আর আমরা সবাই জানি যে স্পাইরোনোল্যাকটোন ইজ অ্যাকচুয়ালি মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট।
তাহলে এই যে ছকটা আছে, আমি সবাইকে মানে রিকোয়েস্ট করব এই ছকটা একটু বুঝে বুঝে পড়ার জন্য। তাহলে আমার আগের পেজে যে আমি তো এটা দাগিয়ে দিয়েছি, দাগানো যে জায়গাগুলো আছে আসলে সেখানে খুব একটা ইনফরমেশন যে আছে সেটা না। আমরা আগের পেজে আবার যাই, আমি যেই কথাগুলো বলেছি এই কথাগুলোই আমার এখানে দাগানো আছে। সো এই ছবি যখন আপনি বেশি বেশি দেখবেন, দেয়ার উইল বি আ ভিজুয়ালাইজেশন ইন ইউর বডি। তাহলে আমি আবার একটু রিপিট করছি, আমরা SGLT2 ইনহিবিটর কিন্তু এখন শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টদের কি দেই না। একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, সাথে তার ডায়াবেটিস আছে, আমরা কিন্তু এখন নিউ গাইডলাইনে মেটফরমিন না শুরু করেও তাকে আমরা এম্পাগ্লিফ্লোজিন শুরু করি। বাট আপনাকে মাথায় একটা জিনিস রাখতে হবে, এটাও একটা FCPS এর কোশ্চেন ছিল, যে কমন সাইড ইফেক্ট অফ SGLT2 ইনহিবিটর আমাদের কিন্তু ক্যান্ডিডিয়াসিস করতে পারে। বিকজ আমি যখন SGLT2 ইনহিবিটর দিচ্ছি তখন কিন্তু আমার সোডিয়াম গ্লুকোজ এগুলো অ্যাবজর্ব হচ্ছে না। না হওয়ার কারণে আপনার ইউরিন থেকে প্রচুর সোডিয়াম এবং গ্লুকোজ বের হয়ে যাচ্ছে। দ্যাট ক্রিয়েটস আ ভেরি গুড এনভায়রনমেন্ট ফর ক্যান্ডিডিয়াসিস। আরেকটা সমস্যা হয় যেটা, এটা একটু লিখে রাখতে পারেন, SGLT2 ইনহিবিটর হলে এগুলো ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস করে। আমরা ইউজুয়ালি দেখি কি কিটোএসিডোসিস, ডায়াবেটিক কিটোএসিডোসিস হাইপারগ্লাইসেমিয়া হয়। But as SGLT2 inhibitor is losing so much glucose from your body, আপনার যদি ডায়াবেটিক অ্যাসিডোসিস ডেভেলপও করে যায়, কিন্তু তখন দেখবেন যে আপনার সুগার তত বেশি বাড়ে না। দ্যাট মাইট ক্রিয়েট আ ডাইলেমা in your diagnosis. But if you know, yes, SGLT2 inhibitor can create euglycemic ketoacidosis, তাহলে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এবং এখনকার ESC গাইডলাইন একটা ফ্যান্টাস্টিক 4 বলে একটা কথা বলে, ইন কেস অফ হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট। একটা পেশেন্টের যখন আপনি ক্রনিক হার্ট ফেলিওর লং টার্ম আপনি ম্যানেজমেন্ট দিবেন, অবশ্যই তার ম্যানেজমেন্টে 4টা ড্রাগ আপনাকে দিতে হবে। একটা AC inhibitor or ARB to prevent the cardiac remodeling, as well as for the cardiac benefit and mortality benefit. আপনি তাকে একটা বিটা ব্লকার দিবেন, আপনি তাকে একটা স্পাইরোনোল্যাকটন দিবেন, এবং 4 নম্বর যে ড্রাগটা সবাই বলে, দ্যাট ইজ দিস এম্পাগ্লিফ্লোজিন, SGLT2 ইনহিবিটর। সেটা নিয়ে এখনো গবেষণা চলছে। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর ট্রাই করলাম। আশা করি এরপর থেকে আমরাও আরো বেশি বেশি এই বিষয়গুলো নিয়ে পড়ে আরো বেশি বেশি নলেজ গ্যাদার করব। সো একদম আরেকটা ইনফরমেশন, এখানে একদম নিচের দিকে আমি একটু হলুদ কালি দিয়ে দাগিয়েছি, যে less than 1% of sodium reabsorption occurs in the medullary collecting duct, where it is inhibited by ANP and BNP. আমরা সবাই জানি atrial natriuretic peptide and BNP, they actually decrease the sodium level. They act just the opposite of aldosterone. এবং যখন আমাদের বডিতে হার্ট ফেলিওর ডেভেলপ করে, আমরা জানি কিন্তু তখন আমাদের বডিতে বিএনপি লেভেলটা অনেক বেড়ে যায়। দিস ইজ অ্যাকচুয়ালি আ প্রোটেক্টিভ ফেনোমেনন। বিএনপি বেড়ে যায় এই জন্যই, যাতে করে বেশি বেশি সোডিয়াম এন্ড ওয়াটার আমার ইউরিন থেকে লস হয়ে যায়, আমার বডির ওভারলোডটা কমে যায়। সো আমরা কিন্তু বিএনপি, এন্টিব্রো বিএনপি এই লেভেলগুলো চেক করে কিন্তু আমরা হার্ট ফেলিওর গুলোকে ক্যাটাগরাইজ করে থাকি। সো বিএনপি লেভেল মোর দ্যান 100, একদম দিস ইজ হার্ট ফেলিওর, দ্য পেশেন্ট ইজ গোয়িং, মানে দ্য পেশেন্ট ইজ অলরেডি ইন হার্ট ফেলিওর স্টেট। সো এই জায়গাগুলো আমাদেরকে একটু ক্লিয়ার করে রাখতে হবে। রেগুলেশন অফ সোডিয়াম ট্রান্সপোর্ট, এখানে 3টা লাইন দেওয়া আছে একদম বুলেট করে, যে রেনিন রিলিজ কি কি জিনিস দিয়ে স্টিমুলেট হয়। জাস্ট ইউ ক্যান গো থ্রু, ইটস আ ভেরি গুড নাইস রিড। এটা আমরা সবাই ছোটবেলা থেকে জানি, যখন পারফিউশন কমে যায়, হ্যাঁ, অ্যাফারেন্ট আর্টেরিওলে, তখন দেখা যায় রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়। আপনাদের একজনের মনে হয় মাইক্রোফোনটা ওপেন আছে, একটু কাইন্ডলি ই করে রাখেন, মিউট করে রাখেন। ইনক্রিজ সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভিটি, decrease sodium chloride concentration distal convoluted tubule, all of these things এই সুন্দর ছবিটাতে ব্যাখ্যা করা আছে। সো আমি আপনাদেরকে একটা জিনিস বারবার বলবো, ডেভিডসনের ছবিগুলো কিন্তু খুব সুন্দর, চার্ট গুলো কিন্তু খুব সুন্দর, বুঝে বুঝে পড়বেন, একদম আইডিয়া হয়ে যাবে। এখানে আমি লাল কালি দিয়ে সব নেগেটিভ ফ্যাক্টর গুলো দেখিয়েছি, বাকিগুলো সব পজিটিভ ফ্যাক্টর। আপনি শুধু নেগেটিভ ফ্যাক্টর মনে রাখতে পারেন, যারা কখনোই সোডিয়াম এবং আপনার ভলিউম অফ ব্লাড বাড়াবে না, লাইক এএনপি, বিএনপি, প্রোস্টাগ্ল্যান্ডিন, okay, they all will inhibit the sodium absorption. On the other hand, renin angiotensin aldosterone system, the sympathetic system, catecholamine, volume receptor, pressure receptor, sodium chloride load in the macula densa, all will increase the sodium. I mean, they are the sensor to absorb the sodium. তাহলে এই যে ভলিউম রিসেপ্টর গুলো কোথায় থাকে, এগুলো কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে। কার্ডিয়াক অ্যাট্রিয়াতে, বিশেষ করে অ্যাট্রিয়াল ওয়াল, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভার ওয়ালে এই ভলিউম রিসেপ্টর গুলো থাকে। আবার প্রেসার রিসেপ্টর গুলো আমরা একদম সেই ফিজিওলজির পড়া ফার্স্ট ইয়ারে, যে অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড বডি, ক্যারোটিড সাইনাস, ওখানে কিন্তু এই প্রেসার রিসেপ্টর গুলো থাকে। সো এই জিনিসগুলো এখান থেকে আপনারা পড়তে পারেন। কাম টু দ্য প্রেজেন্টিং প্রবলেম অফ দ্য সোডিয়াম এন্ড ওয়াটার ব্যালেন্স।
তো আমাদের কাছে যখন সোডিয়াম এন্ড ওয়াটার ব্যালেন্স নিয়ে কোনো পেশেন্ট আসে, ইদার দ্য পেশেন্ট মাইট শো দ্য সিমটমস অফ হাইপোভোলেমিয়া অর দ্য পেশেন্ট মাইট সে প্রেজেন্ট উইথ দ্য সিমটমস অফ হাইপারভোলেমিয়া। আপনাকে কিন্তু অ্যাজ আ ডক্টর এটা বুঝতে হবে যে পেশেন্টের কি হচ্ছে। যেমন হাইপোভোলেমিয়া একটা পেশেন্ট কিন্তু আপনার কাছে থার্স্ট, উইকনেস, হ্যাঁ, দাঁড়ালে মাথা ঘোরাচ্ছে, এইসব জিনিস সিমটম নিয়ে আসবে। আপনি যখন তার সাইন গুলো চেক করবেন, দেখবেন যে শুয়ে থাকলে এক ধরনের প্রেসার, দাঁড়িয়ে গেলে প্রেসারটা আবার ফল করছে, সিস্টোলিক ফল করছে 20 মিলিমিটার, ডায়াস্টোলিক ফল করছে 10 মিলিমিটার মার্কারি। সো দিস ইজ দ্য পোস্টারাল হাইপোটেনশন। পোস্টারাল হাইপোটেনশনের কিন্তু অনেক ইম্পর্টেন্ট কজ আছে, তার ভিতরে ডিহাইড্রেশন ইজ দ্য মোস্ট কমন কজ অফ পোস্টারাল হাইপোটেনশন। এছাড়া অ্যাডিসোনিয়ান ক্রাইসিস can cause postural hypertension. কিছু ড্রাগের সাইড এফেক্ট can cause postural hypertension like beta blocker, alpha blocker. So patient with hypovolemia will present postural hypertension, dry mouth, tachycardia, হ্যাঁ, স্কিন টার্গেটটা একদম রিডিউসড হয়ে যাবে, আউটপুট কমে যাবে। On the other hand, if the patient is hypervolemic, দেখবেন যে পেশেন্টের বডি সোয়েলেন হয়ে আছে, আপনি তার লাং অস্কালটেট করবেন, দেখবেন যে বাইব্যাজাল একটা পালমোনারি ক্রেপিটেশন পাচ্ছেন, হ্যাঁ, একটা ফাইন ক্রেপিটেশন পাচ্ছেন, জেভিপি রেজ থাকতে পারে, ইফ দেয়ার ইজ কনকমিনেন্ট রাইট হার্ট ফেলিওর, পেরিফেরাল এডেমা পেতে পারেন, ইফিউশন পেতে পারেন, হ্যাঁ, হাইপার টেনশন মাঝে মাঝে পেতে পারেন। সো দিস ইজ এ গুড রিড। জাস্ট আপনাকে একজন ভালো ডক্টর হওয়ার জন্য এই জিনিসগুলো, দিস ইজ নট গুড মানে দ্যাট মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম। কজ অফ হাইপোভোলেমিয়া, দেখেন এখানে অনেকগুলো কজ আছে, জাস্ট একটা রিডিং দিয়ে দিবেন। ইনঅ্যাডিকুয়েট সোডিয়াম ইনটেক, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস, স্কিন লস, রেনাল লস, ইন্টারনাল সিকুয়েস্ট্রেশন, বিশেষ করে যাদের প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট গুলো হঠাৎ করে শকে চলে আসে, বিকজ দেয়ার ইজ থার্ড স্পেস লস হয়। সো এই জিনিসগুলো একটু আপনি দেখতে পারেন। আমরা এরপরে কিছু বেসিক ফ্লুইড নিয়ে একটু আইডিয়ার কথা লেখা আছে, যেমন আমরা কখন কোন ফ্লুইড গুলো আমরা ট্রাই করি দেওয়ার জন্য, এবং এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে আমাদের বেসিক ডেইলি ওয়াটার ইলেকট্রোলাইট রিকোয়ারমেন্ট গুলো কিরকম একজন মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, ওয়াটার 35 to 45 ml পার কেজি, সোডিয়াম ইউজুয়ালি দেখা যায় যে 1.5 to 2 মিলিমোল পার কেজি, পটাশিয়াম 1 থেকে 1.5 মিলিমোল পার কেজি। সো এই জাস্ট রিকোয়ারমেন্ট পার কেজি, এটুক মনে রাখলেই আপনার হবে। অনেক সময় এগুলো ছোট করে এমসিকিউ তে চলে আসতে পারে যে আপনার এই যে আমাদের ডেইলি বেসিসে সোডিয়াম পটাশিয়ামের রিকোয়ারমেন্টটা কিরকম। নিচে আরেকটা ছক আছে, এই ছকটাও খুব ইম্পর্টেন্ট। আমি আবার একটু বলে রাখি, এই চ্যাপ্টারে আসলে চার্ট গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ছক গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি যে কথাগুলো আছে আন্ডারলাইন করা আছে সেগুলো মূলত এই ছকেরই রিফ্লেকশন। সো এই জিনিসগুলো আপনাকে একদম আয়ত্তে রাখতে হবে। আইসোটোনিক কিছু ফ্লুইডের কথা এখানে বলা আছে, আপনি একটু কাইন্ডলি নর্মাল স্যালাইনের সোডিয়াম কিরকম থাকে, হার্টসম্যানের সোডিয়াম কিরকম থাকে, এবং হার্টসম্যানে এক্সট্রা কিছু পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ল্যাকটেট থাকে। এই জন্য দেখবেন যে আমরা পোস্ট অপারেটিভ পেশেন্টদেরকে হার্টম্যানটা একটু প্রেফার করি, বিকজ আমার একটু ইলেকট্রোলাইটের সাপোর্ট তাকে দিতে হবে। প্যানক্রিয়াটাইটিস হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, আপনি পেশেন্টকে এনপিও রেখেছেন, ইউ শুড গিভ হার্টম্যান সলিউশন। হার্টম্যান সলিউশন ইজ আ ফ্লুইড অফ চয়েস ইন কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সো কি ফ্লুইড দিবেন সেটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে আর তেমন কিছু আমি দেখছি না, আমরা এর পরে চলে যাই। causes of sodium and water excess, this is very very important. সোডিয়াম এবং ওয়াটার বেড়ে যাওয়া, এর আগে আমরা পড়েছিলাম হাইপোভোলেমিয়ার কজ, যে আমার ইনটেক কম, আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সোডিয়াম লস হচ্ছে কোনো কারণে, লাইক ভমিটিং, ডায়রিয়া হচ্ছে, আমার স্কিন লস হচ্ছে, হ্যাঁ, কোনো কারণে এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, আমার রেনাল সোডিয়াম লস হচ্ছে। বাট এখন আমরা পড়বো যে সোডিয়াম এন্ড ওয়াটার এক্সেস কিভাবে হচ্ছে। লুক, দিস ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল থিং, এটা আমাকে মাথায় রাখতে হবে। ইম্পেয়ার রেনাল ফাংশন, যে কোনো প্রাইমারি রেনাল ডিজিজের পেশেন্টদের কিন্তু দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে, তার ইউরিন আউটপুট হচ্ছে না, তখন দেখা যাচ্ছে আপনার ওয়াটার এক্সেস হয়ে যাচ্ছে, ডাইলুশনাল একটা ফ্যাক্টর এখানে কাজ করে। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, যেটাকে আমরা বলি কন সিনড্রোম, এই পেশেন্টগুলোর কিন্তু দেখা যায় অ্যালডোস্টেরন বেশি থাকার কারণে আপনার রেনাল টিউবিউলে বেশি বেশি সোডিয়াম অ্যাবজর্ব হচ্ছে এবং সোডিয়ামের সাথে ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে। প্রাইমারি অ্যালডোস্টেরনিজম নিয়ে একটু কথা আপনাকে বলে রাখি। হাইপার অ্যালডোস্টেরনিজম, একটা ইয়াং লেডি আসছে আপনার কাছে হাইপারটেনশন নিয়ে, লেস দ্যান 40 years of age, ইয়াং লেডি উইথ হাইপারটেনশন, সাথে হাইপোক্যালেমিয়া আছে এবং হাইপারনেট্রেমিয়া আছে। আপনি ইলেকট্রোলাইট চেক করে দেখলেন। ইউ শুড অলওয়েজ হ্যাভ আ লো থ্রেশহোল্ড ফর ডায়াগনোসিং প্রাইমারি hyperaldosteronism. So young lady with hypertension, hypokalemia, hypernatremia এবং ইয়াং এজে আপনার হাইপারটেনশন হচ্ছে, অবশ্যই আপনাকে এখানে আপনার
যে আমরা যেটাকে বলি সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশনের ভিতরে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমটাকে মাথায় রাখতে হবে। ওকে, আর সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমটা মানে কি? সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম কিন্তু অনেকভাবে হতে পারে। আপনার বডিতে ফ্লুইড লস হয়ে হতে পারে, লিভারের প্রবলেমের জন্য হতে পারে, যে লিভার প্রবলেম্যাটিক, অ্যালডোস্টেরন এখানে মেটাবলাইজ হচ্ছে না, সো অ্যালডোস্টেরন আপনার বডিতে বেশি, দ্যাট ইজ সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। সো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস অফ দ্য লিভার, নেফ্রোটিক সিনড্রোম, এই সব কিছু কিন্তু আপনার বডিতে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম ডেভেলপ করতে পারে। সো এই যে কজগুলো আছে এগুলো মাথায় রাখলেই আপনি মোটামুটি বুঝে যাবেন যে হোয়াট আর দ্য কজ অফ ক্রিয়েটিং এডেমা। তাহলে হার্ট ফেইলিউর একটা কম্পোনেন্ট আছে, লিভার সিরোসিসের একটা কম্পোনেন্ট আছে, নেফ্রোটিক সিনড্রোমের কম্পোনেন্ট আছে। প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা আছে। একটা পেশেন্টের যখন নেফ্রোটিক সিনড্রোম হয় তখন কি হয়, তার ইউরিন থেকে প্রচুর পরিমাণে প্রোটিন লস হয়। তো প্রচুর প্রোটিনের ভিতরে কিন্তু অ্যালবুমিনও লস হয়ে যায়। সো অ্যালবুমিন যখন লস হয়ে যায় তখন আমার ক্যাপিলারি অনকোটিক প্রেশারটা কমে যায়। সো দ্যাট আলটিমেটলি ক্রিয়েটস এডেমা। এবং সিরোসিসের পেশেন্টের একদিক থেকে অ্যালবুমিন সিনথেসিস হচ্ছে না, বিকজ প্রোটিন আর সিনথেসাইজড বাই লিভার। অন দি আদার হ্যান্ড সিরোটিক পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে স্প্যাঙ্কলিং ভেসোডাইলেশন হয়। হ্যাঁ, যে পেরিফেরাল ভেসোডাইলেশন হয়, পুলিং অফ দ্য ব্লাড ইন দ্য মেজেন্টারিক ভেসেলস। তো দেখা যায় যে পেশেন্ট গুলো ওই মেজেন্টারিক ভেসেল ডাইলেটেড হয়ে যাওয়ার কারণে ওখানেও কিন্তু রেনাল পারফিউশনটা আলটিমেটলি কমে যায়। এই পেশেন্ট গুলো কিন্তু আলটিমেটলি এডেমা নিয়ে ডেভেলপ করে, বিকজ সেকেন্ডারিলি তখন অ্যালডোস্টেরন লেভেলটা বেড়ে যায় বাই অ্যাক্টিভেটিং দ্য রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। আর হার্ট ফেলিয়ারের ব্যাপারটাও তো সেম, কার্ডিয়াক আউটপুট কম, রেনাল পারফিউশন কম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন আবার সেই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তার মানে অল আর দ্য আলটিমেটলি ডিরেক্টিং টুয়ার্ডস দ্য সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, নট দ্য প্রাইমারি। প্রাইমারি মানে প্রবলেমটা আসলে একদম কিডনি, সেকেন্ডারি মানে প্রবলেম কিডনি না, প্রবলেম হচ্ছে হয় রাদার হার্টের অথবা লিভারের অথবা দ্য নেফ্রোটিক রেঞ্জ। Actually the problem is the kidney itself, not the gland. ওকে, তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এবং আমরা যখন ওয়াটার এক্সেস হয়ে যায় বডিতে, সোডিয়াম এবং ওয়াটার এক্সেস হয়ে যায়, তখন কিন্তু আমরা অনেক ধরনের ম্যানেজমেন্ট দিয়ে থাকি। ফার্স্টে তার ওভারলোডটা কমানোর জন্য একটা ডায়োরেটিক থেরাপি দিয়ে থাকি। হ্যাঁ, সেখানে ডায়োরেটিকের ভিতরে উই ক্যান ইউজ কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, যদিও এখন তেমন একটা ইউজ হচ্ছে না। ইউ ক্যান ইউজ সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, দ্যাট ইজ দ্য SGLT2, ড্যাপাগ্লিফ্লোজিন, ক্যানাগ্লিফ্লোজিন। ইউ ক্যান ইউজ লুপ ডায়োরেটিক্স। আমরা মেইনলি লুপ ডায়োরেটিক্সটা প্রেফার করি যখন পেশেন্টের হাইলি এডেমা হয়ে যায়, বডির ভিতরে পালমোনারি ক্র্যাকলস ডেভেলপ করে যায়, হ্যাঁ, বাইলেটারাল পালমোনারি অ্যাকিউট পালমোনারি এডেমা ডেভেলপ করে, তখন আমরা প্রথমে লুপ ডায়োরেটিক্স দিয়ে শুরু করি। ইভেন পেশেন্টের যদি হাইপোক্যালেমিয়াও থাকে আমরা এটা আর চিন্তা করি না, বিকজ আমার পেশেন্টের রেসপিরেটরি ব্রেথলেসনেস হচ্ছে, পেশেন্টকে বাঁচানো আমার জন্য এখন ইম্পর্টেন্ট। যদি প্রেশার ভালো থাকে, এভরিথিং ইজ গুড, গিভ ডায়ালিসিস, লুপ ডায়োরেটিক। এরপরে যখন আস্তে আস্তে আমরা যখন বুঝতে পারি যে আসলে তার কজটা কি, ইফ দ্যাট ইজ ফর হার্ট ফেলিউর, তারপরে আমরা তাকে লুপ ডায়োরেটিক্স আর স্পাইরোনোলেকটিন একটা কম্বিনেশন, আপনারা সবাই জানেন, ফ্লোল্যাক দিয়ে থাকি, একটা এমপ্লাগ্লিফ্লোজিন দিয়ে থাকি। হার্ট ফেলিউর যে নর্মাল ম্যানেজমেন্ট আমরা তখন তাকে অ্যাডভাইস করে থাকি। সো উই সামটাইমস অ্যাডভাইস দ্য পেশেন্ট অ্যাজ আ থায়াজাইড, যদি তার স্পেশালি হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড হাইপারটেনসিভ হার্ট ফেলিউর থাকে। পটাশিয়াম স্প্যারিং ডায়োরেটিক্স আমরা মাঝে মাঝে তাকে প্রেফার করি, স্পেশালি আমরা স্পাইরোনোল্যাকটনটা তাকে দিয়ে থাকি, বিকজ ইট হ্যাজ মর্টালিটি বেনিফিট। স্পাইরোনোল্যাকটনে যেসব পেশেন্টের আপনারা জানেন যে পেইনফুল গাইনোকোমেশিয়া হয়, সেক্ষেত্রে আবার আমরা ওনাদেরকে এপ্লেরেনন সাজেস্ট করে থাকি। সো এভরিথিং ইজ ওয়েল রিটেন হিয়ার। এইসব জিনিসে আমরা আগে থেকেই পড়ে পড়ে অভ্যস্ত। আমরা একটু একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে যাই, অ্যাডভার্স ইফেক্ট অফ লুপ অ্যান্ড থায়াজাইড ডায়োরেটিক্স। এখানে সব কথাগুলো আমি বলবো না, জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা বলবো। মেটাবলিক সাইড ইফেক্ট, দ্যাট ইজ গ্লুকোজ ইনটলারেন্স। এটা আমি আমার নিজের প্রফেসরের কাছ থেকে শিখেছিলাম। সবাইকে কথায় কথায় লুপ ডায়োরেটিক্স এন্ড থায়াজাইড ডায়োরেটিক্স অ্যাজ আ প্রেশার ম্যানেজমেন্ট, বিশেষ করে যারা আসলে প্রেশার ম্যানেজমেন্টের গাইডলাইনটা অত ভালো করে জানে না। এখন কিন্তু আমাদের প্রেশার ম্যানেজমেন্টের গাইডলাইনটা শুরু হয়েছে এরকম যে 55 বছরের আগে আমরা ACERB দিব যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। 55 বছরের পর যদি কোনো পেশেন্টের হয় সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব। তারপরে যদি না হয় দুইটাকে কম্বাইন করব। তারপরে যদি না হয় থায়াজাইড দিব। হ্যাঁ, এটা কিন্তু ডেভিডসনেই আছে। ইভেন থায়াজাইড যদি আপনাকে দিতেও হয় সেটা আপনার সেকেন্ড লাইন হিসেবে আসবে, নট দ্য ফার্স্ট লাইন। বাট থায়াজাইডের সাইড এফেক্ট গুলো আপনার মাথায় রাখতে হবে, দ্যাট ইজ গ্লুকোজ ইনটলারেন্স। দ্য পেশেন্ট মাইট বি প্রেজেন্টিং টু ইউ উইথ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, হ্যাঁ, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারলিপিডেমিয়া। আরেকটা মিসেলেনিয়াস সাইড এফেক্টে খেয়াল করেন যে থায়াজাইড ক্যান কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। And also, the loop diuretics and other diuretics can cause erectile dysfunction and hypersensitivity reaction. এই যে hypersensitivity reaction হচ্ছে,
এটা কিন্তু আমরা সবসময় মনে করি হ্যাঁ পেনিসিলিন, সেফালোস্পোরিন, সালফার ড্রাগ গুলোতে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হচ্ছে, বাট অলওয়েজ রিমেম্বার দ্যাট দ্য লুপ ডায়োরেটিক্স এন্ড থায়াজাইড ডায়োরেটিক্স আর অলসো সালফার ড্রাগ, ওদের ভিতরেও সালফার কম্পোনেন্ট আছে। সো একটা পেশেন্টের আপনি দেখলেন যে সালফার ড্রাগে হাইপার সেন্সিটিভিটি আছে, সে সালফোনামাইড নিতে পারছে না, হ্যাঁ, সে হচ্ছে তখন কিন্তু আপনাকে এই ব্যাপারে সতর্ক হতে হবে যে the patient might have hypersensitivity towards the thiazide diuretics and loop diuretics. তো hypersensitivity reaction, acute pancreatitis, glucose intolerance, এই যে তিনটা আননোটিসড সাইড ইফেক্ট, এটা সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, বিকজ যখন বিসিপিএস এফসিপিএস এর পার্ট 1 এর ওরা কোশ্চেন করে তখন মাঝে মাঝে এরকম কিছু আনইউজুয়াল সাইড ইফেক্টও দিয়ে আপনাকে একটু টেস্ট করে যে whether you know it or not. অলরাইট, এখানে এই যা যা লেখা আছে এর বাইরে আর তেমন কিছু নেই। ওয়াটার হোমিওস্টেসিস যে ছবিটা আমরা একদম ছোটবেলায় ফার্স্ট ইয়ারে, ছোটবেলা বলতে হয় কি ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি যে লুপ অফ হ্যানলি অ্যান্ড প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যখন এই প্লাজমাটা ফিল্ট্রেট হয়ে নিচের দিকে যায়, কোন কোন পোর্শন গুলো ওয়াটার পারমিয়েবল, কোন কোন পোর্শন গুলো ওয়াটার ইমপারমিয়েবল। লুক, দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হ্যানলি, আমি একটু জুম করছি, এই জায়গাটা আলাদা করে লিখে দিয়েছে যেখান থেকে কোনো ওয়াটার বাইরে যেতে পারে না। ফর দিস রিজন দেখতে পারেন যে এখান থেকে আমার দিস পোর্শন ইজ টোটালি ইমপারমিয়েবল টু ওয়াটার। সো আলটিমেটলি এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ডাইলুট হয়ে যাচ্ছে, এবং যেখানে কনসেন্ট্রেশন লুপ অফ হ্যানলির একদম নিচের দিকে 1200 ছিল, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু আস্তে আস্তে কমে 1000, 700, 400, 100 হয়ে যাচ্ছে, বিকজ ওয়াটার ক্যান নট গো আউট। সো এখানে একটা হেমোডাইলুশন হচ্ছে এবং ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন গুলো মানে অসমোলারিটিটা কমে যাচ্ছে। সো এই জায়গায় একটা কোশ্চেন আসতে পারে যে হুইচ পার্ট অফ দ্য renal tubules are permeable to water and which part are impermeable to water. Actually these are all the thing to read. এখানে আসলে তেমন কিছু নাই। একটা রিসেপ্টর এখানে কাজ করে, আমরা সবাই জানি যে লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে অনেক সময় এডিএইচ অ্যান্টিডায়োরেটিক হরমোনটা কাজ করে, স্পেশালি ওয়েন উই আর ভেরি মাচ ডিহাইড্রেটেড, তখন বডির যে নিজের মেকানিজমে এডিএইচ রিলিজ করে, এবং দ্যাট এডিএইচ ওয়ার্ক অন দ্য লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল and it works on the V2 receptor which is actually an aquaporin 2 channel, এটা বেশি বেশি আমার তখন ওয়াটার পারমিয়াবিলিটি বাড়িয়ে দেয়, হ্যাঁ, তখন আমার ওয়াটারটা আবার ধরে রাখার ক্যাপাবিলিটি বেড়ে যায়। সো এই রিসেপ্টরটা আপনারা একটু মাথায় রাখতে পারেন। Now the most important part in our clinical day-to-day activity, that is the management of hyponatremia. এইবারও এফসিপিএস কিন্তু হাইপোনাট্রিমিয়া থেকে কোশ্চেন এসেছে, সিউডো হাইপোনাট্রিমিয়া, ট্রানজিয়েন্ট হাইপোনাট্রিমিয়া। সো এই জায়গাটা একটু সবার কনসেন্ট্রেশন আমি কামনা করছি, বিকজ পড়তে হবে যে জায়গাটা সেটা আমাকে ভালো করেই পড়তে হবে, আর যে জায়গাটা একটু রিডিং দিলেই হয়ে যাচ্ছে ওই ব্যাপারটাতেও আসলে আমাদের মাথায় রাখতে হবে। হাইপোনাট্রিমিয়া আমি কখন বলবো? when the sodium level is less than 135, বাট এটা সিভিয়ার হতে পারে, এটা মডারেট হতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাইল্ড হতে পারে, দ্যাট ডিপেন্ডস। যখন 124-এর নিচে চলে যায় কারো সোডিয়ামের লেভেল, আমরা ওটাকে তখন সিভিয়ার হিসেবে ধরি। সো হাইপোনাট্রিমিয়া ইজ অ্যাকচুয়ালি 3 টাইপস। এই ছকটা আমি বলবো যে 500% ইম্পর্টেন্ট। Causes of hyponatremia. The hyponatremia can be hypovolemic. Hyponatremia can be euvolemic or hypervolemic. Hypervolemic মানে কি? এই পেশেন্টের আসলে সোডিয়াম নরমালি আছে, কিন্তু বডিতে এত বেশি পানি যে ডাইলুশন হয়ে গেছে, সোডিয়াম তখন আমার কাছে অ্যাপারেন্টলি কম মনে হচ্ছে, লাইক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, এগুলো সব কিছুতে কিন্তু আমার বডিতে এডেমা ডেভেলপ করে, ক্রনিক কিডনি ডিজিজ। সো হাইপারভলিউমিকের কজ কিন্তু মনে রাখা অতটা কঠিন না। সমস্যা যেটা হয়, the problem arises with the U volume. এখানে আসলে এখানেও কোনো সোডিয়াম লস নেই, রাদার এখানে মানুষটা পানি বেশি খেয়ে ফেলছে, অথবা আমার বডিতে এমন কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যে প্যাথোলজির জন্য আমার বডি ওয়াটার অ্যাকুমুলেট করছে। দিস ইজ অলসো কাইন্ড অফ ডাইলুশনাল। এখানে দেখবেন যে প্রাইমারি পলিডিপসিয়া ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ, যে রোগী বেশি বেশি পানি খাচ্ছে, দেখবেন যে রোগীর সোডিয়ামও কম এবং প্লাজমা অসমোলারিটিও কম। দেখবেন একদম টিপিক্যালি জিজ্ঞেস করবেন যে বাবা কি করতেছেন আপনি, বলছে আমি তো প্রচুর পানি খাই। প্রাইমারি পলিডিপসিয়া, the sodium is low and the plasma osmolarity is also. On the other hand, আমরা যেটা খুব ইম্পর্টেন্টলি চিন্তা করি সিয়াদ সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন। সিয়াদ কিন্তু আসলে একটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। আপনাকে যদি একটা পেশেন্টের সিয়াদ আছে এটা যদি বলতে হয়, তাহলে আপনাকে তার রেনাল, অ্যাড্রেনাল, থাইরয়েড, পিটুইটারি সব কজগুলোকে এক্সক্লুড করতে হবে। তার অ্যাড্রেনাল কোনো প্রবলেম নাই, তার থাইরয়েডের সমস্যা নাই, তার পিটুইটারি গ্ল্যান্ড ইজ ওকে, রেনাল ফাংশন নর্মাল, ইফ এভরিথিং ইজ নর্মাল, তারপরে আপনি যদি দেখেন কিছু ক্রাইটেরিয়া আছে, আমি একটু পরে বলবো,
সেগুলো যদি মিলে যায় তাহলে দ্যাট ক্যান বি ডায়াগনোসড অ্যাজ সিয়াদ। ওকে, এন্ড হাইপোথাইরয়েডিজমে আমাদের কিন্তু এরকম সেরোসাইটিস ডেভেলপ করে, আমার বডিতে কিন্তু এরকম নন পিচিং এডেমা ডেভেলপ করতে পারে, সো দ্যাট ক্যান কজ হাইপোনাট্রিমিয়া। সো আমি একটা সহজ আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য আমি সহজ ভাষায় আমি সবসময় একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া নিয়ে আমার কাছে একটা পেশেন্ট প্রেজেন্ট করে, অলওয়েজ রিমেম্বার 4 ইম্পর্টেন্ট, সবসময় আসলে মনে থাকবে না, DASH ড্যাশ। এখানে দেখবেন যে ডি মানে হচ্ছে ডায়ুরেটিক, এ মিনস অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, আবার এস মানে হচ্ছে সিয়াদ, আরেকটা এইচ মানে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এই চারটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কজ দ্যাট ক্যান ক্রিয়েট ডাইলেমা, হ্যাঁ, ক্লিনিক্যাল ডাইলেমা। সো একটা পেশেন্ট আপনার কাছে হাইপোনাট্রেমি নিয়ে আসলো, আপনার কাজ হবে ওই পেশেন্টটার হাইপোনাট্রেমিয়াটা সিউডো হাইপোনাট্রেমিয়া নাকি ট্রানজিয়েন্ট হাইপোনাট্রেমিয়া, এটা আগে ফিগার আউট করা। এই সিউডো হাইপোনাট্রিমিয়া করে হাইপারলিপিডেমিয়া, আপনি তাকে সিম্পলি ফাস্টিং লিপিড প্রোফাইল করতে দেন, তার কি লিপিড বেশি আছে কিনা, কারণ লিপিড একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, এটা যখন আপনার প্লাজমাতে থাকে তখন অসমোলারিটি মেনটেন করার জন্য ইউরিন দিয়ে তখন সোডিয়াম বেশি বেশি পাস করে যায়। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ইজ ইট আর্টিফ্যাকচুয়াল অর নট। আরেকটা টার্ম আছে, আপনি দেখবেন ডেভিডসনে লেখা আছে ট্রানজিয়েন্ট হাইপোনাট্রিমিয়া, যখন আমার বডিতে হাইপারগ্লাইসেমিক স্টেট বিরাজ করে, হাইপারগ্লাইসেমিক স্টেট ইজ অলসো হাইপারঅসমোলার স্টেট, তখন দেখা যায় ইউরিন কি করে, সোডিয়াম মানে কিডনি কি করে, আমার ব্লাডের অসমোলারিটি মেনটেন রাখার জন্য ইউরিন থেকে তখন সোডিয়াম গুলোকে বের করে দেয়, সো দ্যাট দ্য ব্লাড অসমোলারিটি রিমেন্স দ্য সেম। এটাও কিন্তু এক ধরনের ট্রানজিয়েন্ট হাইপোনাট্রিমিয়া। সো whenever you get a patient with hyponatremia, make a habit to do the fasting lipid profile, to do the RBS, even the HbA1c and other like protein level, albumin globulin ratio and other thing, যেগুলো আপনার ট্রানজিয়েন্ট অথবা হচ্ছে আর্টিফ্যাকচুয়াল হাইপোনাট্রিমিয়া করতে পারে। ইফ দ্যাট আর অল ফাইন, তখন আপনাকে একদম মুখস্থ তিনটা জিনিস করতে হবে। একটা আপনাকে দেখবেন সেরাম অসমোলারিটি, একটা দেখবেন আপনি ইউরিন অসমোলারিটি, আরেকটা দেখবেন ইউরিনারি সোডিয়াম লস। সেরাম অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি, ইউরিনারি সোডিয়াম লস। আমরা একটু পরে একটা সুন্দর চার্ট দেখবো, যে চার্টটাতে এই সুন্দর করে ব্যাখ্যা, দিস ইজ দ্য অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য পেশেন্ট অফ হাইপোনাট্রিমিয়া। সো আমরা একটু কজগুলো মুখস্থ করে ফেলবো, তবে বুঝে বুঝে মুখস্থ করবো। যেমন হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া, এখানে ওয়াটারের চেয়েও সোডিয়াম লসটা অনেক বেশি হচ্ছে। যেমন আপনি ডায়ুরেটিক থেরাপি নিচ্ছেন, এটা আপনার সোডিয়ামটা বের করে দিচ্ছে, স্পেশালি থায়াজাইড ডায়ুরেটিক। আপনি সবসময় মনে রাখবেন যে যদি কেউ বলে যে আমার হাইপোনাট্রিমিয়া, আমি আগে থেকে ডায়ুরেটিক্স নিচ্ছি, ফ্রুসামাইড যত না বেশি সোডিয়াম কমায় তার চেয়ে বেশি কমায় হচ্ছে থায়াজাইড। আমরা অনেকেই প্রেশার ওষুধ হিসেবে অনেকে এন্ডাপামাইড, ক্লোরোথ্যালিডন এইসব গ্রুপের ড্রাগ গুলো দিয়ে থাকি। ইউজুয়ালি থায়াজাইড ডায়ুরেটিক্স ইজ মেইনলি রেসপন্সিবল ফর রেনাল সোডিয়াম লস। তারপরে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, যেটাকে আমরা সিম্পলি অ্যাডিসোনিয়ান ডিজিজ যেটাকে বলি, অ্যাডিসন ডিজিজ, দেখবেন যে অ্যাডিসন ডিজিজে কিন্তু পেশেন্টের এই যে বিভিন্ন রকমের অ্যালডোস্টেরন এন্ড আদার ফাংশন গুলো না থাকার কারণে সোডিয়াম কিন্তু অ্যাবজর্ব করার ক্ষমতা কমে যায়, সো সোডিয়াম লস ইজ দেয়ার। এন্ড ভমিটিং, ডায়রিয়া, এগুলো তো আছেই, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস। আর এখানে ডায়ুরেটিক থেরাপি এন্ড অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওর, ড্যাশ DA, প্রথম যে ডি এবং প্রথম যে এ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কাছে একটা রোগী আসলো হাইপোনাট্রিমিয়া নিয়ে, প্রথমেই ড্রাগ হিস্ট্রি নেন, আপনি কোনো ডায়াবেটিক খেতেন কিনা, কোনো থায়াজাইড টাইপের কিছু আছে কিনা, উনি তো বলতে পারবেন না থায়াজাইড, আপনি নিজে ড্রাগের হিস্ট্রিটা নিবেন যে উনি কোনো ক্লোরোথ্যালিডন, এন্ডাপামাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড এগুলো কিছু পাচ্ছে কিনা, পাচ্ছে না, দ্যাটস ওকে। এবার আপনি তার একটা অ্যাড্রেনাল ক্রাইসিসের হিস্ট্রি নেন না, যে আপনার কি মাঝে মাঝে এরকম হয় যে পোস্টারাল হাইপোটেনশন আছে, হাইপোগ্লাইসেমিয়া আছে, মাঝে মাঝে দুর্বল হয়, হ্যাঁ, তারপরে মানে অ্যাড্রেনাল ক্রাইসিসের যে ফিচার গুলো আছে এরকম কিছুটা হিস্ট্রি আপনি নিয়ে নেন। যদি এগুলো পেয়ে যান, ইউ শুড থিঙ্ক অফ হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া। আর যদি এগুলো না পান, think of euvolemic hyponatremia. That can be due to hypothyroidism, that can be due to CR. সিয়াদের অনেকগুলো কজ আছে, ব্রেইন থেকে শুরু করে লাংস থেকে শুরু করে ইভেন কিছু ড্রাগ কজ আছে, এটা কিন্তু পরের ছকে খুব সুন্দর করে দেওয়া আছে। সো কজেস অফ হাইপোনাট্রিমিয়া, এখান থেকে আমি বলতে পারি নেক্সট FCPS যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেইখানেও একটা SBA চলে আসতে পারে। যেমন আমি যেবার FCPS পরীক্ষা পাশ করেছিলাম, সেবার ইউভলিউমিক হাইপোনাট্রিমিয়ার কজ, ডিরেক্টলি এরকমই কোশ্চেনটা এসেছিল, which one is the cause of euvolemic hyponatremia? তার মানে যে শুধু এটা ঝাড়া মুখস্থ করেছে সে ওই অ্যান্সারটা পাবে, দ্যাট ইজ দ্য হাইপোথাইরয়েডিজম। অপশন অনেকগুলো ছিল, তার মাঝখানে হাইপোথাইরয়েডিজম ছিল। সো অলওয়েজ মেক এ হ্যাবিট, if any patient comes to you with hyponatremia, look for the drug history, whether the patient is getting any thiazide or not, and
take the history of adrenocortical insufficiency, whether there is any postural hypotension, whether there is any frequent history of hypoglycemia or not. Okay, and then take the history of thyroid function test. আপনার কি আগে থাইরয়েডের সমস্যা আছে কিনা, বা ওরকম যে হিস্ট্রিগুলো আমরা নিয়ে থাকি হাইপোথাইরয়েডের ক্ষেত্রে, কোল্ড ইনটলারেন্স, ব্রাডিকার্ডিয়া, হ্যাঁ, ডায়াস্টোলিক হাইপারটেনশন, এগুলো একটু আমরা জিজ্ঞেস করব। তারপরেও যদি কিছু না মিলাতে পারি, কোনো কনকমিটেন্ট ব্রেনের কোনো প্যাথোলজি আছে কিনা, লাংসের কোনো প্যাথোলজি আছে কিনা, হ্যাঁ, পালমোনারি কোনো ডিসঅর্ডার আছে কিনা, কোনো এন্টি কনভালসেন্ট, এন্টিসাইকোটিক, এন্টি ডিপ্রেসেন্ট কোনো ড্রাগ পাচ্ছে কিনা, ওইভাবে আমরা মিলাতে পারি। সো DASH is the pearl for hyponatremia dash: diuretic, adrenocortical insufficiency, CR, hypothyroidism। আর কোন পেশেন্টের হাইপোনাট্রিমিয়া আর হাইপারভলিউমিক কজগুলোতে খুব ইজি, আমার বডিতে পানি বেশি, সো সোডিয়াম কমে গিয়েছে, ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া। তো হাইপোনাট্রিমিয়া যে কজটা আমরা বললাম যে সিয়াদ কুড বি আ কজ অফ ইউভলিউমিক হাইপোনাট্রিমিয়া। লুক এট দিস চার্ট, এই দুইটা চার্ট পাশাপাশি আছে এবং আমার কাছে মনে হয় এই চার্ট দুইটা এত এত ইম্পর্টেন্ট যে বলে আসলে বলা যাবে না। তো তার আগে আমি একটা জিনিস একটু আপনাদেরকে দাগিয়ে দিতে চাই, আপনারা একটু দাগিয়ে নিতে পারেন যে আর্টিফ্যাকচুয়াল কজ অফ hyponatremia is hyperidemia and hyperproteinemia। আর্টিফ্যাকচুয়াল মানে এখানে সিউডো হাইপোনাট্রিমিয়া বোঝাচ্ছে। আরেকটা দেখবেন যে ট্রানজিয়েন্ট হাইপোনাট্রিয়া নামে একটা টার্ম আছে আপনাদের ডেভিডসনে, সেটার কজ হিসেবে আপনি একটু পরের পেজে দেখবেন যে হাইপারগ্লাইসেমিয়ার কথা লেখা আছে। ঠিক আছে, তো এই ট্রানজিয়েন্ট হাইপোনাট্রিমিয়া আর হচ্ছে আর্টিফিশিয়াল হাইপোনাট্রিমিয়া, এই দুইটা কিন্তু অনেক সময় আমরা যারা ছক পড়ে পড়ে পড়তে অভ্যস্ত, আই অলওয়েজ এনকারেজ টু গো থ্রু দ্য চার্ট অফ দ্য ডেভিডসন, বিকজ আপনি যদি ডেভিডসনের চার্ট ভালো করে পড়েন এমসিকিউ আপনার ভালো হবে, আর যদি আপনার একটা বেসিক আইডিয়া থাকে এসবি আপনার ভালো হবে, দ্যাটস ফর শিওর। সো আমরা যদি একটু সিয়াদের এই জায়গাটা একটু দেখি, হ্যাঁ, দেখবেন যে হোয়াট আর দ্য কজেস অফ সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন। টিউমার, ব্রেইনের যে কোনো টিউমার, ইভেন এ স্ট্রোক, subarachnoid hemorrhage, any kind of trauma of to the central nervous system, could be subdural hematoma, that can cause CR. Porphyria, যেটা আমরা এই চ্যাপ্টার লাস্টে গিয়ে পড়বো, যে হেমাটিনিক্স যে মেটাবলিজমটা আছে, আমরা যে হেম প্রোটোপরফাইরিন তৈরি করছি, এই মেটাবলিক পাথওয়ের কোনো প্রবলেম হলেও আমার কিন্তু সিয়াদ হতে পারে, যেমন অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা, এই পেশেন্ট গুলো কিন্তু অনেক সময় দেখা যায় হাইপোনাট্রিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। পালমোনারি ডিসঅর্ডার, সিম্পল নিউমোনিয়া ক্যান কজ সিয়াদ, নিউমোনিয়া, সাথে টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়েকটেসিস, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বা আছে। এবং অলওয়েজ মেক এ হ্যাবিট, ইফ ইউ সাসপেক্ট that the patient might be suffering from CIAD, always take the history, like anticonvulsant history, সে কোনো সোডিয়াম ভ্যালপ্রয়েড পাচ্ছে কিনা, কার্বোমাজেপিন পাচ্ছে কিনা, সে কোনো সাইকোট্রপিক ড্রাগ পাচ্ছে কিনা, হ্যাঁ, কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট পাচ্ছে কিনা, ফ্লুঅক্সেটিন পাচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। and when doing the diagnosis, আপনাকে ওই যে বললাম হাইপোনাট্রিমিয়ার একটা পেশেন্ট আপনার কাছে আসলেই মেক এ হ্যাবিট, আপনি প্রথমে নরমালি লিপিড প্রোফাইল, গ্লুকোজ এগুলা করে ফেলবেন। আচ্ছা, তারপর অবশ্যই আপনি একটু এই যে লো প্লাজমা সোডিয়াম লেভেলটা দেখবেন, প্লাজমা সোডিয়াম লেভেল, প্লাজমা অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তো এই যে ডায়াগনোসিস করার দেখেন কিছু ক্রাইটেরিয়া আছে, যে আপনাকে সিয়াদ বলতে হলে অবশ্যই আপনার ইউরিনারি সোডিয়ামটা মোর দ্যান 30 মিলিমোল হতে হবে, দিস ইজ মাস্ট। এন্ড প্লাজমা অসমোলারিটি কম থাকতে হবে, ইউরিন অসমোলারিটি বেশি থাকতে হবে, বিকজ আপনার ইউরিন থেকে তো সোডিয়াম লস হচ্ছে, ঠিক না? আমরা এখন 14.11 এই ছকটাতে আছি। হ্যাঁ, তো দেখেন যে আপনি যদি একটা পেশেন্টকে সিয়াদ বলতে চান, you must have the urine osmolarity above 100 and urinary sodium more than 30, because প্রবলেমটাই তো আপনার ইউরিন থেকে সোডিয়ামটা লস হয়ে যাচ্ছে। on the other hand, প্লাজমা অসমোলারিটিটা তখন কমে যাবে, বিকজ হাইপোনাট্রিমিয়া, আপনার প্লাজমা অসমোলারিটি তখন কমতে বাধ্য। আমরা নরমালি যেটা দেখি যে 275 মিলি অসমোল পার কেজির নিচে কমে যাচ্ছে। সো আর অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে পেশেন্টের থাইরয়েডের কোনো সমস্যা নাই, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো সমস্যা নাই, তার মানে তার কোনো অ্যাড্রেনাল কোর্টিকো ইনসাফিসিয়েন্সি নাই, তার কোনো পিটুইটারি ইনসাফিসিয়েন্সি নাই, তার কোনো থাইরয়েড ডিসফাংশন নাই। ইফ এভরিথিং ইজ ফাইন, ইয়েস, ইউ ক্যান ডায়াগনোজ দ্য পেশেন্ট অ্যাজ সিয়াদ। তাহলে আমরা এতক্ষণ যে জায়গাটা পড়লাম 14.10 and 14.11, এই দুইটা জায়গা কিন্তু মেডিকেলের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে এফসিপিএস পার্ট 1 এর জন্য। অলরাইট,
আমরা এর পরের পেজে চলে যাই। ভাইয়া ভাইয়া ট্রানজিয়েন্ট হাইপোনাট্রেমিয়াটা একটু যদি বলতেন, ট্রানজিয়েন্ট হাইপোনাট্রেমিয়া হ্যাঁ, বিষয়টা শিওর সম্পর্কে। শিওর, এটা এই পরের পেজে আছে, এখানে আমরা বলে দিচ্ছি। ভাইয়া ট্রানজিয়েন্ট একটু ভাইয়া একটু পয়েন্টার দিয়ে বললে ভালো হয়, ওকে পড়ানোর শিওর সময় শিওর। একটু। আচ্ছা, আসলে কি আমি খুব একটা ক্লাস নিতে অভ্যস্ত না, তো এই জন্য আমার কিছুটা প্রবলেম হচ্ছে। ইনশাল্লাহ আমি এরপর থেকে ঠিক করে নিচ্ছি। ওকে ভাইয়া একটু জি, ইন্টারাপ্ট করি। ভাইয়া আপনার ক্ষেত্রেও কি রেড মার্ক গুলো মোস্ট ইম্পর্টেন্ট, দেন হলুদ গুলো ইম্পর্টেন্ট? আসলে দাগানো যেগুলো সবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখানে কোনো ওরকম আমি আলাদা আচ্ছা করে স্ট্র্যাটিফাই করছি না, বাট দাগানোর বাইরের লাইনগুলো আসলে অত ভালো করে পড়তে হবে না, জাস্ট রিডিং দিবেন। হ্যাঁ, দাগানো গুলো একটু ভালো আচ্ছা করে ঠিক পড়বেন। আছে। আর দাগানো গুলোর আচ্ছা ইনফরমেশন গুলো থ্যাংক ইউ। মূলত চার্টে আছে, তো আমি এই জন্য চার্ট বেসড আসলে যেতে ট্রাই করছি। তো একটা কোশ্চেন ছিল ট্রানজিয়েন্ট হাইপোনাট্রেমিয়া, আমি এইটা একটু আগে ব্যাখ্যা করে নিচ্ছি। দুইটা জিনিস হতে পারে, ট্রানজিয়েন্ট, একটা হচ্ছে আপনার আর্টিফ্যাকচুয়াল বা সিউডো হাইপোনাট্রেমিয়া। ট্রানজিয়েন্ট হাইপোনাট্রেমিয়া মানে হচ্ছে আপনার বডিতে কিছু অল্প সময়ের জন্য হাইপোনাট্রেমিয়া ডেভেলপ করেছে, দ্যাট ক্যান বি ডিউ টু হাইপারগ্লাইসেমিক স্টেট অফ ইউর বডি, যে আপনার বডিতে কিছু সময়ের জন্য হঠাৎ করে হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করে। দেখেন এখানে সুন্দর করে লাল কালি দিয়ে আমি দাগিয়ে দিয়েছি। সো অ্যাকিউট হাইপারগ্লাইসেমিয়া যখন আপনার বডিতে বিরাজ করে, তখন আপনার বডি এটাকে সাবসাইড করার জন্য কি করে, সোডিয়ামটাকে বের করে দেয়, বিকজ আপনার তো ব্লাডের অসমোলারিটি চাবে, ব্লাডের বডি হোমিওস্ট্যাসিস চাবে যে আপনার ব্লাড অসমোলারিটি ফিক্স থাকে। তো যখন আপনার বডি হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেল, তখন তো আপনার অসমোলারিটি বেড়ে গেল, আর সোডিয়ামও যদি কনকমিনেন্টলি থাকে যায়, তখন তো আপনার অসমোলারিটি আরো বেড়ে যাবে। সো ইউরিন তখন কি করে, সোডিয়ামটাকে বের করে দেয়। দ্যাট ইজ দ্য ট্রানজিয়েন্ট হাইপারগ্লাইসেমিয়া। ওকে, সো এই যে একটা ছবি আছে, আমরা এই ছবিটার দিকে একটু খেয়াল করি। এখন আমরা একটু ম্যানেজমেন্টের দিকে চলে যাব। আমরা জানি কজ কি হাইপোনাট্রেমিয়া, সিয়াদের ব্যাপারটা জানলাম। যখন আমরা একটা পেশেন্টের হাইপোনাট্রেমিয়া ম্যানেজ করব, অলওয়েজ মাথায় রাখতে হবে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালটা হচ্ছে এই যে একদম শুরুর দিকে আমি এটা পয়েন্টার দিয়ে দাগিয়ে দিয়েছিলাম এখানে, আর্টিফিশিয়াল কজ অফ হাইপোনাট্রেমিয়া, দ্যাট ইজ অলসো সিউডো। আর্টিফিশিয়াল মানে সিউডো, সিভিয়ার হাইপারলিপিডেমিয়া, এটাই এইচএফসিপিএস জানুয়ারির কোশ্চেন ছিল, এন্ড হাইপারপ্রোটিনেমিয়া। সো এই যে আর্টিফিশিয়াল কজ, আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট হাইপোনাট্রেমিয়া। মানে এটা তো কজ, মানে আর্টিফিশিয়াল হাইপোনাট্রেমিয়া জিনিসটা কি? মানে একটা তো হলো হাইপোনাট্রেমিয়া, সোডিয়াম লেভেল কমে গেল। ট্রানজিয়েন্ট হাইপোনাট্রেমিয়া যেটা হলো আপনি বলতেছেন যে অ্যাকিউট কজ, অর্থাৎ হাইপার অসমোলার স্টেটে যেটা হইতেছে সেটার জন্য আসলে মানে অল্প সময়ের জন্য। আর প্রত্যেকটার ব্যাখ্যা একই। হাইপারলিপিডেমিয়া এটাও একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, বাট এই হাইপারলিপিডেমিয়া কন্ডিশনটা তো ট্রানজিয়েন্ট না, বিকজ ইউ ক্যান রেডিলি রিডিউস ইউর গ্লুকোজ লেভেল ইন ইউর ব্লাড জাস্ট বাই গিভিং ইনসুলিন। আমরা যখন একটা পেশেন্ট ডায়াবেটিক কিটোসিডোসিস নিয়ে আসে, আমরা ইনসুলিন দিলেই তো তার ঝামেলাটা সলভ হয়ে যাচ্ছে। But if the patient comes to you with hyperlipidemia, is it possible to reduce the lipid level suddenly? No, this is not possible. Okay, that is the difference between artificial and transient. বুঝতে পেরেছেন? জাস্ট মাথায় রাখেন, দুইটার মেকানিজম অফ অ্যাকশন একই, both of them are osmotically active substance, but in case of artificial you cannot decrease the osmolarity suddenly, but the transient এর ক্ষেত্রে আপনি suddenly কমায় দিতে পারছেন, এজন্য নামটা ট্রানজিয়েন্ট হয়েছে। অলরাইট, এরপর আমরা একটু চলে যাই, আপনাদের পরবর্তী কোশ্চেন গুলো থাকলে আমরা একদম শেষের দিকে নিব, কারণ তাহলে একটু হবে যে আমি একটা পেসে পড়াতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন, যখন আপনি একটা হাইপোনাট্রেমিয়া ম্যানেজ করবেন, অলওয়েজ থিঙ্ক যে এই হাইপোনাট্রেমিয়া কি অ্যাকিউটলি ডেভেলপ করেছে নাকি ক্রনিকলি ডেভেলপ করেছে। ইফ দ্য হাইপোনাট্রেমিয়া ডেভেলপস অ্যাকিউটলি, তখন কিন্তু আপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ইউ ক্যান নট গিভ সোডিয়াম মোর দ্যান 10 মিলিমোল পার লিটার ইন এ ডে, বিকজ দেখেন অ্যাকিউট হাইপোনাট্রেমিয়া যদি আপনি ডিরেক্টলি কারেক্ট করে ফেলেন, তাহলে কিন্তু সেরেব্রাল এডেমা ডেভেলপ করতে পারে। আবার অ্যাকিউট হাইপোনাট্রেমিয়াকে যদি আপনার হাইপারনাট্রেমিয়া করে ফেলেন, তাহলে কিন্তু সেরেব্রাল যে নিউরন গুলো আছে শ্রিঙ্ক করে ডিমাইলিনেশন হয়ে যেতে পারে। বাট এই যে অ্যাকিউট হাইপোনাট্রেমিয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি কেন কারেকশন করব না, বিকজ দ্য সেরেব্রাল সোয়েলিং, অ্যাকিউট হাইপোনাট্রেমিয়াতে আর ক্রনিক হাইপোনাট্রেমিয়াতে লুক এট দ্য level of the cell and their change. একটা পেশেন্টের ক্রনিক হাইপোনাট্রেমিয়া, এই পেশেন্টের দেখেন যে সেলের কিন্তু ওরকম কোনো চেঞ্জ হচ্ছে না, নিউরনের সেলের কোনো চেঞ্জ হচ্ছে না। স্লোলি ডিপ্লিটিং হাইপোনাট্রেমিয়া, ও কি করছে, বাইরের দিকের অসমোলারিটি কম, ও সেল থেকে অল্প 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 করে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স গুলো বাইরে বের করে দিচ্ছে। সো দ্যাট হ্যাপেন্স ভেরি স্লোলি। অন দি আদার হ্যান্ড, যখন বাইরের দিকে অসমোলারিটি কম, if it happens very acutely,
হোয়াট হ্যাপেন্স যে বাইরের দিকে তখন ওয়াটার গুলো, বিশেষ করে ইন্টারস্টিশিয়াল স্পেসের ওয়াটার গুলো তখন হ্রাস করে নার্ভের ভিতরে ঢুকে যাচ্ছে, নিউরনের ভিতরে। সো অ্যাকিউট হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে সেরেব্রাল সোয়েলিংটা খুবই মানে অ্যাকিউটলি হয়। দ্যাটস ওয়াই দেখবেন অ্যাকিউট হাইপোনাট্রিমিয়ার পেশেন্ট গুলো আপনার কাছে সিজার নিয়ে প্রেজেন্ট করতে পারে, লস অফ কনসাসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে, বিকজ ওয়েন দ্য হাইপোনাট্রিমিয়া it develops very acutely, cerebral edema occurs very acutely. তো এই ছবিটা অনেক সময় আপনাকে হেল্প করতে পারে যে just to know about the signs symptoms of acute and chronic hyponatremia. So look, আমরা এখন 14.12 এই ছকটার ভিতরে আছি। মাইল্ড হাইপোনাট্রিমিয়াতে কিন্তু তেমন কোনো ফিচার থাকে না, সিমটম থাকে না। মডারেটলি যখন একটা পেশেন্ট হাইপোনাট্রিমিয়া থাকে, নজিয়া, হেডেক, ডেলিরিয়াম, very unusual symptom. But when the level of sodium is less than 124, the patient might be presenting with seizure, because acutely তখন তার cerebral edema develop করে, সাথে ভমিটিং থাকতে পারে as a part of seizure. cerebral edema develop করলে তখন ভমিটিং হতেই পারে, ভমিটিং সেন্টার গুলো ট্রিগার্ড হয়ে somnolence develop করতে পারে, ultimately the patient might be suffering from cardiac arrest. So what is the modality of management? আমরা এখন ম্যানেজমেন্টের দিকে চলে যাচ্ছি। যখন একটা পেশেন্ট আপনার কাছে অ্যাকিউটলি প্রেজেন্ট করবে, আপনার ফার্স্ট কাজ হবে কতটুকু সোডিয়াম ডেফিসিট আছে এটা বের করা। সোডিয়াম ডেফিসিট যদি বের করতে পারেন, তারপরে আপনার কাজ হবে আমি কোন ধরনের স্যালাইন তাকে দিব এবং সেই স্যালাইন কতটুকু সোডিয়াম কারেকশন করতে পারে। সো আপনারা এই জিনিসগুলো একদম মাথায় রাখবেন, বিকজ ক্লিনিক্যালি এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। এবং আজকেও যখন আমি আমার ঢাকা মেডিকেল কলেজের ট্রেনিং এ আমার যখন প্রফেসর রাউন্ড দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে এফসিপিএস পার্ট 2 তে যে পরীক্ষাগুলো হচ্ছে, মানে একদম ফাইনাল পরীক্ষা, সেক্ষেত্রে অস্পিতে কিন্তু এই সোডিয়াম ক্যালকুলেশন দিচ্ছে যে একটা পেশেন্টের সোডিয়াম ধরেন 124, সোডিয়াম হচ্ছে 124, সো সিভিয়ারলি সে হচ্ছে হাইপোনাট্রেমিক। আমরা একটা সেফ মার্জিন যদি ধরি যে না 125 শুড বি সেফ মার্জিন, অর আমরা 124 পেশেন্টের ক্ষেত্রে সেফ মার্জিন ধরলাম 130। এখন আমরা যেটা করব 130 থেকে 124 আমরা বাদ দিব, যেই ভ্যালুটা আমরা পাবো, লাইক এখানে আমরা 6 পেয়েছি, এই 6 কে আমি তার টোটাল বডি যে ওয়েট আছে সেই টোটাল বডি ওয়েটটা দিয়ে গুণ করে দেব। সাপোজ ধর যে আমরা জানি একটা টোটাল বডি ওয়েট, ইট কুড বি 70 কেজি অর 60 কেজি। তো এই যে 70 কেজি অর 60 কেজি এটা দিয়ে যখন আমি গুণ করব, তখন কিন্তু আমি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাব যে আমার কতটুক মিলিমোল সোডিয়াম আমাকে কারেক্ট করতে হবে। ঠিক আছে, যেমন এখানে যদি আমি দেখি যে 420 মিলিমোল সোডিয়াম আমি কারেক্ট করতে পারবো এই পেশেন্টের ক্ষেত্রে, বা কারেক্ট করা উচিত। সো ইউ হ্যাভ টু ফার্স্ট ফাইন্ড আউট দ্য ডেফিসিট অফ দ্য সোডিয়াম, তার এখন কতটুকু দরকার। এই ডেফিসিটটা বের করতে হলে আপনাকে একটা সেফ লেভেল আগে ধরে নিতে হবে। আপনার একটা ডিজায়ার্ড সোডিয়াম লেভেল এটা আপনি ধরে নেবেন অ্যাজ এ ক্লিনিশিয়ান যে 130 অথবা 125। যার সোডিয়াম এখন 115 তার জন্য আপনি তার ডিজায়ার্ড লেভেলটা ধরে রাখেন 125। যার সোডিয়াম 124 তার ডিজায়ার্ড লেভেলটা আরেকটু বাড়িয়ে ধরেন 130। এরপরে তার আপনি একটা ডেফিসিট বের করেন, সোডিয়াম ডেফিসিট। সোডিয়াম ডেফিসিট বের করার সহজ সূত্র হচ্ছে, হ্যাঁ শিওর, টোটাল বডি ওয়েট না টোটাল বডি ওয়াটার? সরি টোটাল বডি ওয়াটার, টোটাল বডি ওয়াটার, থ্যাংক ইউ, টোটাল বডি ওয়াটার হবে। তো টোটাল বডি ওয়াটার কিন্তু আমরা একটা সূত্রতে দেখেছিলাম যে 60% অফ দ্য টোটাল বডি ওয়েট। তাহলে ইউজুয়ালি যেটা হবে 0.6 ইনটু যে ইকুয়েশনটা আমরা দেখালাম এটার সাথে জাস্ট পয়েন্টস আপনি গুণ করে দিবেন। সাপোজ ধরেন সোডিয়াম ছিল 124 and your desired level is 30, just decline the 130 from the 124 from the 130, এই ভ্যালুটা আপনি 0.6 আপনি গুণ করে ফেলবেন। যতটুকু আপনি পাবেন ততটুকু আপনার সোডিয়াম ডেফিসিট আছে। এখন আপনি কি দিয়ে সোডিয়াম কারেক্ট করবেন? আপনি কি 3% সোডিয়াম ক্লোরাইড নিতে চাচ্ছেন, নাকি আপনি 0.9% সোডিয়াম ক্লোরাইড নিয়ে আপনি কারেকশন করতে চাচ্ছেন? এবং সেই কারেকশনেরও কিন্তু একটা সূত্র আছে। যেমন আমি যদি একটু লিখে দেই, আপনি একটা কারেকশন করতে চাচ্ছেন ওভার 24 আওয়ার, আপনি যে ইনফিউশন ফ্লুইডটা দিবেন সেই ইনফিউশন ফ্লুইডের সোডিয়ামটা কতটুকু, দ্যাট শুড বি ইউর কনসিডারেশন। ইনফিউশন ফ্লুইডের সোডিয়াম মাইনাস পেশেন্টের সোডিয়াম, ওকে, এই দুইটাকে আপনি আবার ডিভাইড করবেন টোটাল বডি ওয়াটার প্লাস 1 ইন আ 1 লিটার। ইউজুয়ালি অনেক ক্যালকুলেশন করা যায় এরকম করে
বাট ফর দ্য ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনি একটু মনে রাখতে পারেন যে 3% 1 লিটার সোডিয়াম ক্লোরাইড অ্যারাউন্ড 13 মিলিমোল পার লিটারের মতো কারেক্ট করে ফেলতে পারে, আর 0.9% 1 লিটার সোডিয়াম ক্লোরাইড ক্যান কারেক্ট অ্যারাউন্ড 1.4 মিলিমোল পার লিটার বা 2 মিলিমোল পার লিটার সোডিয়ামের মতো কারেক্ট করে ফেলতে পারে। তো আপনি এটা ভেবে ভেবে তাকে দিবেন। অ্যাকর্ডিং টু ডেভিডসন, যখন একটা পেশেন্ট অ্যাকিউটলি হাইপোনাট্রেমিয়া নিয়ে আসবে তখন তারা বলেছে 3% সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করতে, 150 ml ওভার 20 মিনিট দিবেন। ধরেন অ্যাকিউট হাইপোনাট্রেমিক পেশেন্ট আপনার কাছে সিজার নিয়ে এসেছে, ভমিটিং নিয়ে এসেছে, আপনি 150 ml ওভার 20 মিনিটে দিবেন, তারপরে আবার চাইলে আপনি দুইবার রিপিট করতে পারেন, ওয়ান্স অর টুয়াইস, আনলেস তার যে সিমটম গুলো আছে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন গুলো আছে, ওগুলো সাবসাইড না করে যায়। কিন্তু যখন আপনার কাছে একটা পেশেন্ট ক্রনিক হাইপোনাট্রেমিয়া নিয়ে আসবে তখন কিন্তু আপনাকে 10 মিলিমোল পার লিটার ওভার ডে এর বেশি কারেক্ট করা যাবে না। যদি কারেক্ট করেন সেক্ষেত্রে যেটা হবে মায়োলিনোলাইসিস, সেন্ট্রাল পন্টাইন ডিমায়োলিনোলাইসিস। এই ক্ষেত্রে পন্সে আপনার দেখা যাবে লেশনটা হবে, এবং এই ইউজুয়ালি পেশেন্ট গুলো লকড ইন সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে। হ্যাঁ, কারণ ওই পন্সের ওই জায়গাটাতে আমরা জানি যে বেজিলার আর্টারি থাকে, এবং ওই সমস্যাগুলো যখন থাকে দেখা যায় তার হায়ার সাইকিক ফাংশন ভালো, পেশেন্ট ব্লিঙ্ক দ্য আই এন্ড এভরিথিং, বাট দেখা যাচ্ছে তার হাত পা উইক, তার হাত পা নাড়াতে পারছে না, কোয়াড্রিপ্লেজিয়া ডেভেলপ করেছে, সে আই করছে, ব্লিঙ্ক করছে, তার কনসিয়াসনেস লেভেল ভালো আছে, হায়ার সাইকিক ফাংশন ইজ ওকে, বাট দ্য কোয়াড্রিপ্লেজিয়া হ্যাজ বিন ডেভেলপ। সো এই মায়োলিনোলাইসিস এর ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন, এবং এই যে 10 মিলিমোল পার লিটার পার 24 আওয়ারের বেশি যে আমরা কারেক্ট করতে পারবো না, এই জায়গাটা একটু মাথায় রাখবেন। বাট ইন কেস অফ সিয়াদ, ইফ ইউ থিঙ্ক the patient problem is the hyponatremia is due to SIAD, then fluid restriction is the main modality of treatment. এখানে আপনি ফ্লুইড রেস্ট্রিক্ট করে দেন 600 থেকে 1000 ml পার 24 আওয়ার, দেখবেন যে আপনার পেশেন্ট কিন্তু সোডিয়াম বাড়া শুরু করে দেয়, বিকজ দেয়ার দ্য প্রবলেম ইজ হাইপারভলিমিয়া। পেশেন্টের সোডিয়াম কিন্তু লস নাই, যাদের এখানে অ্যাকুমুলেশন হচ্ছে ফ্লুইডের, এই জন্য জাস্ট ফ্লুইড রেস্ট্রিকশন করে দেবেন। আরেকটা ড্রাগ আমরা ব্যবহার করি, এখানে আমি লিখেছি টল, এখানে দাগানো আছে টল ভ্যাপটান। এটা হচ্ছে এক ধরনের ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। সো ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ব্যবহার করলে ভ্যাসোপ্রেসিন যে কাজটা করতো জাস্ট তার উল্টা কাজ হবে। এখান থেকে আপনার দেখা যাবে যে ওয়াটার রিটেনশন ইন রেঞ্জ অফ হাইপোনাট্রেমিক কন্ডিশন। সো ভ্যাসোপ্রেসিন অ্যান্টাগনিস্ট টলভ্যাপটন ইউজ করলেও অনেক সময় দেখা যায় যে আমরা সিয়াদের ম্যানেজমেন্ট করতে পারি। অনেক সময় ওরাল ইউরিয়া থেরাপিও দেওয়া হয়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। হাইপোনাট্রেমিয়া কি অ্যাকিউট, তাহলে ওইভাবে ম্যানেজ করবেন। যে ক্রনিক হলে do not exceed the correction of sodium more than 10 millimole per liter. Or if it is SIAD, then just restrict it. And on the other hand, hypernatremia, যদি লেভেলটা more than 145 millimolar উপরে চলে যায়, most important cause of hypernatremia is actually dehydration. ডিহাইড্রেশনের কথাটা আপনি মাথায় রাখবেন। পেশেন্টের বডি ফ্লুইড কমে গেছে, এই জন্য তার সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে। আপনি পেশেন্টকে ফ্লুইড দেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। দিস ইজ দ্য চার্ট, যেটা আপনি একটা অ্যাপ্রোচ, দিস ইজ দ্য অ্যাপ্রোচ হাউ ইউ গো ফার্দার ফর আ পেশেন্ট উইথ হাইপোনাট্রেমিয়া। আমি সবার একটু কনসেন্ট্রেশন চাচ্ছি, কারণ এই চার্টটা যদি বুঝতে পারেন আপনি কখনো আসলে হাইপোনাট্রেমিয়া পেশেন্টের ম্যানেজমেন্ট নিয়ে কখনো ঝামেলায় পড়বেন না। ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আসলো হাইপোনাট্রেমিয়া নিয়ে, সোডিয়ামটা তার কম, লেস দ্যান 135। আমরা ওই পেশেন্টের ট্রানজিয়েন্ট নাকি আর্টিফিশিয়াল হাইপোনাট্রেমিয়া, এটার জন্য গ্লুকোজ, লিপিড, ইমিউনোগ্লোবিউলিন এগুলো করে ফেললাম, যদিও আমরা খুব একটা বেশি করি না। যদি এগুলো অ্যাবনর্মাল পাই, দিস ইজ নট actual hyponatremia, this is non-hypotonic hyponatremia. But if that all thing are normal, then make a habit to investigate the patient. তিনটে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন করবেন, একটা হচ্ছে প্লাজমা অসমোলারিটি, একটা হচ্ছে ইউরিন অসমোলারিটি, একটা হচ্ছে ইউরিনারি সোডিয়াম। আমরা বিশেষ করে কর্পোরেট হসপিটাল গুলোতে কিন্তু একদম সাথে সাথে এই তিনটা চেক করে ফেলি, প্লাজমা অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি, ইউরিনারি সোডিয়াম। If the plasma osmolarity is low, then check the urinary osmolarity. If the urinary osmolarity is also low, that means the patient is taking more and more water, primary polydipsia. এইটাও কিন্তু একটা এসবিএ তে চলে আসতে পারে। আপনাকে একটা সিনারিও দিয়ে দিল, বললো যে পেশেন্টের সোডিয়াম কম, প্লাজমা অসমোলারিটিও কম দেখালো, ইউরিনের অসমোলারিটিও কম দেখালো, যেটা নরমালি 100 উপরে থাকার কথা 100 নিচে। What is your diagnosis? Primary polydipsia, very common, পানি খাচ্ছে বেশি, patient is very much thirsty, পানি খাচ্ছে। On the other hand, if the urine osmolarity more than 100, তখন আমাদের কিন্তু ইউরিনের সোডিয়াম লসটা দেখতে হবে। If the loss is more than 30,
search for any kidney disease, because আমরা জানি অনেক সময় acute interstitial nephritis, tubulo-interstitial disease এসব ক্ষেত্রেও কিন্তু সোডিয়ামের fractional loss অনেক বেশি হয়. If the kidney function is okay, that is not acute interstitial nephritis or tubulo-interstitial disease, তাহলে কিন্তু আমাদের মাথায় ওই যে সেই dash, DASH, whether the patient is euvolemic or whether the patient is hypovolemic. যদি euvolemic হয়, পেশেন্টের কোন রকমের hypovolemic feature নেই, look for SIAD or hypothyroidism. If the patient is hypovolemic, the patient এর hypovolemia আছে, patient এর pressure কম, postural hypertension আছে, look for whether the patient is getting diuretics or adrenal insufficiency. আর যদি urinary sodium 30 এর নিচে হয়, সেক্ষেত্রে আমাদের আদার্স যে কজ গুলো আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস হচ্ছে কিনা, কোন রকমের হাইপারভলিমিক হাইপোনাট্রিমিয়া হচ্ছে কিনা, লাইক সিরোসিস অফ দ্য লিভার, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে. সো এই ছকটা আমার কাছে মনে হয় একটা গোল্ডেন, জাস্ট আপনি অ্যাটলিস্ট একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারবেন. এরপরে আপনি হাইপোনাট্রিমিয়া ম্যানেজ করেন, অনেক ধরনের ক্যালকুলেশন আছে এবং ক্যালকুলেশন গুলো এরকম যে আপনি ভুলবেন, দেখে দেখে আবার ক্যালকুলেশন গুলো করবেন. বাট মাথায় একটা সবসময় একটা ম্যান্ডেটরি আইডিয়া রাখবেন যে আপনি ক্রনিকের ক্ষেত্রে 10 মিলিমোল পার লিটারের বেশি আপনি কারেক্ট করতে পারবেন না, আর অ্যাকিউটের ক্ষেত্রে আপনি যদি কারেক্ট করতেও চান, সেক্ষেত্রে আপনাকে 3% সোডিয়াম কিভাবে দিতে হবে, 150 করে ওভার 20 মিনিট আপনি ওয়ান্স টাইম টুয়েস টাইম দিয়ে যদি তার দেখেন যে তার যে সিমটম গুলো ছিল, সিজার, ভমিটিং, somnolence, এগুলো যদি ভালো হয়ে যায়, দেন অ্যাগেইন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তখন আবার আস্তে আস্তে আপনি কারেকশন শুরু করেন এবং এইভাবে আপনি পেশেন্টটাকে ম্যানেজ করবেন. সো দিস আর অল অ্যাকচুয়ালি ভেরি কমপ্লেক্স. সরি, হাইপোনাট্রিমিয়ার ক্যালকুলেশনে একটা কনফিউশন আছে। জি জি, যদি পেশেন্টের সোডিয়াম লেভেল থাকে 124 আর আমার ডিজায়ার থাকে 130, তো জি। ডেফিসিট হচ্ছে 6 মিলিমোল। তো এই Okay. 6 মিলিমোল কারেক্ট করতে আমার নরমাল স্যালাইন কি 4 লিটার দিতে হবে? আপনি বললেন 1 লিটারে 1.4 কারেক্ট হয়। এখন একটা কথা আছে, কারণ যদি আপনার পেশেন্টের 4 লিটার দিলে পেশেন্টটার ওভারলোড হয় এবং যদি পেশেন্টটা অ্যাকিউটলি প্রেজেন্ট করে, সো ওয়াই নট ইউ জাস্ট গিভ 3% সোডিয়াম. আমাদের সোডিয়াম কিন্তু 0.9% আছে, 1.8% আছে, 3% আছে. আপনি যেটাই দেন কেন, আপনার তো কারেকশনাল, আপনার তো জানার ওয়ে আছে যে ডিজায়ার্ড সোডিয়াম 1 লিটার আমি যেই ডিজায়ার্ড ফ্লুইডটা দিতে চাচ্ছি, হ্যাঁ, ধরেন আমি তাকে 3% সোডিয়াম ক্লোরাইড দিতে চাচ্ছি, এটা 1 লিটার দিলে কতটুকু কারেকশন হবে, ইউ নো দ্য ক্যালকুলেশন, বুঝতে পেরেছেন? স্যার So it did- অ্যাকচুয়ালি স্যার ক্যালকুলেশন মেবি দুইটা আছে। তো এইখানে পেশেন্টের যদি 6 ডেফিসিট থাকে, তাহলে তার টোটাল বডি ওয়াটার 42 কে 6 দিয়ে গুণ করলে 252 আসে। এই Right. 252 1 লিটার নরমাল স্যালাইন আবার 154 থাকে, তো 1.5 লিটার নরমাল স্যালাইন দিলেই তো কারেক্ট হয়ে যাবে, কিন্তু ওই হিসাবে আবার 4 লিটারের মতো লাগতেছে। তো দুইটা ক্যালকুলেশনের রেজাল্ট দুই রকম আসতেছে। আসলে কি ক্যালকুলেশন গুলো আসলে হ্যাজার্ডাস, বাট আপনি মাথায় মনে রাখবেন যে আমি পেশেন্টকে ওভারলোড করে ফেলবো না, আবার পেশেন্টকে ওভার কারেকশনও করবো না, দুইটা মিলিয়ে আপনি যে কোনো একটা ওয়েতে আগাবেন. ইয়েস, এক এক বইতে এক এক রকমের ক্যালকুলেশন আছে, বাট আই ইউজুয়ালি প্রেফার প্রথমে সোডিয়াম ডেফিসিটটা বের করি, টোটাল বডি ওয়াটার, ডিজায়ার্ড সোডিয়াম আর অ্যাকচুয়াল সোডিয়ামটাকে ডিফারেন্স করে যে ভ্যালুটা আসে, ওই ভ্যালুটাকে কারেক্ট করতে হলে আমি যেই স্যালাইনটা চুজ করছি, ওই স্যালাইনের 1 লিটার আমার কতটুকু কারেক্ট করবে, বাট ইট ভ্যারিজ. হ্যাঁ, এটা দেখা যাবে যে এক একটা বইতে এক এক রকমের কারেকশন আছে. ইভেন লুক এট দ্য ডেভিডসন, এখানেও কিন্তু ওরকম কোনো কারেকশনের কথা বলেনি, জাস্ট সিম্পলি 10 মিলিমোলের বেশি দেওয়া যাবে না ইন কেস অফ ক্রনিক, আর ইন কেস অফ অ্যাকিউট গিভ 3% সোডিয়াম ক্লোরাইড. বাট সেক্ষেত্রে খুব কশাসলি হতে হবে যেন আমার খুব বেশি না দিয়ে ফেলি, দ্যাট ক্যান কজ সেন্ট্রাল পোন্টাইন মায়োলোনোলাইসিস. সো জাস্ট দিস ইজ অল অ্যাবাউট দ্য প্র্যাকটিস করতে হবে, এটার মাধ্যমে আস্তে আস্তে আমাদের শিখতে হবে. বাট ইন দিস কেস অফ FCPS পার্ট 1, the approach is important, not the management. Cause of hypernatremia একটু খেয়াল করেন, হাইপোভলিমিক যে কজ গুলো আছে, রেনাল সোডিয়াম লস হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সোডিয়াম লস হতে পারে, স্কিনের সোডিয়াম লস হতে পারে, হ্যাঁ, আর ইউভলিমিকের ভিতরে বডি ওয়েট ডায়াবেটিস করছিলাম মনে করেন এমবিবিএস লাইফে উনি ওইভাবে করছেন। আর হাইপারভলিমিক. ওকে, সো হাইপারনেট্রিমিয়া গুলোর আমি একটা জিনিস আপনারা মাথায় মনে রাখবেন যে ডিহাইড্রেশন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ অফ হাইপারনেট্রিমিয়া, বাট ইট কুড বি ইউভলিমিক, ইট কুড বি হাইপারভলিমিক. আর হাইপারনেট্রিমিয়া ম্যানেজ করতে হলে একদম সিম্পলি আপনাকে হাইড্রেশন দিতে হবে, জাস্ট ফ্লুইড দেন, আইসোটোনিক 5% ডেক্সট্রোজ দেন, অথবা হাইপোটোনিক ফ্লুইড দেন 50 to 70 ml per hour. পেশেন্টকে যখন আপনি হাইড্রেট করে ফেলবেন, সোডিয়াম এমনিতেই কমে যাবে. So hydration is the main mandatory treatment in case of management. So now come to the potassium homeostasis. This is very very important. আমরা potassium homeostasis এর ক্ষেত্রে আমরা সব সময় জানি
যে ওই যে ছবিটা আমি একদম শুরুর দিকে আপনাদের সবাইকে দেখিয়েছিলাম, আমি আবার সেই ছবিটার দিকে একটু চলে যাচ্ছি, বিকজ ওই ছবিটার ভিতরে কিছু চ্যানেল আছে that will give you idea about potassium homeostasis. Look at the proximal convoluted tubule and the loop of Henle and the distal convoluted tubule. Sorry for the interruption. একদম শুরুর দিকের যে ছবিটা ছিল আমাদের, yes, this one. দেখেন এখানে পটাশিয়াম গুলো কিছু চ্যানেল দিয়ে বের হচ্ছে, যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের ক্ষেত্রে, লুপ অফ হ্যানলের ক্ষেত্রে আর ও এম কে চ্যানেল দিয়ে পটাশিয়াম বের হচ্ছে, এবং লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের ক্ষেত্রেও কিন্তু দেখেন আর ও এম কে চ্যানেল দিয়ে পটাশিয়াম বের হচ্ছে, এবং সেক্ষেত্রে অ্যালডোস্টেরনের একটা ভূমিকা আছে। সো আপনারা যখন পটাশিয়ামের হোমিওস্টেসিসটা পড়বেন, এই চ্যানেল ও প্যাথির কথাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হ্যানলি, আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই পটাশিয়াম গুলোই কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকমের ডিজিজ গুলো করে থাকে। সো লেটস গো টু দ্য পটাশিয়াম হোমিওস্টেসিস। Sorry for the interruption. কেউ যদি স্পিকার অন করে রাখেন, ওটা অফ করে রাখেন, এখন যখন কোশ্চেন করবেন তখন অন করেন। হ্যাঁ, রনি ভাই আছেন? সিনাপসের কেউ আছেন কি? হ্যালো? I cannot share. ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। So let's start again, and sorry for the interruption. আমি হঠাৎ করে একটু ডিসকানেক্টেড হয়ে গেলাম।
ওকে, সো আমরা আবার শুরু করি পটাশিয়াম হোমিওস্টেসিস থেকে। আমরা সবাই জানি যে পটাশিয়ামের ক্ষেত্রে অ্যালডোস্টেরনের ভূমিকাটা কিন্তু অনেক, যে অ্যালডোস্টেরন সোডিয়ামটাকে ধরে রাখে এবং পটাশিয়ামটাকে বের করে। সো এনি কাইন্ড অফ মেকানিজম যখন আমরা পটাশিয়ামের হোমিওস্টেসিস গুলো পড়বো, আমরা এই ছবিটা একটু দেখি। সো when there is increased intake of potassium, লোক প্লাজমা পটাশিয়াম যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের একটা নেগেটিভ ফিডব্যাক কাজ করে অ্যাড্রেনাল কর্টেক্সে, that increase the aldosterone level and ultimately decrease the potassium excretion. এইভাবেই কিন্তু আমাদের আসলে হোমিওস্টেসিসটা মেনটেন হয় অ্যালডোস্টেরনের মাধ্যমে। একটু কারো মাইক্রোফোনে হয়তো বা কথা হচ্ছে, একটু মিউট করে নেন কাইন্ডলি। আমরা এখন 14.15 এই যে ছকটা আছে, এই ছকটা একটু খেয়াল করেন। These are all cause of hypokalemia. হাইপোক্যালেমিয়া অনেক সময় আমরা পেয়ে থাকি। যখন আপনি পেশেন্টের হাইপোক্যালেমিয়া পাবেন, you should think of whether the patient is taking less potassium containing food or not, reduced intake, and some redistribution components are also there. যেমন একটা পেশেন্টের যদি অ্যালকালোসিস ডেভেলপ করে, তো পেশেন্টের হাইপোক্যালেমিয়া হতে পারে, বিকজ তখন দেখা যায় পটাশিয়ামটা সেলের ভিতরে ঢুকে যায়। ইনসুলিন ক্যান কজ হাইপোক্যালেমিয়া। ইভেন আমরা হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টে যে ইনসুলিন গুলো দিই এক্ট্রোজিন অ্যাকুয়ার সাথে, সেগুলোতেও কিন্তু আমরা হাইপোক্যালেমিয়া করতে পারে। বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট, দেখবেন যে আমরা যখন হাইপারক্যালেমিয়ার পেশেন্ট আসে তখন কিন্তু আমরা সালবিউটামল ইনহেলার দিই, that actually decrease the potassium level by the flux of potassium into the cell. And hypokalemic periodic paralysis, যেটা একটা চ্যানেলোপ্যাথি, এটা আমরা নিউরোলজি চ্যাপ্টারে পড়বো, আলাদা একটা ছক আছে খুব সুন্দর। হাইপোক্যালেমিক পেরিওডিক প্যারালাইসিস, হাই কার্বোহাইড্রেট ইনজেকশনের পর হঠাৎ করে দেখা যায় যে পেশেন্ট একদম প্যারালাইটিক একটা সিচুয়েশন নিয়ে আসে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য পটাশিয়াম এন্টার্স ইনটু দ্য সেল, বিকজ যখন আপনি একটা হাই লোড অফ কার্বোহাইড্রেট নেন, সাথে সাথে প্রচুর পরিমাণে ইনসুলিন রিলিজ হয়। ওই ইনসুলিনটা দেখা যায় পটাশিয়ামটাকে সেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এবং আলটিমেটলি দ্য পেশেন্ট usually present as hypokalemic periodic paralysis. So redistribution into the cell, reduced intake, increased urinary excretion, এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভেশনের উপরে। সো কন সিনড্রোম, কুশিং সিনড্রোম, গ্লুকোকর্টিকয়েড এক্সেস, যে আয়াট্রোজেনিক অনেকে অনেক সময় স্টেরয়েড থেরাপি নিয়ে থাকে, এগুলো সব কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ হাইপোক্যালেমিয়া and associated with hypertension as well as alkalosis. Look at the genetic factor, Liddell's syndrome, বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম, আমরা একটু আগে এগুলো পড়ে এসেছি। এবং ওই যে ছবিটাতে দেখিয়েছিলাম এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল যেটা ছিল একদম লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, ওইটাতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু সোডিয়াম অ্যাবজর্পশন বেড়ে যায়, পটাশিয়াম সিক্রেশন তখন আবার বেড়ে যায়। সো হাইপোক্যালেমিয়া হয় ডিউ টু এক্সেসিভ এক্সক্রিশন অফ পটাশিয়াম, and hypertension and hypernatremia হয় due to absorption of sodium as well as water. So that is the Liddell syndrome. আমাকে অ্যামিলোরাইড দিয়ে ট্রিট করতে হবে। The Bartter syndrome, where was the problem? At the level of loop diuretics, সোডিয়াম, পটাশিয়াম এবং 2 ক্লোরাইড যেখানে কাজ করে সেই জায়গাতে প্রবলেম ছিল। জিটেলম্যান সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোমটা মনে রাখবেন, আমি এইভাবে মনে রাখি, জিটেলম্যান জেন্টলম্যান। একটু বড় বয়সে যদি এইসব প্রেজেন্টেশন গুলো আপনি পান, সাথে এই পেশেন্ট অনেক সময় হাইপোম্যাগনেসিমিয়া থাকে, which is very pathognomic, that is জিটেলম্যান। আর বার্টার গুলো একটু আর্লি এজে হয়। হ্যাঁ, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ভেরি কমন কজ অফ হাইপোক্যালেমিয়া। দুইটা টাইপ আছে, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 ইজ আ প্রবলেম ইন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, যেখানে অ্যাসিড সিক্রেশন করতে পারছে না। হ্যাঁ, সো অ্যাসিডটা জমা হয়ে যাচ্ছে আমার বডিতে, দ্য অ্যাসিডোসিস ডেভেলপ। এবং টাইপ 1 রেসপিরেটরি রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের একটা কমন প্রেজেন্টেশন হচ্ছে নেফ্রোক্যালসিনোসিস। এটা একটু মাথায় রাখবেন সবাই। দেখবেন যে আপনাকে এরকম করে একটা সিনারিও দিবে যে একটা পেশেন্ট, সে আপনার কাছে হাইপোক্যালেমিয়া নিয়ে প্রেজেন্ট করলো, বা আপনি হাইপোক্যালেমিয়ার ফিচার পাচ্ছেন, আপনি একটা এক্স রে অ্যাবডোমিনের আপনাকে ফাইন্ডিং বলে দিবে যে বাইল্যাটারাল নেফ্রোক্যালসিনোসিস দেখা যাচ্ছে, দুই পাশের কিডনির ভিতরে স্টোন জমে আছে। পেশেন্টার আপনি এবিজি একটা দিয়ে দিতে পারে আপনাকে, দেখবেন যে মেটাবলিক অ্যাসিডোসিসের মতো আপনার কাছে এবিজিটা মনে হচ্ছে, বাইকার্বনেট হচ্ছে কম এবং পিএইচ হচ্ছে কম। তো এই যে একটা ফিচার নিয়ে আসলো নেফ্রোক্যালসিনোসিসের মতো একটা আপনার একটা ছবি বা কোনো একটা আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিং বা একটা এক্স রে অ্যাবডোমিন ইরেক্ট পোস্টার ফাইন্ডিং দিয়ে দিল, দ্য ডায়াগনোসিস কুড বি টাইপ 1
renal tubular acidosis. Type 2 renal tubular acidosis, where the problem is in the proximal convoluted tubule. এখানে যেটা হয় যে বাইকার্বনেট অ্যাবজর্ব করার অ্যাবিলিটিটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল হারিয়ে ফেলে। সো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল কাইন্ড অফ লিকি চ্যানেলের মতো হয়ে যায়, সোডিয়াম, বাইকার্বনেট, গ্লুকোজ, ফসফেট কিছুই ধরে রাখতে পারে না। দ্য পেশেন্ট প্রেজেন্টস উইথ অ্যামিনো অ্যাসিড ইউরিয়া, গ্লাইকোজ ইউরিয়া, phosphate urea. That is the proximal convoluted tubule problem. So renal tubular acidosis can also present with hypokalemia. Acetazolamide ড্রাগের ভিতরে আমরা সবাই জানি লুপ ডায়াবেটিস, থায়াজাইড, এবং ওই যে বললাম যে রেনাল কজেও কিন্তু হাইপোক্যালেমিয়া হতে পারে if the patient has concomitant acute tubular necrosis. অলরাইট, আমি একটুখানি পানি খেয়ে নিই। And increased gastrointestinal loss that also can cause hypokalemia. যেমন এখান থেকে আপনাদের একটা এসবিএ চলে আসতে পারে ভিলাস অ্যাডেনোমা, খুবই কমন। একটা পেশেন্ট ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে, প্রচন্ড পরিমাণে ডায়রিয়া, সাথে কমিটেডলি তার হাইপোক্যালেমিয়া। আপনি দেখলেন যে সেক্রেটরি ডায়রিয়া, that can cause ভিলাস অ্যাডেনোমা। এমআরসিপি তে অনেক সময় এই কোশ্চেন গুলো অনেক বেশি দিয়ে থাকে। সো হাইপোক্যালেমিয়ার এই কজগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স অনেক বেশি। এবং জিটেলম্যান, বার্টার, লিডেল, এই যে কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো আগে যেগুলো বলেছি এখানে সব এখানে লেখা আছে আলাদা করে লাল এবং হলুদ কালি দিয়ে। So I'm not going through it. Clinical feature, আপনারা দেখবেন যে হাইপোক্যালেমিয়ার পেশেন্ট গুলো ইউজুয়ালি অনেক সময় অ্যাসিম্পটোম্যাটিক থাকে, যখন পটাশিয়াম লেভেল অতটা বেশি কমে না। বাট ইসিজি তে কিন্তু আপনি চেঞ্জ পেতে পারেন। ওই যে একটা এসটি ডিপ্রেশন, ইউওয়েভ, অনেক সময় একদম ফ্ল্যাট টি পেতে পারেন, অনেক সময় দেখা যেতে পারে যে টি ইনভার্সনও পেতে পারেন। সো ইসিজি উইল গিভ ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট হাইপোক্যালেমিয়া। ওকে, ইনভেস্টিগেশনে আপনি অনেক সবসময় মনে রাখবেন যে হাইপোক্যালেমিয়ার কজ হিসেবে যদি আপনি কন সিনড্রোম বা কুশিং সিনড্রোম এগুলো যদি চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার একটু প্লাজমা রেনিন এবং অ্যালডোস্টেরন রেশিওটা করতে হবে। এবং রেনিন অ্যালডোস্টেরন রেশিও করার আগে অবশ্যই 4 সপ্তাহ আপনার পেশেন্টকে এমন কোনো ড্রাগ দেওয়া যাবে না যে ড্রাগগুলো রেনিন এবং অ্যালডোস্টেরন রেশিওকে অল্টার করে, যেমন কোনো এসি ইনহিবিটর, কোনো এআরবি, ইভেন কোনো বিটা ব্লকার। এই ড্রাগগুলো কিন্তু 4 সপ্তাহ দেওয়া যাবে না। 4 সপ্তাহ অফ রেখে তারপর আপনি রেনিন অ্যালডোস্টেরন রেশিও করতে পারেন ইফ ইউ আর থিঙ্কিং দ্য কজ মাইট বি প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। অনেক সময় আমরা ভেনাস স্যাম্পলিংও নিয়ে থাকি। সো এই আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রেও দেখবেন যে একটা রুলস আছে, রুলস অফ 40। যখন আপনি হাইপোক্যালেমিয়া ম্যানেজ করবেন তখন অবশ্যই প্রতি ঘন্টায় যেন আপনার 40 মিলিমোল পার লিটারের বেশি যেন আপনি 1 লিটারে যেন 40 মিলিমোলের বেশি পটাশিয়াম না দেন, আর প্রতি ঘন্টায় যেন 40 মিলিমোল পার লিটার পার আওয়ারের বেশি ইনফিউশন না হয়। রুল অফ 40 এইটা একটা ম্যান্ডেটরি কাজ হিসেবে এখানে কাজ করে। আর একটা জিনিস মনে রাখবেন যে একটা পেশেন্টের যদি হাইপোক্যালেমিয়া ম্যানেজ হচ্ছেই না, আপনি পটাশিয়াম কারেকশন করছেন, পটাশিয়াম কারেকশন হচ্ছে না, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে দ্য পেশেন্ট মাইট হ্যাভ কনকমিনেন্ট ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি। এখানে একটা সুন্দর করে একটা লাইন আছে, ইফ ম্যাগনেসিয়াম ডিপ্লেশন ইজ অলসো প্রেজেন্ট concomitantly with the deficiency of potassium, you should always correct the magnesium as well, because low magnesium level যদি থাকে তাহলে টিউবিউলে পটাশিয়াম অ্যাবজর্পশন অ্যাবিলিটি কমে যায়। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় এটা একটা হ্যাবিট হয়ে যায়, যখন একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়া থাকে আমরা একটু ম্যাগনেসিয়ামটাও চেক করে ফেলি। যদি ম্যাগনেসিয়ামটাও কম থাকে আমরা ম্যাগনেসিয়ামটাকেও সাথে সাথে কারেক্ট করি, দ্যাট উইল আলটিমেটলি হেল্প ইউ টু কারেক্ট দ্য পটাশিয়াম। সো পটাশিয়াম কারেকশন হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। লুক এট দ্য হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া যে কজগুলো আছে এখানে আর্টিফেকচুয়াল হতে পারে, হ্যাঁ, মানে সিউডো হাইপারক্যালেমিয়া যে টার্মটা আছে, আপনি হেমোডায়ালাইসিস যেই মানে ভেনি পাংচারটা যেখান থেকে করছেন ব্লাডটা কালেকশন করার জন্য, ওইখানে কিন্তু অনেক সময় দেখা যায় হেমোলাইসিস হয়ে আর্টিফেকচুয়ালি পটাশিয়ামটা অনেক হাই দেখাতে পারে। হ্যাঁ, অনেক সময় থ্রম্বোসাইটোসিস যেসব পেশেন্ট গুলোর আছে, এসেনশিয়াল থ্রম্বোসাইটোসিস, এই পেশেন্ট গুলো অনেক সময় হাইপারক্যালেমিয়া থাকতে পারে as a part of release of potassium from the excessive platelet destruction. Increased intake, আবার redistribution of the cell, just the opposite of hypokalemia. ওখানে ছিল ইনসুলিন পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকিয়ে দেয়। On the other hand, if there is insulin deficiency, that can make the potassium out of the cell.
তো দ্যাট ক্যান কজ হাইপারক্যালেমিয়া। সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া, বিটা ব্লকার, ওখানে ছিল বিটা অ্যাড্রিনার্জিক অ্যাগোনিস্ট যেমন সালবিউটামল, এটা পটাশিয়াম কমায়, বাট বিটা ব্লকার কিন্তু আবার পটাশিয়াম বাড়াতে পারে। হাইপোক্যালেমিক পেরিওডিক প্যারালাইসিস, বাট দেয়ার ইজ অলসো হাইপারক্যালেমিক পেরিওডিক প্যারালাইসিস। ওকে, রhabdomyolysis, আপনি দেখবেন যে অনেক পেশেন্ট আছে, ওল্ড এজের পেশেন্ট, যারা বিছনা থেকে পড়ে গিয়েছে হাটে, কেউ অনেকক্ষণ ধরে আনঅ্যাটেন্ডেন্ট ছিল, পরে দেখবেন যে পেশেন্টের হঠাৎ করে একেআই ডেভেলপ করেছে এবং ইউরিনের কালারটা একদম ব্ল্যাক হয়ে গিয়েছে। সো দ্যাট ইজ rhabdomyolysis। এটা পেশেন্টের জেনারেলাইজড টোনিক ক্লোনিক সিজার হয়েছে, পেশেন্টের মাসেল ইনজুরি হয়েছে, এন্ড দ্য মাসেল থেকে যে পটাশিয়াম গুলো বের হয়ে গিয়েছে, দ্যাট ক্যান কজ হাইপারক্যালেমিয়া। টিউমার লাইসিস সিনড্রোম, ভেরি কমন, যে লিম্ফোমার পেশেন্টকে আপনি তাকে যখন কেমোথেরাপি দিবেন বা রেডিওথেরাপি দিবেন, স্পেশালি কেমোথেরাপি দেওয়ার পরে খুব কমন একটা সাইড এফেক্ট হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম। এইসব পেশেন্টের ক্ষেত্রে টিউমার যে সেলগুলো আছে ওগুলো ডিস্ট্রাকশন হয়ে বা লাইসিস হয়ে ওখান থেকে পটাশিয়াম রিলিজ হয়ে যায়। সেই পেশেন্ট গুলোতে প্রচুর পরিমাণে হাইড্রেশন দিতে হয়, এবং অনেক সময় র্যাসবুরিকেজ নামে একটা ড্রাগ আছে, এটা আগে থেকে দিয়ে তারপর অনেক সময় দেখা যায় লিম্ফোমার ম্যানেজমেন্ট করতে হয়। সো টিউমার লাইসিস সিনড্রোম, rhabdomyolysis, beta blocker, these are all cause of redistribution from the cell. Look at the reduced urinary excretion. অনেক সময় দেখা যায় যে হাইপারক্যালেমিয়া কাদের হয়ে যায়, যাদের কিডনির সমস্যা আছে, অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ইনজুরি পেশেন্ট, পটাশিয়াম এক্সক্রিট করতে পারছে না, ব্লাডে পটাশিয়াম বেড়ে যাচ্ছে, সো দ্যাট ক্যান কজ হাইপারক্যালেমিয়া। আমরা তো অনেক সময় বলেই থাকি যে পটাশিয়াম লেভেল যদি অনেক বেশি হাই হয়ে যায়, ইভেন মোর দ্যান 6.1, অনেক সময় বলে 6.5, that is an indication for hemodialysis. So acute kidney injury and chronic kidney injury as well is the cause of hyperkalemia. Now come to the mineralocorticoid receptor activation, reduced activation. Addison disease, Addison disease এ কিন্তু হাইপারক্যালেমিয়া হয়, মাইল্ড লেভেলের হাইপারক্যালসেমিয়া হয়। অন দি আদার হ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া থাকে, হাইপোনাট্রেমিয়া থাকে, হ্যাঁ, পোস্টারাল ইনস্টেবিলিটি থাকে। সো একটু মনে রাখেন যে অ্যাডিসন ডিজিজে কিন্তু হাইপারক্যালেমিয়া হয়। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এমআরসিপি পার্ট 1 যারা দিয়েছেন বা যারা দিবেন, দেখবেন যে দিস ইজ আ ভেরি কমন সিনারিও, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, দ্যাট ক্যান কজ হাইপারক্যালেমিয়া অ্যাজ ওয়েল। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যে ইনহিবিটর গুলো আছে, এসি ইনহিবিটর, এআরবি, তারপরে ক্যালসিন ইউরিন ইনহিবিটর, যেটা আমরা খুব কমনলি সাইক্লোস্পোরিন যে ড্রাগ গুলো দিয়ে থাকি, তারপরে আমরা যে ট্যাক্রোলিমাস যেগুলো দিয়ে থাকি সলিড অর্গান ট্রান্সপ্লান্টের পরে অ্যাজ আ পার্ট অফ ইমিউন সাপ্রেশন, দ্যাট ক্যান কজ হাইপারক্যালেমিয়া। স্পাইরোনোল্যাকটন আছে, এপ্লেরেনন আছে, ইভেন দ্য হেপারিন, উই ডোন্ট নো, আমাদের এখন কোভিড এর টাইমে কিন্তু প্রচুর হেপারিন ইউজ করা হচ্ছে, লো মলিকুলার ওয়েট হেপারিন, এটা কিন্তু অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্ট, কিছুটা ইনহিবিট করে। ওকে, সো দ্যাট ক্যান কজ অলসো হাইপারক্যালেমিয়া। দ্য এনএসএইড, দ্য বিটা ব্লকার, টিউবুল ইন্টারস্টিশিয়াল ডিজিজ, অ্যামিলোরাইড, মনে আছে কিনা আপনাদের সেই ড্রাগটার কথা, অ্যামিলোরাইড, দ্যাট অ্যাকচুয়ালি ব্লক দ্য পটাশিয়াম। যে লিডল সিনড্রোমে যে লিকি পটাশিয়াম চ্যানেলটা আছে এবং সোডিয়ামের যে মোর অ্যাবজর্পশন হচ্ছে, ওই জায়গায় সবচেয়ে ভালো কাজ করে কিন্তু অ্যামিলোরাইড। ওকে, এন্ড দ্য গর্ডন সিনড্রোম, এই গর্ডন সিনড্রোম এটা অ্যাকচুয়ালি নিউলি অ্যাডেড, 23rd ডিভিশনে আছে, দেখবেন 22nd নেই। গর্ডন সিনড্রোম হচ্ছে জাস্ট ওই যে জিটেলম্যান, বার্টার, লিডেলের অপোজিট, ওগুলো সব হাইপোক্যালেমিয়া করে। আর এটাও একটা হচ্ছে চ্যানেলোপ্যাথি, যেখানে স্পেসিফিকলি WNK2 এন্ড WNK4, আমি পরে দাগিয়ে দিয়েছি, এই দুইটা রিসেপ্টরের সমস্যা থাকে। অ্যাকচুয়ালি ইজ আ প্রবলেম অফ দ্য পটাশিয়াম রিসেপ্টর। এখানে কিন্তু পেশেন্টের দেখা যায় যে পটাশিয়ামটা সোডিয়ামের এক্সচেঞ্জে বের হয়ে যাওয়ার কথা ছিল, ওটা বের হতে পারছে না। সো দ্য বডি ডেভেলপস হাইপারক্যালেমিয়া, দ্য গর্ডন সিনড্রোম। সো এই কজগুলো আসলে বারবার পড়লে আপনার মাথায় একটা আইডিয়া হয়ে যাবে, আদারওয়াইজ আসলে এটা মনে রাখা খুবই কঠিন। সো ইফ এ পেশেন্ট কামস টু ইউ উইথ হাইপারক্যালেমিয়া, 14.17, this chart is very much important. আপনার কাছে একটা পেশেন্টের হাইপারক্যালেমিয়া নিয়ে আসলো বা আপনি সাসপেক্ট করছেন, ইসিজি তে ফাইন্ডিং পাচ্ছেন, রাশ ফর গিভিং দ্য পেশেন্ট অ্যাজ আ মেমব্রেন স্টেবিলাইজার। অবশ্যই সাথে সাথে একটা আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিবেন। আপনি এরকম একটা এসবিএ পেয়ে যেতে পারেন, একটা হাইপারক্যালেমিয়ার পেশেন্টের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট আপনি কি দিবেন? অবশ্যই আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিবেন। এরপরে যদি একটু ট্রিকি কোশ্চেন করে, আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট পেশেন্টটাকে দেওয়া হয়ে গেল, এসবিএটা এরকম আসলো, একটা পেশেন্ট আসলো আপনার কাছে, যে আপনি তার ইসিজিতে পেলেন টল টেন্টেড peaked T with very narrow base T. So you are suspecting the patient has hyperkalemia. And the duty doctor has already given the calcium gluconate. So next best option কি আছে তার ক্যালসিয়ামটা ফার্দার কমানোর জন্য? Anyone? তাকে আর কি দেওয়া যেতে পারে সাডেনলি তার ক্যালসিয়ামটাকে কমানোর জন্য? সোডি বাইকার,
না, সোডি বাইকার্ব তো আমরা আসলে প্র্যাকটিস করি না, খুব কম করি। সোডি বাইকার্ব অনেক সময় দেখা যায় যে হাইপোক্যালেমিয়া করে, বাট হাইপারক্যালেমিয়াতে যদি আপনার বাইকার্বনেট লেভেলের ঝামেলা না থাকে তাহলে সোডিয়াম বাইকার্ব আমরা আসলে দেই না। ইফ দেয়ার ইজ হাইপারক্যালেমিয়ার সাথে যদি কোনো মেটাবলিক অ্যাসিডোসিস এর কম্পোনেন্ট থাকে, অ্যাকচুয়ালি দ্য সেকেন্ড লাইন শুড বি আইভি গ্লুকোজ অ্যালং উইথ ইনসুলিন। ঠিক আছে, নেক্সট যদি আপনাদের এরকম কোনো কোশ্চেন পান এসবিএ তে, তাহলে সেকেন্ড অপশনটা চুজ করবেন, আইভি গ্লুকোজ উইথ ইনসুলিন। ওকে, বিকজ এই যে একটা পিঠটা আছে একটু যদি মিউট করেন তাহলে ভালো হয়। আমরা সাথে সাথে ইনসুলিন এবং যে গ্লুকোজের কম্বিনেশনটা দিয়ে থাকি। 1 ইউনিট অ্যাক্ট্রাপিড ক্যান নিউট্রালাইজ 2.5 গ্রাম গ্লুকোজ। আমরা এটা ফুল নিউট্রালাইজেশন, অনেক সময় হাফ নিউট্রালাইজেশন করে পেশেন্টটাকে দিয়ে থাকি। ওই ইনসুলিনটা হচ্ছে সেলের ভিতরে পটাশিয়ামটাকে শিফট করে দেয়। সো এইটা খুব দ্রুত কাজ করে। দেন আপনি একটু তাকে ইনহেলার দিতে পারেন। যদি বাইকার্বনেটের প্রবলেম থাকে পেশেন্টকে বাইকার্বনেট দিতে পারে, বাট রিমেম্বার বাইকার্বনেট ক্যান কজ সেরেব্রাল এডেমা। You আসসালামু should আলাইকুম। not ভাইয়া কত ইউনিট বলেছিলেন? 1 ইউনিট ইনসুলিন কতটুকুকে নিউট্রালাইজ করতে পারে? around 2.5 গ্রাম গ্লুকোজ। জি। ওকে, তো আর সাথে হচ্ছে আমরা একটু ইনহেলার দিয়ে দিতে পারি তাকে, বিটা অ্যাগনিস্ট স্যালবিউটামল, বিকজ স্যালবিউটামলও কিন্তু পটাশিয়ামকে সেলের ভিতরে শিফট করতে পারে। তারপরে একটা লং টাইম ম্যানেজমেন্টের পার্ট হিসেবে কিন্তু আমরা তাকে রেজোনিয়াম বাইন্ডার দিয়ে থাকি, রেজোনিয়াম দিয়ে থাকি। হ্যাঁ, রেজোনিয়াম স্যাশেট পাওয়া যায়, হ্যাঁ 15 গ্রাম করে, সেগুলোকে পানির সাথে মিক্স করে বা অ্যাভোলাক সিরাপের সাথে মিক্স করে আমরা বিআইডি বা টিআইডি ডিপেন্ডিং অন দ্য পটাশিয়াম লেভেল আমরা তাকে দিয়ে থাকি। রেজোনিয়াম কাজ করতে কিন্তু 24 আওয়ার টাইম লাগে। সো আপনি যদি রেজোনিয়ামটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা সময় নিবে। সো একটা পেশেন্টের হাইপারক্যালেমিয়া থাকলে গিভ ক্যালসিয়াম গ্লুকোনেট, then start immediately the glucose and insulin combination, give him some inhaler, then you can prescribe like the resonium and IV furosemide depending on the patient situation. আচ্ছা, তো হাইপারক্যালেমিয়া এন্ড হাইপোক্যালেমিয়ার ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, এবং এদের ক্ষেত্রে যে ইসিজি চেঞ্জ গুলো এখানে সবই মোটামুটি আমার আলাদা করে পয়েন্ট আউট করে দেওয়া আছে, একদম বেসিক ইনফরমেশন। সো আমরা একটু অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস এর এখানে চলে যাই। আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের যখন একটা অ্যাসিড বেস প্রবলেম হয়, একটা ভালো করার কতগুলো কম্পোনেন্ট আছে। ব্লাড কম্পোনেন্ট সবার ফার্স্টে কাজ করে, তারপরে কাজ করে সেকেন্ডলি রেসপিরেটরি কম্পোনেন্ট, তারপরে কাজ করে কিডনি কম্পোনেন্ট, জাস্ট টু নিউট্রালাইজ দ্যাট পিএইচ whether it becomes high or low. So এখানে কিছু কথাবার্তা বলা আছে ইনিশিয়ালি, বাট দিস আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আমরা একদম সরাসরি যে জায়গাটা ইম্পর্টেন্ট সেখানে চলে যাচ্ছি। দিস পেজ 365 পেজের এই 14.19 এবং 14.20, do not forget to just to see this two chart before going to the exam. এই চার্ট দুটো থেকে যেমন আপনার এসবি আসার চান্স আছে, এমসিকিউ 2টা 3টা 4টাও চলে আসতে পারে। কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস, নর্মাল অ্যানায়ন গ্যাপ এন্ড ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ। আসলে এটা মনে রাখা প্রাথমিকভাবে কঠিন। আমি এইভাবে মনে রাখি যে ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক যে অ্যাসিডোসিস গুলো আছে, আমার ডিএসএলআর, ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস মানেটা কি? আসলে আমার এখানে অ্যানায়ন গ্যাপটা বেড়ে গিয়েছে বিকজ অফ সাম আননোন অ্যানায়ন হ্যাজ বিন ইনক্রিজড ইন মাই বডি, নট দ্য নোন অ্যানায়ন। আননোন অ্যানায়ন মানে কি? the patient might have some lactic acid, lactate, এটা আমরা আসলে মেজার করতে পারি না। অ্যালকোহলিক কিটোসিডোসিস, স্টারভেশন হয়ে তারপরে স্টারভেশন কিটোসিস ডেভেলপ করেছে, ডায়াবেটিক কিটোসিস ডেভেলপ করেছে, অথবা পেশেন্ট অনেক মেথানল পয়জনিং অথবা অ্যাসপিরিন খেলো বেশি করে, অথবা ইথিলিন গ্লাইকল পয়জনিং, all of them are unknown anion that has been increased in my body. So these are called increased anion gap endogenous metabolic acidosis. So আমার DSLR, look, A for aspirin, M for methanol, R for any renal component, it could be renal disease like kidney disease, okay? D for diabetic ketoacidosis, S for starvation, L for lactic acidosis, and R is again for the renal problem. So if you just remember this DSLR, এই যে increased anion gap metabolic acidosis এর কজ গুলো কিন্তু আপনি মোটামুটি পেয়ে গেলেন। So increased anion gap metabolic acidosis, এটার আরেকটা নাম হচ্ছে normochloremic metabolic acidosis, জাস্ট একটু মনে রাখলে হবে। আর নর্মাল anion gap metabolic acidosis, যেখানে আমার জানা কোনো অ্যানায়ন বাড়ছে, আমরা জানি কি আমাদের জানা অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো। সো প্রবলেম ইজ উইদিন আওয়ার নোন অ্যানায়ন। and the known anion, যেমন কেউ যদি ইনজেকশন অফ ফ্লুইড ফুল অফ অ্যামোনিয়াম ক্লোরাইড
অ্যামোনিয়াম ক্লোরাইড পয়জনিং হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড পয়জনিং হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বাইকার্বনেট লস হচ্ছে। দ্য বাইকার্বনেট আনায়ন ইজ আ ভেরি নোন আনায়ন টু আস। সো এই যে ডায়রিয়া, ফিস্টুলা, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড পয়জনিং অ্যান্ড দ্য রেনাল টিউবুলার অ্যাসিড, মানে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেগুলো আছে সেগুলো কিন্তু নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। আমরা একটু আগেই বললাম যে প্রক্সিমাল যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসটা ছিল, দ্য প্রবলেম ওয়াজ অ্যাকচুয়ালি দ্য incapability of absorbing the bicarbonate. So there is loss of bicarbonate from my body that is making the acid to be lower, pH to be lower. So metabolic acidosis যখন হবে তখন টিপিক্যালি আপনি একটা এবিজির পিকচারটা কিরকম পাবেন। সো আমরা নর্মালি যখন এবিজি ইন্টারপ্রিট করব, আমাদের চারটা জিনিসের ভ্যালু একদম মাথায় রেখে দিতে হবে। পিএইচ এর ভ্যালু আমরা সবসময় জানি 7.35 to 7.45. This is the normal of the pH. পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা দেখি মিলে যদি চিন্তা করি 5 মিলিমোল থেকে 45 মিলিমোল per liter. This is the normal value of partial pressure of carbon dioxide. Bicarbonate আসলে বুক টু বুক ভ্যালু at 24 থেকে 28, এটা আপনি ধরতে পারেন যে this is the normal values of bicarbonate. Partial pressure of oxygen usually আমরা 80 থেকে 100 মিলিমোল per liter আমরা ধরতে পারি। এখন যখন আপনাকে একটা সিনারিওতে দিয়ে দিবে যে পেশেন্টের বাইকার্বনেট অনেক কম, like the bicarbonate is 20 or 18 or 16, এবং পিএইচ দিয়ে দিল যে আপনার মনে করেন যে 7.3, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এই ক্ষেত্রে কিছুটা কনজেট করার ট্রাই করছে, তো দেখবেন যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটাও একটু নিচের দিকে, লাইক 33 or 30, তার মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমছে, কারণ কার্বন ডাইঅক্সাইড যদি আমার বডিতে বেড়ে যায় সেটা তো আরো অ্যাসিডোসিস ডেভেলপ করবে। সো ইন কেস অফ when the problem of the primary problem is in the bicarbonate, আমার বাইকার্বনেট বডি থেকে লস হয়ে যাচ্ছে, so the pH is going down, so this is typically acidosis and the main component is bicarbonate, so it is metabolic acidosis. Metabolic acidosis যখন আমার বডিতে ডেভেলপ করবে তখন আমার বডি কি করবে, হাইপার ভেন্টিলেট করে কিছুটা কার্বন ডাইঅক্সাইড কমানোর ট্রাই করবে। এই জন্য দেখবেন যে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা নর্মাল যে লেভেলটা 35 থেকে 45 আপনি পাবেন হচ্ছে অ্যারাউন্ড 32, 33 এরকম একটা লেভেল পাবেন। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এটা এমন কোনো আপনি ঝামেলা পাবেন না, বিকজ উই আর ডিলিং উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, এইরকমের একটা পিকচার যখন আপনি পাবেন তখন দেখবেন যে এর সাথে সাথে আপনাকে সোডিয়াম লেভেল, ক্লোরাইড লেভেল, বাইকার্বনেট লেভেল এগুলো বলে দিচ্ছে, সো দ্যাট ইউ ক্যান অলসো ক্যালকুলেট দ্য অ্যানায়ন গ্যাপ, বিকজ আমরা জানি অ্যানায়ন গ্যাপ ইকুয়ালস টু কি, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস হচ্ছে সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস হচ্ছে ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। সো এই লেভেলটা দেখে কিন্তু আপনি অ্যানায়ন গ্যাপও বের করে ফেলতে পারছেন, যেটা নর্মাল ভ্যালু অবশ্য অনেক সময় 10 থেকে 18 বলে। সো জাস্ট বাই ক্যালকুলেটিং অ্যানায়ন গ্যাপ আপনি কিন্তু বলতে পারবেন যে whether it is normal anion gap metabolic acidosis or increased anion gap metabolic acidosis. সো এরকম কিন্তু অনেক সময় এমসিকিউ তে or SBA তে দিতে পারে মেটাবলিক অ্যাসিডোসিস এর কজ। মেটাবলিক অ্যাসিডোসিস তাহলে দুই টাইপের, নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আর একটা হচ্ছে ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এই যে ছকটা, এই কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও কাম টু দ্য লেফট 14.20 চার্ট, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এখান থেকে অনেকবার কোশ্চেন আসছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এই টপিকটা অনেক টাফ, ইভেন আমারও খুব ভালো যে কনসেপশন আছে তা না, প্রিলিমিনারি যে কনসেপশনটা আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। There are actually 3 types of renal tubular acidosis: type 2, type 1 and type 4. Type 2 এর প্রবলেমটা হচ্ছে proximal convoluted tubular and type 1 এর প্রবলেমটা হচ্ছে distal convoluted tubular, এবং type 4 এর যে প্রবলেম সেটাও হচ্ছে distal convoluted tubular. But interestingly, renal tubular acidosis cause hypokalemia except type 4 renal tubular acidosis which causes hyperkalemia, because ওখানে প্যাথোলজিটাই হচ্ছে যেখানে অ্যালডোস্টেরন লেভেলটা ওভাবে কাজ করে না। There is functional hypoaldosteronism, functional, not like যে আপনার বডি অ্যালডোস্টেরন কম তাহলে তো অ্যাডিসন হয়ে যাবে অথবা অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সির দিকে যাবে, নট লাইক দ্যাট। রিসেপ্টর গুলো এভাবে মডিফাইড হয়ে যায় যে টাইপ 4 এর ক্ষেত্রে অ্যালডোস্টেরনটা কাজ করে না। সো দেয়ার ইজ ফাংশনাল হাইপোঅ্যালডোস্টেরনিজম, যার কারণে দেখা যাবে যে অ্যালডোস্টেরনটা ওভাবে কাজ করছে না। সো আপনার অ্যালডোস্টেরন যদি কাজ না করে পটাশিয়ামটা বেড়ে যাবে, সোডিয়ামটা কমে যাবে। সো দিস ইজ দ্য ওয়ান ইম্পর্টেন্ট রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 4 where the patient presents with hyperkalemia. এবং রিমেম্বার, টাইপ 4 renal tubular acidosis is the most common.
আপনি যত পেশেন্ট রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ডায়াগনোসিস করবেন, মোস্ট অফ দেম ইজ টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। দে উইল প্রেজেন্ট উইথ হাইপোঅ্যালডোস্টেরনিজম। অনেক সময় দেখা যায় যে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথির পেশেন্ট গুলো এরকম রেনাল টিউবুলার টাইপ 4 অ্যাসিডোসিস নিয়ে ডেভেলপ করে। অ্যামিলোরাইড, স্পাইরোনোল্যাকটোন, দেখেন এই ড্রাগ গুলো আসলে কি করে, পটাশিয়াম লেভেল গুলোকে বাড়ায়। সো দে ক্যান অলসো কজ renal tubular acidosis type 4. That is the distal type of renal tubular acidosis, but this is hyperkalemic variety. এখন আসেন টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আর একটা হচ্ছে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। টাইপ 1 এর সমস্যা মনে রাখবেন হচ্ছে ডিস্টাল। The distal convoluted tubule cannot secrete hydrogen ion. এখানে হাইড্রোজেন আয়ন সিক্রেশনের যে অ্যাবিলিটিটা ইন কনজাংশন উইথ সোডিয়াম, যে সোডিয়াম ঢুকবে হাইড্রোজেন বের হবে, এই যে এক্সচেঞ্জটা নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই দ্য বডি অ্যাকুমুলেট মোর অ্যান্ড মোর হাইড্রোজেন ইন দ্য বডি, সো অ্যাসিডোসিস ডেভেলপ করে। এখানে যেটা হয় দেখবেন যে ডেভিডসন পড়লে আমি দাগিয়েও দিয়েছি, এখানে একটা সমস্যা হয় যখন আমার বডিতে অ্যাসিড অ্যাকুমুলেট করে, তখন আমার বোনস গুলো ভিতর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাইরে ভিতরে বের আসে, রিজর্পশন হয়, বোনই রিজর্পশন হয়, এবং ওই ক্যালসিয়াম গুলো বিভিন্ন এরিয়াতে যে আস্তে আস্তে ডিপোজিট হতে শুরু করে, স্পেশালি কিডনিতে যে ডিপোজিট হতে শুরু করে, so the patient presents with nephrocalcinosis. There are lots of cause of type 1 respiratory failure, but do not forget about the autoimmune cause, SLE, Sjogren's syndrome. Okay, আপনাকে একটা এরকম সুন্দর করে একটা দিয়ে দিল একটা সিনারিও, একটা পেশেন্ট তার অ্যালোপেশিয়া আছে, ওরাল আলসার আছে, তো আপনি ধরে নিলেন যে পেশেন্টের SLE আছে। এরপর আপনাকে বললো একটা এবিজি দিয়ে দিল, এবিজি দিয়ে বললো what kind of abnormality can be found in this ইয়াং লেডি। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই দেখবেন এবিজিতে মেটাবলিক অ্যাসিডোসিস পাবেন, সাথে অবশ্যই হাইপোক্যালেমিয়া পাবেন। So this metabolic acidosis is hypokalemic metabolic acidosis because is usually the SLE patient, the Sjogren's syndrome patient, they suffer from the distal renal tubular acidosis, সাথে হাইপারগ্লোবিউলিনেমিয়া আছে, কিছু টক্সিন আছে। 2000 আমার যতদূর মনে পড়ে 2020 সালের একটা জানুয়ারি আর জুলাই সেশনের পরীক্ষা এরকম এসেছিল, what are the toxin or drug that can cause distal renal tubular acidosis? So toluene, lithium, amphotericin, আমরা কিন্তু amphotericin B খুব ইউজ করি, লাইপোসোমাল amphotericin B কোথায় ইউজ করি কেউ বলতে পারবেন? কালাজ্বর। Yes. So liposomal amphotericin B, আপনাকে বলে দিল যে একটা পেশেন্ট liposomal amphotericin B দিয়ে তাকে কালাজ্বর ট্রিট করা হলো, বাট সাবসিকুয়েন্টলি তার একটা এবিজি দিল যেখানে বাইকার্বনেট কম, পিএইচ কম, তো মেটাবলিক অ্যাসিডোসিস আছে। তো what kind of problem the patient might have is the patient might have the type 1 renal tubular acidosis. আবার টাইপ 2 renal tubular acidosis এ প্রবলেমটা কিন্তু বাইকার্বনেট অ্যাবজর্বিং সমস্যা, বাইকার্বনেট অ্যাবজর্ব করতে পারে না। শুধু বাইকার্বনেটই না, রাদার সে কোনো অ্যামিনো অ্যাসিড, কোনো গ্লুকোজ, কোনো ফসফেট কিছুই অ্যাবজর্ব করতে পারে না। সো তার ইউরিনে ফসফেট ইউরিয়া হবে, অ্যাসিড ইউরিয়া হবে, তারপরে হচ্ছে আপনার বাইকার্বনেট লস হবে। সো দে আর অলসো হিউজ কজেস অফ টাইপ 2। ফ্যানকোনি সিনড্রোম, এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবের একটা কমন সিনড্রোম যেখানে কোনো রকমের রিসেপ্টর কাজ করে না এবং সবকিছু ইউরিন থেকে লস হয়ে যায়, অ্যাসিড ইউরিয়া, অ্যামিনো অ্যাসিড ইউরিয়া, গ্লাইকোজ ইউরিয়া, ফসফেট ইউরিয়া। দিজ আর দ্য কজ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর। উইলসন ডিজিজ, মায়োলোমার পেশেন্ট গুলো, অ্যামাইলোডোসিসের পেশেন্ট গুলো, আপনাকে বললো যে একটা পেশেন্ট যে নেফ্রোটিক রেঞ্জের প্রোটিনিউরিয়া হচ্ছে, তার অনেক দিন ধরে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে। A patient with long term history of rheumatoid arthritis now presented to you with nephrotic range proteinuria, তার ইউরিনে প্রচুর পরিমাণে প্রোটিন লস হচ্ছে। তার একটা এবিজি দিয়ে দিল আপনাকে, এবিজিতে বললো হচ্ছে বাইকার্বনেট কম, পিএইচ কম, বাট আপনার কোশ্চেনটা উনি করতে চাচ্ছে আসলে কোন টাইপের টাইপ 2 নাকি টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস তার হতে পারে। ইফ ইউ হ্যাভ দ্য নলেজ, দ্য মায়োলোমা পেশেন্ট, অ্যামাইলোডোসিস পেশেন্ট usually suffer from type 2 respiratory renal tubular acidosis, তাহলে কিন্তু আপনি এই জায়গাগুলোকে কোরিলেট করতে পারবেন। ওকে, সো এই যে টাইপ 2, টাইপ 1 এন্ড টাইপ 4, এটার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে টাইপ 4। দিস ইজ মাই ফার্স্ট ইনফরমেশন। আর টাইপ 1 এর মেইন প্রেজেন্টেশন গুলো ইউজুয়ালি নেফ্রোক্যালসিনোসিস নিয়ে করে, আর টাইপ 2 কিন্তু মাইল্ড। টাইপ 2 এর জন্য যে অ্যাসিডোসিসটা ডেভেলপ করে তাতে পেশেন্টের এরকম লাইফের কোনো একটা হ্যাম্পার হয় না। ওকে, বাট কজের দিক থেকে কিন্তু আবার টাইপ 2 এর অনেকগুলো কজ আছে, উইলসন, মায়োলোমা, অ্যামাইলোডোসিস। সো এগুলো বারবার পড়ে একটু আপনার মাথায় একটা সেট করে রাখতে হবে। ভাইয়া মোস্ট কমন কোনটা? টাইপ 4 হাইপারক্যালেমিক ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। অলরাইট, এখানে সবগুলো আমি আলাদা করে লাল দাগ দিয়ে দিয়েছি যে কোন টাইপের কোন জায়গায় সমস্যা, কোথায় বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের সমস্যা, কোথায় অ্যাসিড সেক্রেশনের সমস্যা, আলাদা করে সব লেখা আছে। লাল কালি, তারপর হলুদ কালি, সবগুলোই আসলে আপনারা পড়বেন, বাকি জায়গাগুলো একটু রিডিং দিবেন তাহলেই হয়ে যাবে। নাও কাম টু দ্য মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস আসলে কি, যে পেশেন্টের বাইকার্বনেট আপনার শরীরে বেড়ে যাচ্ছে।
তো বাইকার্বনেট বাড়ার অনেকগুলো কজ হতে পারে। সো ইউজুয়ালি দেখা যায় হাইপার ক্যালেমিয়ার সাথে এটার একটা অ্যাসোসিয়েশন আছে, যে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, এই পেশেন্ট গুলোর দেখবেন যে মেটাবলিক অ্যালকালোসিস আছে। এখানে পেশেন্ট গুলো অনেক সময় এরকম হতে পারে যে পেশেন্ট গুলো যখন মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, এটার কম্পেনসেটরি মেকানিজম হিসেবে তারা হাইপোভেন্টিলেট করে, তখন বেশি কার্বন ডাইঅক্সাইড তারা শরীর থেকে বের করতে চায় না, বিকজ যখন আমি কার্বন ডাইঅক্সাইডটা ধরে রাখবো আমার বডির অ্যাসিডিক কম্পোনেন্টটা বেড়ে যাবে, অ্যালকালোটিক কম্পোনেন্টটাকে নিউট্রালাইজ করতে পারবে। সো there is only important treatment for metabolic alkalosis is giving the patient hydration. তাকে আপনি নর্মাল স্যালাইন দিবেন আর লুপ ডায়ারেটিক্স দিবেন, দেখবেন যে ভালো হয়ে যাবে। সো মেটাবলিক অ্যালকালোসিস আসলে ভেরি রেয়ারলি সিন, অ্যাকচুয়ালি মেটাবলিক অ্যাসিডোসিস সবচেয়ে বেশি দেখা যায়। এরপরে যেটা আমরা দেখি যে respiratory acidosis. Respiratory acidosis is actually type 2 respiratory failure. আমরা যে রেসপিরেটরি চ্যাপ্টারটা পড়বো না, ওখানে দেখবেন যে একটা ছক আছে, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে পেশেন্ট কার্বন ডাইঅক্সাইড রিটেন করছে, তার মানে পেশেন্টের হয় সমস্যা ব্রেনে, যেখানে রেসপিরেটরি সেন্টার গুলো হচ্ছে আপনার কাজ করছে না, সে শ্বাস নিতে পারছে না, অর প্রবলেম ইন দ্য নিউরোমাস্কুলার জাংশন, যে তার চেস্টের ওয়াল গুলো কোনো কারণে উইক, দ্য পেশেন্ট মাইট হ্যাভ পোলিও অর আদার নিউরোমাস্কুলার ডিজিজ। ওকে, দ্য পেশেন্ট মাইট হ্যাভ চেস্ট ডিফর্মিটি, যেটার জন্য সে ভালো করে লাং এক্সপ্যান্ড করতে পারছে না, শ্বাস নিতে পারছে না, অর দ্য পেশেন্ট মাইট হ্যাভ সাম প্যারেনকাইমাল ডিজিজ লাইক অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি, অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা, তখন মাঝে মাঝে পেশেন্ট কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিটেন করে। সো রেসপিরেটরি অ্যাসিডোসিস যখন আপনাকে একটা সিনারিও দিবে এবং ডায়াগনোসিস করতে বলে, আপনার কিন্তু এরকম হিস্ট্রি দিয়ে দিবে, একটা পেশেন্ট, দ্য পেশেন্ট উইথ নোন কেস অফ সিওপিডি কাম উইথ অ্যাকিউট এক্সারবেশন। হ্যাঁ, তারপরে আপনার কিছু পিএইচ দিবে, বাইকার্বনেট দিবে, পিসিও2 লেভেল দিবে, কিন্তু পিসিও2 অনেক হাই, পিসিও2 35 থেকে 45 নর্মাল, বাট ইন কেস অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস ইট উইল অ্যাকুমুলেট, এটা 45 থেকে 50, 50 থেকে 55, 65, এরকম অনেক সময় হয়ে গেছে যে পিসিও2 আমরা 80 পেয়েছি। একটা পেশেন্টের যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, পিসিও2 যদি রিটেন করতে থাকে, এই পিসিও2 ওয়াশ করার আমার কোনো ওয়ে আছে? ইজ দেয়ার এনি ওয়ে টু ওয়াশ আউট দিস পিসিও2? আমরা কি করি বলেন তো? কার্বন, একটা পেশেন্ট যখন রেসপিরেটরি অ্যাসিডোসিস নিয়ে আসে আমাদের কাছে, পিসিও2টা ওয়াশ আউট করার কি ওয়ে আছে? আচ্ছা, এখান থেকে একটা কমন চলে আসতে, যখন একটা কার্বন ডাইঅক্সাইড রিটেন করা শুরু করে, আমরা তাকে একটা সাপোর্ট দিতে পারি, হুইচ ইজ নন ভেন্টিলেশন, আমরা বলি বাইপ্যাপ। অনেকে হয়তো বা নাম শুনেছেন এটা, যারা ক্রিটিক্যাল এরিয়াতে কাজ করেন তারা জানেন যে একটা বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেশার দিই। বাইপ্যাপ একটা মেশিনই আছে, যে মেশিনটা আমার এই পিসিও2টা ওয়াশ আউট করতে পারে। যদি পিসিও2 ওয়াশ আউট নাও করতে পারে বাইপ্যাপ, এবং আপনার পিসিও2 বেড়েই যাচ্ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস এর কার্বন ডাইঅক্সাইড বেড়েই যাচ্ছে, আপনার পেশেন্ট বসে সাপোর্ট, ইনভেসিভ ভেন্টিলেশন লাগবে। সো হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ নন ইনভেসিভ ভেন্টিলেশন এন্ড হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ইনভেসিভ ভেন্টিলেশন? সাপোজ একটা এবিজি আপনাকে দিল, যে এবিজিতে আপনি দেখতে পাচ্ছেন পিএইচ 7.25 থেকে 7.35 এর ভিতর, তার মানে অ্যাসিডোটিক, দেয়ার ইজ নো ডাউট, এবং পেশেন্ট কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি, 60 অথবা 70 অথবা 80, তার মানে আপনি এতটুকু শিওর যে পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। বাট পিএইচ ইজ উইদিন 7.25 to 7.35, এই রেঞ্জে যদি পিএইচ থাকে, দিস পেশেন্ট ইজ আইডিয়াল ক্যান্ডিডেট ফর দ্য বাইপ্যাপ সাপোর্ট। পজিটিভ এয়ারওয়ে ভেন্টিলেশন দিয়ে আমরা পেশেন্টকে কার্বন ডাইঅক্সাইডটাকে ওয়াশ আউট করে ফেলতে পারি। বাট এরপর আবার যদি 2 ঘন্টা পর আপনি এবিজি করে দেখেন যে পেশেন্ট পিএইচ আরো কমে যাচ্ছে, সে বাইপ্যাপে সাপোর্টটাতে সেরকম টলারেট করছে না, if the pH is less than 7.25, this is a high indication for sending the patient towards the ICU for invasive ventilation. So respiratory acidosis এর অনেকগুলো কজ আছে, এগুলো আমরা সবাই পারলে ওই যে রেসপিরেটরি চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা খুলে রেসপিরেটরি টাইপ 1 এন্ড টাইপ 2 ফেলিউরের যে দুইটা আলাদা করে চার্ট আছে, ওখান থেকে কজগুলো আপনারা পড়ে নিতে পারেন। ডেভিডসনের এই জায়গায়ও কিছু কজ দেওয়া আছে, আপনারা এখান থেকেও পড়তে পারেন। দেখেন খুব সুন্দর করে আলাদা আলাদা করে লেখা, মানে একসাথে লেখা না, এই জন্য একটু ঝামেলাও হতে পারে, যে লেশন ইন দ্য ব্রেইন, প্রবলেম ইন দ্য নিউরোমাস্কুলার পাথওয়ে, প্রবলেম ইন দ্য ইন্ট্রিনসিক লাং ডিজিজ লাইক সিওপিডি, হ্যাঁ, চেস্ট ওয়ালের সমস্যা, চেস্ট ওয়ালের মাসেলের প্যারালাইসিস লাইক দ্যাট ইজ সিন ইন দ্য পোলিও এন্ড আদার থিং, ইভেন ইন দ্য জিবিএস। একটা জিবিএস এর পেশেন্টও কিন্তু রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। কিভাবে ডেভেলপ করতে পারে একটু বলবেন কেউ? A patient with GBS,
আপনাকে এইভাবে একটা এসবিএ দিয়ে দিল একটা রেসপিরেটরি পেশেন্ট, মাসল প্যারালাইসিসের মাধ্যমে। হ্যাঁ রেসপিরেটরি মাসল প্যারালাইসিসের মাধ্যমে। সে তো রেসপিরেটরি ডায়াফ্রামকে সে প্যারালাইজড হয়ে গিয়েছে, ডায়াফ্রামটা সে নাড়াতে পারছে না, তো দেখা যাচ্ছে শ্বাস ওভাবে নিতে পারছে না, কার্বন ডাইঅক্সাইড রিটেন করে যাচ্ছে। সো এরকম কিন্তু এসবিএ গুলো নিতে পারে, যে একটা পেশেন্ট আসলো প্রোগ্রেসিভ লোয়ার লিম্ব উইকনেস, অ্যাসেন্ডিং প্যাটার্নে তার প্যারালাইসিস হচ্ছে, এবিজি করে দেখা গেল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ভেরি হাই, ঠিক আছে। So what's your diagnosis? So this is actually respiratory stenosis due to paralysis of respiratory muscle and most probably UBS. So এইভাবে আসলে আপনাকে একটু কোরিলেট করতে হবে। And there is also respiratory alkalosis also, যখন পেশেন্ট অনেক বেশি হাইপার ভেন্টিলেট করবে, বিশেষ করে অ্যাংজাইটির পেশেন্ট গুলো, যারা বিশেষ করে অ্যাংজাইটিতে ভোগে অনেক সময় হাইপার ভেন্টিলেশন করে। সো হাইপার ভেন্টিলেশন যখন করে তখন যে সমস্যাটা হয়, আমাদের বডিতে যখন অ্যালকালোসিস ডেভেলপ করে তখন ক্যালসিয়াম গুলো অ্যালবুমিনের সাথে বাইন্ড করে, সো দেখা যায় ফ্রি যে ক্যালসিয়াম গুলো কমে যায়। সো দেয়ার উইল বি আ ফিচার অফ হাইপোক্যালসিমিয়া। দেখবেন যে পেশেন্ট গুলো ইউজুয়ালি পেরি ওরাল নামনেস, টিংলিং সেন্সেশন, আপনি যদি পেশেন্টের একটু ওই যে ট্রাউজিয়াস সাইন, ভস্টেক সাইন এগুলো দেখেন, দেখবেন যে পজিটিভ পাওয়া যাবে। সো রেসপিরেটরি অ্যালকালোসিস ইজ অ্যাকচুয়ালি মানে মোস্ট কমনলি ডিউ টু অ্যাংজাইটি স্টেট। এছাড়া অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সিতে পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে রেসপিরেটরি অ্যালকালোসিস মাইট বি ডেভেলপড। অলরাইট, আমরা মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার, দিস ইজ অলসো ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, বাট অনেক সময় দেখা যায় একসাথে অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে। যেমন একটা পেশেন্ট স্যালিসাইলেট পয়জনিং নিয়ে আসলো, স্যালিসাইলেট একটা পয়জনিং এর পেশেন্টের প্রথমে যেটা হয় যে স্যালিসাইলিক অ্যাসিডটা ব্রেইনকে প্রথমে স্টিমুলেট করে, এই জন্য পেশেন্টের হাইপার ভেন্টিলেট করতে থাকে। সো একটা হাইপার ভেন্টিলেট করা পেশেন্টের কি হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করবে। যখন টাইম চলে যায় ওই স্যালিসাইলিক অ্যাসিড গুলো আমার বডিতে অ্যাকুমুলেট হতে থাকে, তখন যে অ্যাসিডের যে ব্যাপারটা, ওই যে অ্যাসপিরিন পয়জনিং হয়ে যে ইনক্রিজড অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে। সো একই সাথে দুইটা কম্পোনেন্ট যখন থাকে উই কল ইট মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার, বাট দিস ইজ ভেরি টাফ। ইভেন এই কনসেপশন গুলো ক্লিয়ার করতে আসলে অনেক সময় লাগে। আপনারা এই এবিসি যে বইটা আছে আমাদের মোজাম্মেল হক স্যারের, ওই বইটাতে আসলে খুব সুন্দর করে এগুলো দেওয়া আছে। বাট ইন কেস অফ মানে এফসিপিএস পার্ট 1 আমি মোটামুটি যেগুলো দেখেছি আমাদেরকে মোটামুটি প্রাইমারি অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে কোশ্চেন করে, জাস্ট সিম্পলি কোনটা মেটাবলিক অ্যাসিডোসিস, কোনটা মেটাবলিক অ্যালকালোসিস, কোনটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, কোনটা রেসপিরেটরি অ্যালকালোসিস, এবং এই চারটা কম্পোনেন্টের ভিতরে সবচেয়ে বেশি আসে মেটাবলিক অ্যাসিডোসিস, এবং which one is increased anion gap and which one is normal anion gap, ওই যে ছকটা, এই ছকটা যদি আপনি মাথায় রাখেন that will suffice. ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস সম্পর্কে এই চ্যাপ্টারে কিছু বলেনি, বাট আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন, রেনাল নেফ্রোলজি চ্যাপ্টারে খুব সুন্দর করে বলা আছে। আমরা সরাসরি চলে যাব ম্যাগনেসিয়াম হোমিওস্ট্যাসিস। সো দেয়ার আর সাম কজ অফ হাইপোম্যাগনেসিয়াম। তার আগে একটা ছোট কথা বলে রাখি, আমি একটু আগে বলেছিলাম যে ম্যাগনেসিয়াম যদি কোনো পেশেন্টের কম থাকে ওই পেশেন্টের রেনাল টিউবিউলে পটাশিয়াম অ্যাবজর্পশনও কমে যায়। সো হাইপোম্যাগনেসিয়ামিয়া ক্যান অ্যাক্ট অ্যাজ আ কোফ্যাক্টর ফর হাইপোক্যালেমিয়া। আরেকটা কথা এখন বলি, হাইপোম্যাগনেসিয়ামে যদি থাকে তাহলে দেখা যায় যে প্যারাথাইরয়েড হরমোনের প্রতি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড মানে প্যারাথাইরয়েড হরমোন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে, এন্ড অর্গান রেজিস্ট্যান্স। তার মানে প্যারাথাইরয়েড হরমোন যেসব রিসেপ্টরের উপর কাজ করে বা যেখানে যেখানে কাজ করে ক্যালসিয়াম বাড়ানোর কথা ছিল সেই কাজগুলো তারা করতে পারছে না। সো হাইপোম্যাগনেসিয়ামিয়া ক্যান অলসো ইনডিরেক্টলি কোরিলেটেড উইথ হাইপোক্যালসেমিয়া। So একটা পেশেন্টের হাইপোক্যালসেমিয়া পেয়েছেন, you should always search for hypomagnesemia also. হাইপোক্যালেমিয়া পেয়েছেন, you should search for hypomagnesemia also. কারণ এই হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোক্যালেমিয়া এন্ড হাইপোক্যালসেমিয়া এগুলো একটা ভিগোরাস একটা ঝামেলা করতে পারে। কি করতে পারে একটু বলেন তো? আমাদের কার্ডিয়াক একটা খুব ঝামেলা করে ফেলতে পারে। হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোক্যালেমিয়া খুব খারাপ এক ধরনের রিদম ডিসঅর্ডার করতে পারে। ইয়েস, হ্যাঁ, পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া করতে পারে। সো একদম লো থ্রেশহোল্ড লাগবে এসব জিনিস ম্যানেজের ক্ষেত্রে। হাইপোম্যাগনেসিয়ামিয়া একদম লোয়ার লেভেলে যদি আপনি পেয়ে যান, why not give him or give her some nalapsin, of course slowly over 4 hours. তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে লাল দাগ দিয়ে দেওয়া আছে, যে লাল দাগের নিচের লাইনটা একটু পড়েন, যে ম্যাগনেসিয়াম ডিপ্লেশন has important effect on calcium homeostasis also, because magnesium is required for the normal secretion of PTH in response to a fall in serum calcium, because the hypomagnesemia causes end organ resistance to parathyroid hormone. তার মানে যদি আপনার হাইপোম্যাগনেসিয়ামিয়া হয় তাহলে পিটিএইচ ঠিকই সিক্রেট হবে, কিন্তু এন্ড অর্গানে গিয়ে পিটিএইচ গুলো কাজ করবে না। অলরাইট, আর আরেকটা জিনিস আমি বলেছিলাম যে বার্টার সিনড্রোম এন্ড জিটেলম্যান সিনড্রোম, এদের ভিতরে কিন্তু অনেক সময় দেখা যায় হাইপোম্যাগনেসিয়ামিয়া থাকে,
স্পেসিফিকলি জিটেলম্যান সিনড্রোমের একটা প্যাথোগনোমিক ফিচার হচ্ছে হাইপোম্যাগনেসিমিয়া। সো আপনাকে বললো একজন জেন্টলম্যান, তার সল্ট লুজিং নেফ্রোপ্যাথি আছে, তার হাইপোক্যালেমিয়া আছে, এবিজি করে আপনি মেটাবলিক অ্যালকালোসিস পেলেন, আবার দেখলেন যে তার ম্যাগনেসিয়ামটাও কম, তার হাইপার টেনশন নাই আবার, হ্যাঁ এরা কিন্তু নর্মোটেনসিভ থাকে, তখন কিন্তু আপনার একটু জিটেলম্যানের কথাটা চিন্তা করতে হবে। ভেরি রেয়ার, বাট ডেভিডসনে যেহেতু আছে, ইউ শুড হ্যাভ আ গুড আইডিয়া। আচ্ছা এবার আসেন হাইপোম্যাগনেসিয়ামের একটু এই ছকটা দেখি। ইনঅ্যাডিকুয়েট ইনটেকের জন্য হতে পারে, যে কোনো জিনিসই আসলে ইনঅ্যাডিকুয়েট ইনটেকের জন্য হতে পারে, বাট দেয়ার আর সাম স্পেসিফিক কজ যেটা মিসেলিনিয়াস এর ভিতরে আছে। দেখেন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ক্যান কজ হাইপোম্যাগনেসিয়ামিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কিন্তু হাইপোক্যালসেমিয়াও করে। আপনারা সবাই জানেন যে হাইপারক্যালসেমিয়া অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে, আবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর একটা পার্ট হিসেবে কমপ্লিকেশন হিসেবে হাইপোক্যালসেমিয়া হতে পারে, বিকজ ওখানে ফ্যাটি অ্যাসিডের সাথে ক্যালসিয়ামের স্যাপনিফিকেশন হয়, আপনারা সবাই জানেন। তারপরে ফসকার্নেট থেরাপি, প্রোটন পাম্প ইনহিবিটর, লং টার্ম একটা পেশেন্ট পিপিআই পেয়ে যাচ্ছে বছরের পর বছর, that can cause hypomagnesemia. Okay, hungry bone syndrome and diabetes mellitus, these are the some atypical cause of hypomagnesemia. এছাড়া হাইপোম্যাগনেসিয়ামের যে কোনো ভমিটিং, ডায়রিয়া, ম্যালঅবজর্পশন তো হতেই পারে। টিউবিউলোটক্সিক যে ড্রাগগুলো আমরা দিয়ে থাকি, জেন্টামাইসিন, সিসপ্লাটিন, হ্যাঁ সিসপ্লাটিনের আরেকটা খুব কমন সাইড এফেক্ট আছে, কেউ কি বলতে পারবেন? সিসপ্লাটিন, আচ্ছা সিসপ্লাটিন যেটা করে, স্ট্রেপ্টোমাইসিন যেরকম আমাদের ওই যে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভটা ড্যামেজ করে, হ্যাঁ আমাদের যে হিয়ারিং প্রবলেম করে, সিসপ্লাটিনও কিন্তু আমাদের এই যে ককলিয়ার ড্যামেজ করতে পারে। ওকে, আচ্ছা এছাড়া ডায়াবেটিক কিটোএসিডোসিস অনেক সময় হাইপোক্যালেমিয়া হিসেবে ডেভেলপ করতে পারে। বার্টার জিটেলম্যান, দিস ক্যান অলসো প্রেজেন্ট উইথ হাইপোম্যাগনেসিয়ামিয়া। সো এখানে একটু যে প্রোটন পাম্প ইনহিবিটরের কথাটা মনে রাখেন, অনেক সময় আমাদের এই এফসিপিএস এরকম কোশ্চেন করে যে লং টার্ম প্রোটন পাম্প ইনহিবিটর কি কি করতে পারে, কি করতে পারে না। হ্যাঁ, সো এটা কিন্তু হাইপোম্যাগনেসিমিয়া করতে পারে, অস্টিওমেলেশিয়া করতে পারে। ওকে, এটা একটু মাথায় রাখবেন। সো ম্যানেজমেন্ট, আপনার যদি হাইপোম্যাগনেসিমিয়া হয়, আমরা যেভাবে দিতাম, আমরা ইউজুয়ালি যেটা ওয়ার্ডে প্র্যাকটিস করি, আমরা ওই যে ন্যালেপসিন যেটা আছে না, ম্যাগনেসিয়াম সালফেটের যে সলিউশনটা 4 গ্রামের যে সলিউশনটা ওভার 2 আওয়ার স্লোলি আমরা দিয়ে থাকি, তারপর আবার ম্যাগনেসিয়ামটা চেক করে দেখি যে ঠিক হয়েছে কিনা। অনেক সময় আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের 365 একটা এমজি ওষুধ আছে, ম্যাগঅক্স নামে পাওয়া যায়, ওটা আমরা অনেক সময় দিয়ে থাকি ওরাল ম্যাগনেসিয়াম সল্ট হিসেবে। হাইপার ম্যাগনেসিমিয়া ইজ অ্যাকচুয়ালি ওই হাইপার ক্যালসিমিয়ার মতোই, যে অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ইনজুরি, অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি অনেক সময় এরকম হাইপার ম্যাগনেসিয়ামের মতো প্রেজেন্ট করতে পারে। জাস্ট আপনাকে হাইপার ম্যাগনেসিয়ামিয়া কিন্তু অবশ্যই আর্লি ডিপোলারাইজেশন করে ফেলতে পারে, তো আপনাকে হাইপার ক্যালেমিয়ার মতো ওদের ক্ষেত্রেও ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আপনাকে আগে প্রথমে কার্ডিয়াক ইফেক্টটাকে অ্যামেলোরাইট করে ফেলতে হবে, কার্ডিয়াক ইফেক্টটাকে ড্যামেজ করে দিতে হবে, দেন আপনি ম্যাগনেসিয়ামের ডায়েটে রেস্ট্রিক্ট করেন, আপনি তার হাইড্রেশনটাকে মেনটেন করেন, দেখবেন যে পেশেন্ট ঠিক হয়ে যাবে। ফসফেট হোমিওস্টেসিসের ক্ষেত্রে আমরা হাইপোফসফেটেমিয়ার যে মোস্ট ইম্পর্টেন্ট কজগুলো দেখি, খুব ইম্পর্টেন্ট, একদম প্রথমে যেটা আসবে রিফিডিং আফটার স্টারভেশন। রিফিডিং সিমটম নিয়ে কিন্তু এসবিও চলে আসতে পারে। একটা পেশেন্ট 10 দিন ধরে খাচ্ছে না বা 5 দিন ধরে খাচ্ছে না, আপনি স্টারভেশনে আছে, তাকে যদি আপনি সাথে সাথে অনেক বেশি খাবার দিয়ে দেন, তাহলে যেটা হবে, হঠাৎ করে যে কার্বোহাইড্রেট লোডটা পড়লো, দ্যাট উইল আলটিমেটলি ইনক্রিজ দ্য ইনসুলিন সিক্রেশন। এই ইনসুলিনটা তার কি করবে, পটাশিয়ামকে, ফসফেটকে সেলের ভিতরে ঢুকাই দিবে, তখন এই হাইপোফসফেটেমিয়া, হাইপোক্যালেমিয়া এগুলো ডেভেলপ করবে, হাইপারক্যালসেমিয়া। সো রিফিডিং সিনড্রোমকে প্রিভেন্ট করার জন্য একটা মেকানিজমই হচ্ছে পেশেন্টের যতটুকু টোটাল ইনটেক থাকার কথা তার হাফ দিবেন, টোটাল নিউট্রিশন যা পাবে তার 50% আপনি ফিড দিবেন, তাকে কম কম দিবেন, তাহলে রিফিডিং সিনড্রোমটা হবে না। সো হাইপোফসফেটেমিয়ার খুব ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস রিফিডিং সিনড্রোম, রেসপিরেটরি অ্যালকালোসিস, দেন ম্যালনিউট্রিশন তো হতেই পারে, ক্রনিক ডায়রিয়া। অনেক সময় আমরা সিকেডির পেশেন্ট যারা আছে তাদেরকে দেখবেন যে একটা আমরা ফসফেট বাইন্ড ডায়েট দিই, যেমন সিকেডির পেশেন্ট গুলো তো হাইপার ফসফেটেমিয়া প্রেজেন্ট করে, তখন আমরা সেভেলামের বা ক্যালসিয়াম কার্বনেট কিছু ফসফেট বাইন্ডার দিই তাদেরকে। এটা অনেক লং টাইম ধরে যদি আমরা চোখ বন্ধ করে দিতেই থাকি, ফসফেট কিন্তু কমেও যেতে পারে। সো অলওয়েজ চেক 3 ইম্পর্টেন্ট থিং ইন সিকেডি পেশেন্ট। সিকেডি পেশেন্ট আপনার কাছে আসলে আপনি অবশ্যই তার ক্যালসিয়াম দেখবেন, তার ফসফেট দেখবেন, তার প্যারাথাইরয়েড হরমোন লেভেলটা চেক করবেন, এবং ক্যালসিয়ামের সাথে রুটিনলি অ্যালবুমিনটা দেখবেন, বিকজ কারেক্টেড ক্যালসিয়ামটা বের করার জন্য কিন্তু আপনার অ্যালবুমিনটা কাজে লাগে। ওকে, সো এই যে ছকগুলো আছে জাস্ট একটু রিডিং দিবেন, এখান থেকে আসলে অত বেশি কোশ্চেন আসে না, বাট ছোটখাটো একটু অ্যাটিপিক্যাল এমসিকিউ যদি স্যাররা বানাতে চায় হাইপোফসফেটেমিয়ার কজ এখান থেকে দিয়ে দিতে পারে। এমসিকিউ যদি আপনি ভালো করতে পারেন আর 25টার ভিতরে এসবিএ তে যদি আপনার 20-র উপরে উঠে যেতে পারে, আপনার কিন্তু চান্স খুব ইজি। এসবিএ পারা এখন খুবই ইজি, বিকজ এসবিএ আসে সেই সব টপিক যেগুলো হচ্ছে বাস্কেট টপিক,
বাস্কেট টপিক মানে কি, যদি আমাকে বলা হয় যে এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এই চ্যাপ্টার থেকে আমি একটা পেশেন্টের একটা এসবিএ বানাতে চাই বা একটা দুইটা এসবিএ বানাতে চাই, আমি কোন জায়গাটাকে চুজ করব? অবশ্যই হাইপোনাট্রিমিয়ার ওই জায়গাটাকে আমি চুজ করব, অবশ্যই হাইপার বা হাইপোক্যালেমিয়ার ওই ছকের কোন একটা জায়গা আমি চুজ করব, ঠিক আছে? সো এসবিএ অলওয়েজ কামস ফ্রম বাস্কেট টপিক। বাট এমসিকিউটা স্যাররা একটু দেখা যায় অ্যাটিপিক্যাল এইসব ছকগুলো দিয়ে থাকে, হাইপোম্যাগনেসিয়ামিয়ার কজ, হাইপোফসফেটেমিয়ার কজ, তখন আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। লুক এট দ্য ইনক্রিজড রেনাল এক্সক্রেশনে যে কজগুলো আছে, হাইপার প্যারাথাইরয়েডিজম, আমরা জানি কি প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়, একদম সোজা হিসাব। তো একটা পেশেন্ট যদি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, it can be secondary hyperparathyroidism, it can be even tertiary hyperparathyroidism, but যদিও টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে ফসফেট নরমালও থাকতে পারে, বেশিও থাকতে পারে, বাট সিম্পলি প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে ফসফেট কিন্তু কম থাকে, হাইপোফসফেটেমিয়া। ওকে, ফ্যানকনি সিনড্রোম মনে আছে কিনা, এই যে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেটা আমরা পড়েছি, যেখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সমস্যা, সেখানে কিন্তু এরকম ফসফেট আর অ্যাবজর্ব হতে পারে না, ফসফেট ইউরিয়া হয়, অ্যাসিড ইউরিয়া হয়। সো ফ্যানকনি সিনড্রোম ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ হাইপোফসফেটেমিয়া। কিছু আছে ফ্যামিলিয়াল হাইপোফসফেটিক রিকেটস, যে ফসফেট কম ওদিকে আবার রিকেটস হয়ে আছে, সো এবং সেখানে ফ্যামিলি হিস্ট্রি আছে, সো ফ্যামিলিয়াল হাইপোফসফেটেমিক রিকেটস, দিস আর অল কজ অফ হাইপোফসফেটেমিয়া। আপনাকে যেটা করতে হবে যে ফসফেট কন্টেইনিং ফুড দিতে হবে, বেশি বেশি ডেইরি প্রোডাক্ট খাওয়াতে হবে তাকে, হ্যাঁ, খাওয়ালে দেখবেন যে ঠিক হয়ে যাবে। তো প্যাথোফিজিওলজি is not that much important. ক্লিনিক্যাল ফিচার ওরকম যে সব জায়গার উইকনেস নিয়ে আসতে পারে, স্কেলেটাল মাসল উইকনেস, স্মুথ মাসল উইকনেস, কার্ডিয়াক মাসল উইকনেস। এই পেশেন্ট গুলো দেখবে যে নার্ভাস সিস্টেমে ডিক্রিজ কনসিয়াসনেস লেভেল আর সিজার নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। সো একটা পেশেন্টের ফসফেট কম, এটাকে ব্যাখ্যা করার জন্য অবশ্যই আপনাকে ভিটামিন ডি লেভেল দেখা, পিটিএইচ লেভেলটা দেখা, অ্যালকালাইন ফসফেটেজ লেভেল গুলো দেখতে হবে, যে ফসফেটের কজটা আসলে কি, এটা কি রেনাল কজ নাকি এটা কোনো বোনি কজ, এই ব্যাপারগুলো একটু আপনাকে দেখতে হবে। সো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ওরকম কোনো এসবিএ বা এমসিকিউ আসার চান্স নাই, বাট ফর ইউর ক্লিনিক্যাল নলেজ, whenever you get any hypophosphatemia, why not just look at the PTH, এটা কি হাইপারপ্যারাথাইরয়েডিজমের জন্য হাইপোফসফেটেমিয়া নাকি অন্য কোনো কজ? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। হাইপারফসফেটেমিয়া, হাইপোফসফেটেমিয়া, হাইপারফসফেটেমিয়ার খুব কমন কজ হচ্ছে অ্যাকিউট এন্ড ক্রনিক কিডনি ইনজুরি। যখন কিডনির সমস্যা হয়, ফসফেট কিডনি থেকে এক্সক্রিট হওয়ার কথা, কিডনি থেকে এক্সক্রিট হতে পারে না, বডিতে অ্যাকুমুলেট করে, ব্যাস বডিতে ফসফেট বেড়ে যায়। সো আলটিমেটলি আপনার ওই যে প্রাইমারি কজ কিডনি ডিজিজ, সিকেডির পেশেন্ট গুলোকে যখন আপনি, তখন তাকে লো ফসফেট ডায়েট দিতে হবে, যদি সে ডায়ালাইসিসের উপযুক্ত হয় তাকে ডায়ালাইসিস করতে হবে। এইভাবে কিন্তু ফসফেট বাইন্ডার দিতে পারেন আমরা কিন্তু ফসফেট বাইন্ডার দিই, ক্যালসিয়াম কন্টেইনিং ফসফেট বাইন্ডার আছে, নন ক্যালসিয়াম কন্টেইনিং ফসফেট বাইন্ডার আছে, যেগুলো নেফ্রোলজি চ্যাপ্টারে আরো ভালো করে বলা হয়েছে, উই ক্যান গিভ দ্যাট। সো দেয়ার সাম ডিসঅর্ডারস অফ অ্যামিনো অ্যাসিড, এখানে আমরা জাস্ট একটু জিনিস পড়বো। ফিনাইল কিটোনিউরিয়া, এখানে মেইন প্রবলেমটা হচ্ছে একটা ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইম। পেশেন্টের তেমন কোনো সমস্যা থাকে না, মানে নিউনেট পেশেন্ট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি নিয়ে আসে, ট্রিট করার একমাত্র উপায় যে ফিনাইল অ্যালানিন কন্টেইনিং ড্রাগ গুলো, মানে ফুড গুলো সে খাবে না, জাস্ট আর কিছু না। ফিনাইল কিটোনিউরিয়া অনেক সময় আসতে পারে যে এই পেশেন্ট গুলো কিভাবে প্রেজেন্ট করে, উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। যেহেতু এটা একটা মেটাবলিক প্রবলেম, অলওয়েজ মনে রাখবেন মেটাবলিক প্রবলেম গুলো ইউজুয়ালি অটোসোমাল রিসেসিভ টাইপের হয়, আর স্ট্রাকচারাল প্রবলেম গুলো অটোসোমাল ডমিনেন্ট টাইপের হয়, বাট দেয়ার ইজ এক্সেপশন। দেন হোমোসিস্টিন ইউরিয়া, এখান থেকে যে কোশ্চেনটা আসে, আপনারা সবাই জানেন যে হোমোসিস্টিন ইউরিয়া ইজ অ্যাকচুয়ালি আ কজ অফ আর্লি এজ স্ট্রোক। দেখবেন যে ইয়াং এজ স্ট্রোকের কিছু কজ আছে। হোমোসিস্টিন যখন আমার ব্লাডে বেড়ে যায়, তখন ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায়, এবং এই জন্য কিন্তু জায়গায় জায়গায় ব্লাড ক্লট হয়ে যেতে পারে। এন্ড এই পেশেন্ট গুলোর আরো কিছু ম্যানিফেস্টেশন আছে, যেমন হচ্ছে এদের যে মারফান সিনড্রোমের মতোই কিন্তু এদের বডি হ্যাবিটাসটা থাকে, স্কেলেটনটা মানে বেশ লম্বা টম্বা হয়, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য আই, ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স। মারফান সিনড্রোমে যেটা হয় যে ডিসপ্লেসমেন্টটা হয় হচ্ছে সুপেরোল্যাটারাল, বাট ইন কেস অফ হোমোসিস্টিনিউরিয়া দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স ইজ ইনফেরোল্যাটারাল। এটা দেখে কিন্তু অনেক সময় হোমোসিস্টিনিউরিয়া আর মারফান সিনড্রোমের ভিতরে একটা আলাদা করা হয়। সো হোমোসিস্টিনিউরিয়া ইজ অ্যাকচুয়ালি আ প্রবলেম অফ সিবিএস জিন। সিবিএস জিনটার ফুল মিনিং হচ্ছে সিস্টাথিয়ন বিটা সিনথেজ এনজাইম। সিস্টাথায়ন বিটা সিনথেজ এনজাইমের একটা সমস্যা, এখানে হোমোসিস্টিন লেভেলটা বডিতে বেড়ে যায়, ইউরিনের সাথে হোমোসিস্টিন বের হতে থাকে, দেন অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। হোমোসিস্টিন ইজ আ অসমোটিক্যাল মানে হাইপার ভিসকোসিটি প্রিডমিনেন্ট একটা জিনিস, সো বডির ভিসকোসিটি বেড়ে যায়, দ্য পেশেন্ট মাইট প্রেজেন্ট উইথ স্ট্রোক। হ্যাঁ, লেন্সের একটু ডিসপ্লেসমেন্ট থাকে, বললাম যে ইনফেরিয়রলি লেন্সটা একটু ডিসলোকেটেড থাকে, এবং স্কেলেটনটা জাস্ট রিজেম্বলিং দ্য মরফান সিনড্রোম। তো আপনাকে যদি এরকম একটা কোশ্চেন করে যে একটা পেশেন্ট বেশ লম্বা with Marfanoid habitus, you examine the lens, what should be the finding?
এক্সামিনের লেন্সের কি ডিসপ্লেসমেন্টটা কি সুপেরোল্যাটারাল হবে নাকি ইনফেরোল্যাটারাল হবে, অথবা ট্রিটমেন্ট আপনার কাছে চাইতে পারে যে হোয়াট শুড বি দ্য ট্রিটমেন্ট। ইউজুয়ালি আমরা যেটা করি ভিটামিন B6 দিয়ে থাকি, পাইরিডক্সিন দিয়ে থাকি, ওকে। আর ইউজুয়ালি দেখা যায় যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কিন্তু তার অনেক থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম থাকে, সিজার নিয়ে আসতে পারে, সাইকিয়াট্রিক ডিস্টারবেন্স থাকতে পারে। বাট দুইটা জিনিস একদম মনে রাখবেন হোমোসিস্টিন ইউরিয়া থেকে, যে এখানে সমস্যাটা কার, সিস্টাথায়োন বিটা সিনথেজ এনজাইমের সমস্যা। প্রেজেন্ট করতে পারে কিভাবে, লেন্স ডিসলোকেশন দিয়ে, হ্যাবিটাসটা কিরকম, মরফ্যান সিনড্রোমের মতো বেশ বড় সড়ো হবে। ট্রিটমেন্টটা কি দিব, পাইরিডক্সিন। জাস্ট এই 4টা লাইন একটু মনে রাখবেন। আর যখন আপনারা স্ট্রোকের চ্যাপ্টারটা পড়বেন তখন আমার এই কথাটা মনে রাখেন যে ওখানে ইয়াং এজে স্ট্রোকের একটা কজ কিন্তু ছিল হোমোসিস্টিন ইউরিয়া, ওকে। তারপরে কিছু ডিসঅর্ডার আছে, কার্বোহাইড্রেট মেটাবলিজম, এগুলো আমরা অত ভালো করে আসলে পড়া হয় না, কিন্তু অনেক সময় কোশ্চেন করে। এই যে কতগুলো নাম আছে, ভন জিয়ারকি, পম্পে, করি, অ্যান্ডারসন, ম্যাকার্ডল, এখান থেকে আমি দুইটা জিনিস একটু ভালো করে বলবো। আসলে এগুলো লাগে না, যারা আরো বেশি গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ নিয়ে আসলে গবেষণা করে বা পিএইচডি করে, আমার মনে হয় তারাই বেশি ভালো পড়ে। বাট সিম্পলি এগুলো অত বেশি দেখা যায় না। বাট যে কোশ্চেন গুলো যেটা আসতে পারে, একটা দিয়ে চলে আসতে পারে ফ্রম দ্য ম্যাকার্ডল। Look, McArdle disease is a glycogen storage disease, is a type glycogen storage disease. এই পেশেন্ট গুলো আপনাকে সে বলি, তারা যখন এক্সারসাইজ তখন প্রচন্ড ফ্যাটিক হয়ে যায়, এবং এক্সারসাইজ যখন ইউরিন পাস করে সেই ইউরিনটা একদম দেখা যায় ব্ল্যাক কালার ইউরিন হয়, তার মানে ওই পেশেন্টের হিমোগ্লোবিন, ঠিক আছে, বা মায়োগ্লোবিন ইউরিয়া হয়। পেশেন্টের প্রচন্ড পরিমাণ এক্সারসাইজ ইনডিউস মায়ালজিয়া থাকে, এক্সারসাইজ ইনডিউস ফ্যাটিক থাকে। দ্য প্রবলেম ইজ ইন দ্য গ্লাইকোজেন ফসফোরাইলেশন। সো এরকম যে একটা ইয়াং এজের পেশেন্ট এক্সারসাইজ করার পর প্রচন্ড ফ্যাটিক হয়ে যায়, ইউরিন পাস করলে সেটা দেখা যায় যে এরকম ব্ল্যাক কালার ইউরিন, হিমোগ্লোবিন ইউরিয়া হচ্ছে আর মায়োগ্লোবিন ইউরিয়া হচ্ছে, তো ডায়াগনোসিস শুড বি ম্যাকার্ডল, ঠিক আছে। তারপর আরো কয়েকটা ডিজিজ আছে, দেখেন পম্পে, কোরি, ভন জিয়ারকি, এগুলো জাস্ট একটু নাম মনে রাখতে পারেন। যদি কখনো এরকম কোশ্চেন করে ফেলতে পারে যে হুইচ ওয়ান ইজ নট গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, একদম মেডিকেল এডমিশন টাইপের যদি কোনো কোশ্চেন করে, হয়তো বা করতে পারে। আমি ইউজুয়ালি যেটা মনে রাখি, পম্পে, এটার সমস্যা হচ্ছে পাম্পিং, হার্টে পাম্প করতে পারে না, পাম্পিং এর সমস্যা। সো এই পেশেন্ট গুলো দেখবেন কার্ডিওমায়োপ্যাথি নিয়ে ডেভেলপ করে, আর্লি স্টেজে হার্ট ফেলিউর নিয়ে ডেভেলপ করে, জেনারেলাইজ মাসেল উইকনেস থাকে, ওকে। সো পম্পে সিনড্রোম। ভন জিয়ারকে সিনড্রোম পেশেন্ট গুলো দেখবেন যে হাইপোগ্লাইসেমি নিয়ে প্রেজেন্ট করে, অর্গানোমেগালি নিয়ে প্রেজেন্ট করে। সো ইফ পসিবল জাস্ট একটু ক্লিনিক্যাল ফিচারটা একটু পড়লেন, আর এনজাইমের নাম আসলেই মনে রাখা অনেক কঠিন, বাট অ্যাটলিস্ট আপনি ম্যাকার্ডলটা পড়েন ভালো করে, যে মাসেল গ্লাইকোজেন ফসফোরাইলেজ ডেফিসিয়েন্সি। বিকজ ম্যাকার্ডল এই যে ডিজিজটা, এরা দেখবেন যে এমআরসিবি পার্ট 1 পরীক্ষাতে অনেক অনেক আসে। সো গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজে জাস্ট এই জায়গাটা পড়লে হবে। নেক্সট আমরা চলে যাই লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ। লাইসোসোমাল স্টোরেজ ডিজিজও আরেকটা জায়গা যেটা আসলে খুবই টাফ। বাট এখানে এই যে ফ্যাব্রে ডিজিজ যেটা আছে, এটা একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। বাট এই পেশেন্ট গুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে এরকম আর্লি স্টেজ স্ট্রোক নিয়ে। আজকেই আপনারা যদি একটু স্ট্রোকের চ্যাপ্টারটা দেখেন, ওখানে দেখবেন যে ইয়াং এজে স্ট্রোকের কিছু কজ আছে, কিছু আছে থ্রম্বোফিলিয়া, প্রোটিন সি, প্রোটিনেস ডেফিসিয়েন্সি, হ্যাঁ, কিছু আছে আপনার কার্ডিয়াক কজ, কিছু জেনেটিক কজের ভিতরে দেখবেন ক্যাডাসিল, এই ফ্যাব্রে, এগুলো আছে। সো ফ্যাব্রে ডিজিজ, দ্য প্রবলেম ইজ অ্যাকচুয়ালি ইন দ্য এনজাইম ডেফিসিয়েন্সি, আলফা গ্যালাক্টোসাইডেস এ। এই এনজাইমটা ডেফিসিয়েন্ট থাকে, তো পেশেন্টের বডিতে অনেক কিছু অ্যাকুমুলেট করে, বিশেষ করে একটা সিরামিড অ্যাকুমুলেশন হয়। পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট করে দেখা যায় যে অ্যানজিওক্যারাটোমা, তার পেটের সামনের দিকে কিছু কিছু স্কিনের কিছু চেঞ্জ আসে, অ্যানজিওক্যারাটোমা বলে। তার সোয়েটিংটা কম হয়, অ্যানহাইড্রোসিস, ওকে, এবং সোয়েটিং কম, ডিক্রিজ সোয়েটিং, স্কিনে কিছু অ্যানজিওক্যারাটোম্যাটাস চেঞ্জ থাকে, এবং পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, দেখা গেল স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করলো বা হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করলো, হ্যাঁ, নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি থাকে। সো ইউ শুড থিঙ্ক অফ ফ্যাব্রে ডিজিজ, বাট এটা দেওয়ার চান্স খুব কম, এটা দিয়ে এসবি আসার চান্স কম, বাট আপনার জন্য অ্যাটলিস্ট মনে থাকে যে এটা একটা নিউ অনসেট স্ট্রোকের কজ। গশার্স ডিজিজ, এটা অনেক সময় দিয়ে থাকে, বাট এটা দিলেও আপনাকে দিবে হেমাটোলজি থেকে, যে একটা পেশেন্ট তার হচ্ছে হেপাটোস্প্লেনোমেগালি আছে, লিভার বড়, স্প্লিন বেশ বড়, এবং সাথে তার নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিও আছে, হ্যাঁ, পেশেন্টের ইন্টেলেকচুয়াল অ্যাবনর্মালিটি আছে। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ইউ শুড হ্যাভ গোশার্স ডিজিজ ইন ইউর মাইন্ড, কারণ হেপাটোমেগালি, হেপাটোস্প্লিনোমেগালির 4টা ইম্পর্টেন্ট কজ কিন্তু হচ্ছে ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর, তারপর আপনার মাইলোফাইব্রোসিস, হ্যাঁ, তারপরে আরেকটা কজ আমার এখন মনে আসতেছে না। 4টার পরে যদি কেউ জিজ্ঞেস করে যে আর কি কি হেপাটোস্প্লেনোমেগালির কজ আছে, গশার্স ডিজিজ ইজ ওয়ান অফ দেম।
এখানে পেশেন্ট গুলো এরকম হেপাটোস্প্লেনোমেগালি নিয়ে আসবে, লাইসোসোমাল স্টোরেজের প্রবলেম। মিউকোপলিস্যাকারাইডোসিসের ভিতরে দুইটা ডিজিজ আপনারা পড়বেন, একটা হচ্ছে হার্লার সিনড্রোম, একটা হচ্ছে হান্টার সিনড্রোম। মনে রাখবেন এইভাবে যে হান্টার মানে সে চোখে অনেক তীক্ষ্ণ দেখে, আর হার্লার মানে চোখে তেমন একটা দেখে না। হান্টার সিনড্রোমের মধ্যে কোনো কর্নিয়াল ক্লাউডিং থাকবে না, পেশেন্টের অনেক প্রেজেন্টেশন থাকবে, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি দুইজনেরই থাকবে, স্কেলেটাল প্রবলেম থাকবে, ফেসিয়াল প্রবলেম থাকবে, হোয়াট এভার ইট ইজ, বাট একটা জায়গায় আপনাকে বলে দিবে দ্য কর্নিয়া ইজ নট ক্লাউড, কর্নিয়া ইজ ফ্রেশ, তাহলে এটা হান্টার সিনড্রোম। ইফ দ্য প্রবলেম যদি বলে থাকে আপনাকে কর্নিয়াল ক্লাউডিং আছে, দ্যাট মাইট বি হার্লার সিনড্রোম। ওকে, সো মিউকোপলিস্যাকারাইডোসিস থেকে শুধু হার্লার এন্ড হান্টার এই জায়গাটা পড়বে। আর নিম্যান-পিক সিনড্রোম আমরা একদম শুরুর দিকে দেখবেন যে একটা ছবি দেখেছি, একদম ফার্স্ট পেজে দেখবেন যে ফান্ডোস্কোপি ফাইন্ডিং এর ভিতরে একটা মানে চেরি রেড স্পটের মতো আমরা একটা পেয়েছিলাম। সো এই চেরি রেড স্পট ইন দ্য ম্যাকুলা, এরকম যদি কোনো ফাইন্ডিংস থাকে, ডায়াগনোসিস ইদার নিম্যান-পিক অর টেসাক্স। টেসাক্স আর নিম্যান-পিক একদম সেম টু সেম প্রেজেন্টেশন, সবারই এরকম প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকবে, অর্গানো, বাট দ্য প্রবলেম ইজ নিম্যান-পিকে অর্গানোমেগালি থাকবে। নিম্যান-পিকে কি থাকবে? অর্গানোমেগালি, হ্যাঁ, হেপাটোস্প্লেনোমেগালি আপনি পেতে পারেন। সাথে আপনাকে একদম বলে দিবে চেরি রেড স্পট ইন দ্য ম্যাকুলা, এই কথাটা কিন্তু আপনাকে বলে দিবে। Cherry red spot in the macula. It is also found in the Niemann-Pick, also found in the Tay-Sachs. But organomegaly is positive in the Niemann-Pick and negative in the Tay-Sachs. আমি বুঝতে পারছি যে এটা আসলে কঠিন এবং এই জিনিসগুলো আসলেই কঠিন, বাট অ্যাটলিস্ট ফ্যাব্রে, গশার্স, হার্লার হান্টার, নিম্যান-পিক এন্ড Tay-Sachs, জাস্ট অ্যাটলিস্ট এই নামগুলো যদি মনে রাখেন তাহলে অনেক জানা। আমি কয়েকটা লাইসোসোমাল স্টোরেজ ডিজিজের নাম জানি। ওকে, সো ফ্যাব্রে ডিজিজ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ইয়াং স্টেজ স্ট্রোক। পেশেন্ট গুলো প্রেজেন্ট করবে অ্যাঞ্জিওক্যারাটোম্যাটাস চেঞ্জ, বলবে যে অ্যাবডোমেনের চারপাশে কিছু স্কিন ম্যানিফেস্টেশন আছে, পেশেন্টের সোয়েটিং কম হয়, পেশেন্টের সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে, the patient might have been suffering from Fabry disease. Gaucher's হেপাটোস্প্লেনোমেগালি আছে। ওকে, মিউকোপলিস্যাকারাইডোসিসের ভিতরে কোনটা পড়বেন? হার্লার এন্ড হান্টার। কর্নিয়া যদি ক্লাউডিং থাকে হার্লার, কর্নিয়া যদি নরমাল থাকে হান্টার। নিম্যান-পিক এন্ড Tay-Sachs এর ভিতরে জাস্ট সেম ডিফারেন্স হচ্ছে নিম্যান-পিক প্রেজেন্ট উইথ অর্গানোমেগালি, but there is no organomegaly in Tay-Sachs syndrome. But both of them has cherry red spot in their macula. That's it. তাহলে এইখানে মোটামুটি একটা আপনারা আইডিয়া পেয়ে যাবেন। ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি অফ লিপিড এখান থেকে ওরকম করে কখনোই আসে না, জাস্ট আর দাগ দেওয়া জায়গাগুলো একটু পড়ে নিয়ে আমরা একদম চলে যাব ক্লিনিক্যাল জায়গায়, যেখান থেকে আসলে কোশ্চেন আসার চান্স অনেক বেশি। দ্যাট ইজ দ্য প্রেজেন্টিং প্রবলেম, দ্যাট ইজ হাইপার কোলেস্টেরোলেমিয়া। আমাদের বডিতে কোলেস্টেরল বাড়াতে পারে কি? একটু খেয়াল করে দেখেন, সেকেন্ডারি কজ অফ হাইপার কোলেস্টেরোলেমিয়া এন্ড হাইপার ট্রাইগ্লিসাইড। Hypercholesteremia can be caused by hypothyroidism and hyperparathyroidism. একদম মাথায় মনে রাখবেন, একটা পেশেন্টের হাইপোথাইরয়েড আছে, পেশেন্টের যদি লিপিড আপনি করেন দেখবেন যে তার কোলেস্টেরল লেভেলটা অনেক বেশি। ওকে, একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, আপনি যদি তার লিপিড প্রোফাইল করেন দেখবেন তার ট্রাইগ্লিসারাইড অনেক বেশি, বিকজ মেটাবলিক সিনড্রোমে ট্রাইগ্লিসারাইড বেশি বাড়ে। হাইপোথাইরয়েড, হাইপারপ্যারাথাইরয়েড এইসব জায়গার ক্ষেত্রে দেখা যায় যে কোলেস্টেরল লেভেলটা বেশি বাড়ে। সো কেউ কি বলতে পারবেন যে হাইপার কোলেস্টেরোলেমিয়াতে আমরা একটা স্কিনে চেঞ্জ পাই, সেটা কি? ইজ ইট টেন্ডন জেন্থোমা অর ইরাকটিভ জেন্থোমা? হাইপার কোলেস্টেরোলেমিয়া টেন্ডন জেন্থোমা। টেন্ডন জেন্থোমা হবে ভাই, টেন্ডন জেন্থোমা। ভেরি গুড, এটা একটা এসবিএ তে চলে আসতে পারে। আপনাকে বলতে পারে যে একটা হাইপোথাইরয়েড পেশেন্ট, সে আপনার কাছে আসলো লিপিড ডিসঅর্ডার নিয়ে, তো হোয়াট কাইন্ড অফ মেডিসিন উড ইউ লাইক টু সাজেস্ট হিম অর হার? আপনি কি তাকে স্ট্যাটিন দিবেন নাকি তাকে ফাইব্রেট দিবেন? স্ট্যাটিন দিব। স্ট্যাটিন দিবেন, বিকজ কোলেস্টেরলটা তার অ্যাবনর্মালিটি হওয়াটাই স্বাভাবিক, বাট দুইটাই থাকতে পারে। সো হাইপোথাইরয়েড, হাইপার প্যারাথাইরয়েড, ইভেন দেখবেন অ্যানোরেক্সিয়া নার্ভোসা যখন আপনি পড়বেন, সাইকিয়াট্রি চ্যাপ্টারটা যখন আপনি ভালো করে পড়বেন, তখন দেখবেন যে দেয়ার সামথিং ইনক্রিজ ইন অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তার ভিতরে দেখবেন যে ওই পেশেন্ট গুলোর এরকম বাইল্যাটারাল স্যালিভারি গ্ল্যান্ড বেড়ে যায়, পেশেন্ট গুলোর গ্লুকোজ বেড়ে যায়, পেশেন্ট গুলোর হাইপার কোলেস্টেরোলেমিয়া, কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায়, কিছু কিছু জিনিস কমে, কিছু কিছু জিনিস বাড়ে। সো অ্যানোরেক্সিয়া নার্ভোসা মাইট প্রেজেন্ট উইথ হাইপার কোলেস্টেরোলেমিয়া। নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমে কোলেস্টেরল বাড়ে কিভাবে? লস অফ লিপোপ্রোটিন থ্রু দ্য ইউরিন। ইয়েস, যখন লিপোপ্রোটিন ইউরিন দিয়ে বের হয়ে যায় তখন বডি ট্রাই করে কি কোলেস্টেরল বাড়ে ফেলতে, না সরি আমি আবার বলছি, যখন নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের ইউরিন থেকে প্রোটিন লস হয়ে যায় তখন অসমোটিক প্রেসার গুলো কমা শুরু করে। সো তখন বডি কি করে,
ওই অসমোটিক প্রেসার বাড়ানোর জন্য বেশি বেশি কোলেস্ট্রল সিনথেসিস করা শুরু করে দেয়। সো কোলেস্ট্রল যখন বেড়ে যায় তখন আবার অসমোলারিটিটা আগের মতো চলে আসে। বরঞ্চ ওই অসমোলারিটিতে যে বাড়লো সেই ক্ষেত্রে যদি সোডিয়ামটা কমে, will that be transient hyponatremia or artifactual hyponatremia? Artifactual hyponatremia, very good. So hypercholesteremia তে artifactual hyponatremia হতে পারে, so we have to exclude that. So nephrotic syndrome, anorexia nervosa, hyperparathyroid, hypothyroid, এইসব জিনিসগুলোতে আমাদের অনেক সময় hypercholesteremia হতে পারে। On the other hand, look, hypertriglyceride কিসে বাড়ে? জাস্ট একদম মাথায় মনে রাখবেন, ডায়াবেটিক পেশেন্টদের টিজি বাড়ে। ডায়াবেটিক পেশেন্টদের, মেটাবলিক সিনড্রোম যাদের আছে, কিডনি সমস্যা যাদের আছে, অবিজ যারা, হ্যাঁ, মেটাবলিক সিনড্রোম বলতে আমরা কি বুঝি? হাইপারটেনশন, অবেসিটি, ডায়াবেটিস, এগুলোই, অ্যালকোহলিক, এইসব সমস্যাগুলোতে ট্রাইগ্লিসারাইড অনেক বেশি বাড়ে। বাট ডু নট ফরগেট অ্যাবাউট সাম ড্রাগ, লাল কালি দিয়ে একদম দাগানো, বিটা ব্লকার। বিটা ব্লকারের কিন্তু কিছু অ্যাটিপিক্যাল সাইড এফেক্ট আছে। আমরা সবাই মোটামুটি যেটা জানি, ব্রঙ্কোস্পাজম করে বিটা ব্লকার, ইরেকটাইল ডিসফাংশন করে বিটা ব্লকার, বাট দেয়ার সাম অ্যাটিপিক্যাল সাইড এফেক্টস অফ বিটা ব্লকার। যেমন বিটা ব্লকার কিন্তু নাইট মেয়ার করতে পারে, বিটা ব্লকার কিন্তু ইনসমনিয়া করতে পারে, বিটা ব্লকার কিন্তু হাইপারট্রাইগ্লিসিমিয়া করতে পারে। ওকে, সো ডু নট ফরগেট অ্যাবাউট ইট, বিটা ব্লকারের ব্যাপারটা। বিটা ব্লকার কিন্তু হাইপার ক্যালেমিয়াও করতে পারে। ওকে, সো রেটিনয়েড, যেমন আমরা যাদের একনি সমস্যা আছে, আমরা অনেক সময় তাদেরকে আইসোট্রেটিনোইন, হ্যাঁ, এগুলো দিয়ে থাকি, আইসোট্রেটিনিন, এই রেটিনয়েড গুলো কিন্তু হাইপারট্রাইগ্লিসেমিয়া করতে পারে। ওকে, গ্লুকোকর্টিকয়েড এন্ড অলসো অ্যান্টিরেট্রোভাইরাল এজেন্ট। অ্যান্টিরেট্রোভাইরাল গ্লুকোকর্টিকয়েড দেখেন দুই জায়গায় আছে, হাইপারকোলেস্টেরলেও আছে, হাইপারট্রাইগ্লিসারাইডেও আছে। সো অলওয়েজ যেগুলো খুব বেসিক, যেমন আমি যদি বলতাম ট্রাইগ্লিসারাইডের ভিতরে দুইটা মনে রাখবেন, রেটিনয়েড এন্ড বিটা ব্লকার। অন দি আদার হ্যান্ড, হাইপারকোলেস্টেরলের ভিতরে সাইক্লোস্পোরিনের কথাটা মনে রেখেন, সাইক্লোস্পোরিন কিন্তু কোলেস্ট্রল লেভেল বাড়াতে পারে। ওকে, এই ছকটা নিয়ে একটু গবেষণায় পড়াশোনা করবেন, তাহলে আশা করি যে পরবর্তীতে হেল্প হবে। দেখেন, ক্লাসিফিকেশন অফ হাইপারলিপিডিমিয়া, জাস্ট একটা রিডিং দিবেন ওই বোর্ড অক্ষরগুলোতে। প্রিডমিনেন্ট হাইপার কোলেস্ট্রল থাকতে পারে আমাদের বডিতে, অথবা প্রিডমিনেন্ট হাইপার ট্রাইগ্লিসারাইড থাকতে পারে, অথবা মিক্স থাকতে পারে। বাট হাউ উইল ইউ ট্রিট এ পেশেন্ট? একটা পেশেন্টে যদি প্রিডমিনেন্ট হাইপার কোলেস্টেরলেমিয়া থাকে, দেখেন এফসিপিএস এ কোশ্চেনটা কোথা থেকে এসেছিল, একটা পেশেন্টের প্রিডমিনেন্ট যদি হাইপার কোলেস্টেরলেমিয়া থাকে, পেশেন্টের এই যে টেন্ডন গুলো ফুলে, বিশেষ করে টেন্ডন অ্যাক্লিস এন্ড আদার, যে জিনিসটাকে আমরা বলি হচ্ছে টেন্ডন জেনথোমা। ঠিক আছে, টেন্ডন জেনথোমা। সো হাইপার কোলেস্টেরলেমিয়াতে এইসব জায়গায় লেখা আছে, দেখেন এই যে জেনথোমা ডেভেলপ করতে পারে, টেন্ডন জেনথোমা ডেভেলপ করতে পারে। ওকে, on the other hand, look at the hypertriglyceridemia, এই ক্ষেত্রে লেখা আছে ইরাপটিভ জেনথোমা, হ্যাঁ, ডেভেলপ করতে পারে। সো ইরাপটিভ জেনথোমা is pathognomic or characteristics for hypertriglyceridemia and tendon xanthoma for hypercholesterolemia. Whatever আমরা হাইপারট্রাইগ্লিসারাইড বা মিক্স হাইপারলিপিড যাই পাই, what should be the modality of management? এখানে কিছু টার্গেট আছে, একটু পড়েন যে প্রিন্সিপাল ম্যানেজমেন্টে আমাদের হাই রিস্ক পেশেন্টদের কিরকম টার্গেটে রাখা উচিত, এইচডিএলটা কতটুকু রাখা উচিত, মোর দেন 38, ট্রাইগ্লিসারাইডটা অ্যাটলিস্ট লেস দেন 180, হ্যাঁ, এলডিএলটা অ্যাটলিস্ট লেস দেন 76, জাস্ট একটা হাই রিস্ক কতটুকু রাখা উচিত। বাট আমরা মেইনলি ফার্মাকোলজিক্যাল জায়গাটা পড়ব। এই যে ছকটা, একটা পেশেন্ট আপনার কাছে আসলো প্রিডমিনেন্ট হাইপারকোলেস্টেরলেমিয়া, আপনাকে অবশ্যই ফার্স্ট লাইন দিতে হবে স্ট্যাটিন। আর স্ট্যাটিন কিভাবে কাজ করে? দিস ইজ অ্যান এইচএমজি কোয়ে রিডাকটেজ ইনহিবিটর। ধরেন যে পেশেন্ট স্ট্যাটিন সে টলারেট করতে পারছে না, তার মায়ালজিয়া হচ্ছে, মায়োসাইটিস হচ্ছে, র্যাবডোমায়ালাইসিস হচ্ছে, হোয়াট উইল বি দ্য নেক্সট লাইন? ইজিটিমাইব। ঠিক আছে, ইজিটিমাইব যেটা কাজ করে, এটা হচ্ছে গ্যাস মানে জিআইটি অ্যাবজর্পশন অফ দ্য ফ্যাট কমায় দেয়। সো ইজিটিমাইব এন্ড স্ট্যাটিন ফর দ্য হাইপারকোলেস্টেরলেমিয়া। আর একটা জিনিস মনে রাখবেন, স্ট্যাটিন আপনি দিলেন, এটা কাজ করতে 6 সপ্তাহ সময় লাগে। ওকে, সো 6 সপ্তাহ পরে আপনি লিপিড প্রোফাইলটা করবেন। বাট ইন কেস অফ ফাইব্রেট ইট টেক্স 12 উইকস, সো ডু দ্য লিপিড প্রোফাইল আফটার 12 উইকস অফ গিভিং ফাইব্রেট। লুক এট দ্য প্রিডমিনেন্ট হাইপারট্রাইগ্লিসারাইড। আমরা সবাই মোটামুটি জানি যে ট্রাইগ্লিসারাইড বাড়লে আমাদেরকে ফাইব্রেট দিতে হবে। ফাইব্রেটের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে, ইট ইজ অ্যান অ্যাকচুয়ালি ওই যে পারক্সিজম অ্যাক্টিভেট প্রলিফারেটর আলফা অ্যাক্টিভেটর, একটা পিপিএআর আলফা অ্যাক্টিভেটর। সো ফাইব্রেট দিলাম, ফাইব্রেটে যদি কাজ না করে বা ইনটলারেন্ট হয়, সেক্ষেত্রে আমরা ফিশ অয়েল দিতে পারি, 2F ফর হাইপারট্রাইগ্লিসারাইডিমিয়া। হয় আপনি ফাইব্রেট দিয়ে শুরু করবেন, ইনটলারেন্ট হলে ফিশ অয়েল দিবেন। আর যখন মিক্সড হাইপারলিপিডেমিয়া নিয়ে আসবে, খেয়াল করেন এক্ষেত্রে কিন্তু শুরু করছে স্ট্যাটিন এন্ড ফিশ অয়েল। বাট আমরা যারা কি দিয়ে শুরু করি জানেন? স্ট্যাটিন আর ফাইব্রেট দুইটাই দিই। কেন আমি এই দুইটা আগে দিব না? একটা পেশেন্টকে অ্যাটোভাও দিচ্ছি,
আবার ফেনোফাইব্রেটও দিচ্ছি, দুইটা একসাথে দিব না। সিনার্জিস্টিক্যালি দেখা যায় পেশেন্টের মায়োসাইটিস, মায়ালজিয়া, র্যাপডোমায়ালাইসিস ডেভেলপ করার চান্স আরো বেড়ে যাবে। সো ইন কেস অফ মিক্সড হাইপারলিপিডেমিয়া, যা ট্রাইগ্লিসারাইডও বেশি, এলডিএলও বেশি, স্টার্ট উইথ স্ট্যাটিন উইথ সাম লোয়ার অ্যাক্টিং ফাইব্রেট লোয়ারিং এজেন্ট লাইক ফিশ অয়েল দিয়ে শুরু করেন। যদি এতেও কাজ না হয়, আপনি ফাইব্রেট রাখেন, স্ট্যাটিন না রেখে এজিটিমাই বাদ। তারপরেও যদি কাজ না হয়, দেন ইউ ক্যান অ্যাড স্ট্যাটিন অ্যান্ড ফাইব্রেট। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ম্যানেজমেন্ট গুলো দিয়ে থাকি। আপনাকে কেউ বলতে পারবেন যে কোন কোন স্ট্যাটিন গুলো লিভার প্রবলেম থাকলেও দেওয়া যাবে বা সেফলি দেওয়া যাবে, লিভার ইম্পেয়ারমেন্টে ক্ষতি করবে না খুব একটা? একটা পেশেন্টের মনে করেন যে হেপাটাইটিস, সিমভাস্টাটিন। সিমভাস্টাটিন। আর আচ্ছা, আমি একটু বলি যে স্ট্যাটিন গুলো টু টাইপস এর আছে। একটা হচ্ছে হাইড্রোফিলিক, আর একটা হচ্ছে লাইপোফিলিক। দিস অ্যাকচুয়ালি ফর ইউর ক্লিনিক্যাল প্র্যাকটিস। সো লাইপোফিলিক যেগুলো আছে সেগুলো লিভার ড্যামেজ বেশি করে। এর ভিতরে সবচেয়ে কমন হচ্ছে অ্যাটোভা অ্যান্ড সিমভা। আর হাইড্রোফিলিক যেগুলো, সেগুলো আসলে লিভার ড্যামেজ করে না, বিকজ এগুলো এক্সপ্রেশন বেশি। দেয়ার এক্সাম্পল ইজ রসুভা অ্যান্ড প্রাভা। সো আপনি try to give Rosuva if the patient has hepatitis and liver impairment, mild to moderate liver impairment. আপনি খুব safely drug দিতে যাচ্ছেন, give Rosuva, because Rosuva is more potent than Atova. Atova কিন্তু lipophilic. So যাদের লিভারের প্রবলেম আছে, লিভার ডিরেঞ্জমেন্ট আছে, ALT AST altered আছে, try to avoid atovastatin and simvastatin because they are lipophilic. আর try to give rosuvastatin and pravastatin. ওকে, জাস্ট এটা একটা আলাদা ইনফরমেশন, আর কিছু না। সো আমাদের একটু মেকানিজম অফ অ্যাকশনটা পড়তে হবে। আমাদের তো একটু ট্যাক্টফুলি পড়তে হবে যে কোশ্চেন মেডিকেলের জন্য, মানে এফসিপিএস এর জন্য কি ইম্পর্টেন্ট। স্কিনের মেকানিজম অফ অ্যাকশন, এইচএমজি কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর, তারপর ইজিটিমাইবের মেকানিজম অফ অ্যাকশন দেখেন যে ইট ইনহিবিটস দ্য অ্যাক্টিভিটি অফ ইন্টেস্টাইনাল মিউকোসাল ট্রান্সপোর্টার, সো ইট প্রিভেন্টস দ্য অ্যাবজর্পশন অফ ডায়েটারি ফ্যাট। সোজা কথা, ডায়েটারি কোলেস্টেরল কমায়। ওকে, রেজিনের জিনিসটা করতে পারেন যে আমরা অনেক সময় কোলেস্টাইরামিন এগুলো ইউজ করি, বাট এদের ব্যবহার আস্তে আস্তে কমে আসতেছে। একটা নতুন অ্যান্টিবডির নাম একটু আপনাদেরকে বলি, এটা গাইডলাইনে এসেছে, PCSK9 ইনহিবিটর। এটার আন্ডারে যে ড্রাগ গুলো আছে, অ্যালিরোকুমা এন্ড ইভোলোকুমা, দিস আর অ্যাকচুয়ালি LDL রিসেপ্টর ইনহিবিটর, LDL রিসেপ্টর স্টিমুলেটর। সো এই রিসেপ্টর গুলো বাড়ানোর পরে যেটা হবে, বেশি বেশি LDL লিভারের ভিতরে ঢুকবে, মেটাবোলাইজ হবে, ইন্টারনালাইজ হবে, আমার বডির পেরিফেরি থেকে LDL গুলো কমে যাবে। সো PCSK9 inhibitor can be given in any patient who is highly লিপিডের স্যাচুরেশন যার বডিতে অনেক বেশি, ট্রাইগ্লিসারাইড অনেক বেশি, কোলেস্টেরল অনেক বেশি, সিম্পলি স্ট্যাটিন, ইজিটিমাইব এগুলোতে কোনো কিছু কাজ করতেছে না, ইউ ক্যান গিভ PCSK9 ইনহিবিটর। এখন কিন্তু একটু এফসিপিএস এর কোশ্চেনে এই মনোক্লোনাল অ্যান্টিবডি গুলো কিন্তু আসার শুরু করছে, যেমন এইবার বারিসিটিনিব জেনাস কাইনেজ ইনহিবিটর দিয়ে একটা কোশ্চেন এসেছিল। সো এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা একটু মাথায় রেখেন। অলরাইট, তারপরে আর তেমন কিছু নেই। ফাইব্রেট কিভাবে কাজ করে, this is also important. This is actually a stimulate of paroxysm proliferator activator receptor. ঠিক আছে, PPAR আলফা। কেউ কি বলতে পারবেন একটা ড্রাগ আছে যেটা PPAR গামা রিসেপ্টর এটার উপর কাজ করে? তাহলে দুইটা একসাথে পড়া হয়ে যাবে। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। হ্যাঁ, একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আছে, কি নাম ওটার? থায়াজোলিডিন। হ্যাঁ, বায়োগ্লিটাজন, রসোগ্লিটাজন। এই PPAR গামা, এই ড্রাগটা আমরা সবচেয়ে বেশি চুজ করি যেসব পেশেন্ট যাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আছে, বুঝছেন? একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, সাথে NAFLD আছে বা ন্যাশ আছে, ইউজুয়ালি আমরা এই ডায়াবেটিক ড্রাগ হিসেবে চুজ করি এই বায়োগ্লিটাজন, রসোগ্লিটাজন এগুলো। ওকে, সো মেকানিজম অফ অ্যাকশন থেকে কোশ্চেন চলে আসতে পারে এই পোর্শনটা অ্যাজ এ পার্ট অফ দিস পার্ট। সো আমরা একদম লাস্টে চলে আসলাম, এটা হচ্ছে পরফাইরিয়া। পরফাইরিয়া বুঝতে হলে আপনাকে এই ছকটা একটু ভালো করে বুঝতে হবে। দেখেন, আমরা বলছিলাম যে দিস ইজ আ প্রবলেম ইন দ্য মেটাবলিক পাথওয়ে অফ হিম প্রোডাকশন অথবা প্রোটোপরফাইরিন প্রোডাকশন। আমরা একদম ছোটবেলা থেকে কিন্তু হিমোগ্লোবিন ভাগ হলে হিম অ্যান্ড গ্লোবিন হয়, হিমের ভিতরে ছিল আয়রন এবং প্রোটোপরফাইরিন, এগুলো আমরা পড়ি। বাট
if the enzyme is deficient in the pathway of this heme and protoporphyrin production, এটা আলটিমেটলি যেটা হয় যে এই এন্ড প্রোডাক্ট গুলো, যে বিভিন্ন রকমের পরফাইরিনস গুলো আছে, এগুলো আমাদের বডিতে অ্যাকুমুলেট করে, আমাদের স্কিনে অ্যাকুমুলেট করে, হ্যাঁ, আমাদের ব্রেইনে অ্যাকুমুলেট করে, আমাদের হচ্ছে অ্যাবডোমিনাল অর্গান গুলোতে অ্যাকুমুলেট করে এবং একটা সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন দেয়, প্লাস অ্যাবডোমিনাল পেইন দেয়। তো ইউজুয়ালি পরফাইরিয়ার পেশেন্ট গুলো আপনার কাছে কিভাবে আসবে? একদম টিপিক্যাল লেড পয়জনিং এর মতো আসবে। পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, আবার ওখানে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আছে। সো একটা পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন along with severe abdominal pain, always think of two important differential diagnoses. One is porphyria, another is lead poison. ঠিক আছে? সো পেশেন্ট গুলো আপনার কাছে দেখা যাবে যে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে, অ্যান্ড যাদের পরফাইরিয়া কিউটেনিয়া টার্ড আছে, আমরা একটুখানি দেখাই, এখানে দুইটা জায়গায় আমি লাল কালি দিয়েছি। যে মোস্ট ইম্পর্টেন্ট সিনারিওটা মানে দুইটা ডিডির, ও পেশেন্ট আসবে আপনার কাছে নিউরোসাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন, হ্যাঁ, নিউরোভেসিকুলার ম্যানিফেস্টেশন, যে ধরেন যে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন আছে, সাথে ফটোসেন্সিটিভিটি আছে, বা স্কিন ব্লিস্টারিং আছে, স্কিনে হাইপারট্রাইকোসিস আছে, অনেক বেশি চুল হয় তার, হ্যাঁ, এই পেশেন্ট গুলো হার্সুটিজমের মতো ফিচার নিয়ে আসে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেশেন্টের কিন্তু একটু হাইপোনাট্রিমিয়া থাকতে পারে, কারণ কারো কি মনে আছে যে পরফাইরিয়া ক্যান কজ সিয়াদ, বলেছিলাম আমি, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশনের ওখানে একটা পরফাইরিয়া ছিল কজের ভিতরে। সো এই পেশেন্ট গুলো আমাদের কাছে অ্যাবডোমিনাল পেইন, তারপরে হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম, তারপরে ফটোসেন্সিটিভিটি, হার্সুটিজম, হাইপার পিগমেন্টেশন অফ স্কিন, তারপরে স্কিনে বুলা, এইসব জিনিসটা প্রেজেন্ট করবে। এবং খুব ইম্পর্টেন্ট, পেশেন্টের অটোনমিক ডিসফাংশনও থাকতে পারে। হ্যাঁ, দেখবেন যে পেশেন্টের লাইং পোস্টারে যে বিপি, সুপাইন পোস্টারে যে বিপি, লাইং পোস্টারে বিপি ফল করছে, পেশেন্টের ফিক্সড হার্ট রেট থাকবে, ইম্পর্টেন্স থাকবে, ইলেকট্রাইল ডিসফাংশন থাকবে। সো দেয়ার মাইট বি প্রেজেন্টেশন অফ অটোনমিক ডিসফাংশন। ওরা সিনারিও গুলো এভাবে দেয় যে একটা ফিমেল পেশেন্ট ওরাল কন্ট্রাসেপটিভ পাচ্ছে, পাওয়ার পর হঠাৎ করে তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ফটোসেন্সিটিভিটি, হ্যাঁ, অটোনমিক ডিসফাংশন। What is your diagnosis? So the diagnosis is acute intermittent porphyria. We'll talk about it, যে কি কি রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো পরফাইরিয়া বাড়ে, বাট আগে এই ছবিটার দিকে একটু খেয়াল করেন। এই ছবিটাতে দুইটা ইম্পর্টেন্ট জায়গা আমি মার্ক করেছি, একটা হচ্ছে acute intermittent porphyria, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য পরফাইরিয়া, মানে পরফাইরিয়া এটা একটা ডিজিজের অনেকগুলো ম্যানিফেস্টেশন, এখান থেকে আমাদের দুইটা পড়লেই হবে। আরেকটা হচ্ছে পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। যদি কোশ্চেন করে which one is the most common porphyria, অ্যান্সার হবে পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা। আপনারা যখন স্কিন চ্যাপ্টারটা পড়বেন, স্কিনের একদম শেষের দিকে দেখবেন পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডার একটা ছবি দেওয়া আছে, একটা মেইলের একটা ছবি দেওয়া আছে, যার হাতের একদম ডরসাল সারফেস পর্যন্ত চুল দেখা যাচ্ছে, দ্যাট মিনস হাইপারট্রাইকোসিস। স্কিনটা ফ্রাজাইল, হ্যাঁ, বুলা দেখা যাচ্ছে, এবং যখন উনি রোদে যায় তখন প্রচন্ড পরিমাণে তার ফটোসেন্সিটিভিটি হয়। সো দিজ আর দ্য টিপিক্যাল সিনারিও অফ পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা, দ্য মোস্ট কমন প্রেজেন্ট মানে ডিজিজ অফ পরফাইরিয়া স্পেকট্রাম। সো এই পেশেন্ট গুলো যেটা হয়, প্রবলেমটা থাকে হচ্ছে ইউরো পরফাইরিনোজেন ডিকার্বক্সিলেজ। আমি এইভাবে মনে রাখি, পরফাইরিয়া একটা সি আছে, আর ওর প্রবলেমটা হচ্ছে ইউরো পরফাইরিনোজেন ডিকার্বক্সিলেজ এর সমস্যা। আরেকটা পরফাইরিয়া স্পেকট্রাম সমস্যা হচ্ছে অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, এআই। এই পেশেন্ট গুলো ইউজুয়ালি ওই অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করে, মানে স্কিন ম্যানিফেস্টেশন এদের কম থাকে, রাদার নিউরোভেসিকুলার ম্যানিফেস্টেশন বেশি থাকে, অ্যাবডোমিনাল পেইন, অটোনমিক ডিসফাংশন। বাট লুক, হুইচ এনজাইম ইজ ডেফিশিয়েন্ট হিয়ার? অরফোবিলিনোজেন ডি অ্যামাইনেজ। আমি ভাবে মনে রাখি, অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, দ্য ডেফিশিয়েন্ট এনজাইম ইজ ডি অ্যামাইনেজ। তাহলে অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়ার ডেফিশিয়েন্ট এনজাইম হচ্ছে ডি অ্যামাইনেজ, আর পরফাইরিয়া কিউটেনিয়া টার্ডা একটা সি আছে, এখানে ডেফিশিয়েন্ট এনজাইম হচ্ছে ডিকার্বক্সিলেজ। সো এই এনজাইম গুলো কেন এত বেশি ইম্পর্টেন্ট? মনে রাখা কঠিন, বাট ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা আরবিসি তে এই এনজাইম গুলোর অ্যাক্টিভিটি চেক করে আমরা ডায়াগনোসিস করতে পারি। সো এগুলো আগে ডায়াগনোসিস করা অনেক টাফ ছিল, বাট এখন নিউ মেকানিজমের জন্য ইফ ইউ জাস্ট চেক দা পরফোবিলিনোজেন ডিঅ্যামাইনেজ অ্যাক্টিভিটি ইন দা আরবিসি, ঠিক আছে, তাহলে কিন্তু দেখা যায় যে এরকম আপনি বের করে ফেলতে পারবেন where there is any porphyria cutanea tarda or acute intermittent porphyria. So porphyria patient gulo is actually, this is an autosomal dominant disorder. The problem is the heme synthesis pathway defect. এবার পরের পেজে যান, দেখবেন যে ওখানে খুব সুন্দর করে আপনার প্রেজেন্টেশন গুলো দেওয়া আছে, যে porphyria মোস্ট কমন কিন্তু ওই যে বললাম যেটা porphyria cutanea tarda, এবং there's some association with other disease,
হেপাটাইটিস সি এর সাথে কিন্তু পরফাইরিয়ার একটা সম্পর্ক আছে, বিভিন্ন আয়রন অ্যাকুমুলেশন, অ্যালকোহল ইনটেকের সাথে সম্পর্ক আছে, এস্ট্রোজেন প্রজেস্টেরনের সাথে সম্পর্ক আছে। আবার ক্লিনিক্যাল ফিচারে দেখেন যে পরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা যেটা স্কিনের সমস্যা, তারা কিভাবে প্রেজেন্ট করে, দে আর ভেরি মাচ ফটোসেন্সিটিভ। There will be accumulation of porphyrin in the skin that make the skin erythematous, make the skin fragile. Skin fragility থাকবে, চাপ দিলেই দেখবেন যে স্কিনের যে উপরের লেয়ার গুলো বের হয়ে আসছে, বুলা থাকবে, হার্সুটিজম থাকবে, পিগমেন্টেশন থাকবে। সো একটা স্কিন আপনাকে দিল, একটা প্রেজেন্টেশন এরকম দিল যে পারসনস হ্যান্ড is very much photosensitive, and there is fragility of the skin, hypertrichosis, skin erosion is there, bulla is there. Okay, what is your diagnosis? So the patient might have been suffering from porphyria cutanea tarda. কোন এনজাইমটা এখানে ডেফিসিয়েন্সি থাকবে? ডিকার্বক্সিলেজ, যেটা হ্যাঁ ডিকার্বক্সিলেজ। এবং এই পেশেন্ট গুলো এটাই মেইন, এটাই হচ্ছে মোস্ট কমন টাইপ অফ পরফাইরিয়া। আরেকটা ধরনের প্যাটার্ন আপনাকে আসতে পারে এসবিএ তে, একটা পেশেন্ট আপনার কাছে আসলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে, অথবা একটা পেশেন্ট আপনার কাছে আসলো সে একটু আনমিউট করেন, সরি মিউট করেন তো একটু, একটা অ্যাকচুয়ালি মাইক্রোফোন থেকে শব্দ আসছে প্লিজ। সো একজন পেশেন্ট আপনার কাছে আসলো, সে রিসেন্টলি একটা অ্যান্টি কনভালসেন্ট নিয়েছে, বললো যে 10 দিন আগে একটা পেশেন্টের জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার হয়েছে, তাকে ডাক্তার সোডিয়াম ভ্যালপ্রয়েড দিচ্ছে। ভ্যালপ্রয়েড দেওয়ার পরপরই 2-3 দিন পর তার প্রচুর পরিমাণে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, অটোনমিক ডিসফাংশন। হ্যাঁ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? সো অ্যান্টি কনভালসেন্ট, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, হ্যাঁ এইসব দেওয়ার পর অ্যাগ্রাভেট করে হচ্ছে এই অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া। এইভাবে একটা এসবি আসতে পারে। আর সিম্পলি এসবি আসতে পারে এইভাবে যে একটা অ্যাকিউট অ্যাবডোমেন উইথ অটোনমিক ডিসফাংশন, এর হাইপারটেনশন আছে, হাইপোনাট্রিমিয়ার মতো ফিচার আছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? সো অ্যাকিউট ইন্টারমিটেন্ট porphyria. What is the management? The management is very easy. আপনাকে সিনথেটিক হেমাটেনিক্স দিতে হবে। সিনথেটিক হিম আর্জিনেট পাওয়া যায়। আমার তো সমস্যা হিমে, আমার তো হিম সিনথেসিস ঠিক মতো হচ্ছে না। সো গিভ হিম অর গিভ হার দ্য হিম আর্জিনেট, দেখবেন ম্যানেজমেন্টের ভিতরে দেওয়া আছে হিম আর্জিনেট যদি আমরা দেই পেশেন্টটা ঠিক হয়ে যাবে। সো গিভ দ্য পেশেন্ট হিম আর্জিনেট। একটু মিউট করেন আপনারা, আমরা একদম শেষে চলে আসছি। এছাড়া what can we do? আমরা তাকে ইন্ট্রাভেনাস গ্লুকোজ দিতে পারি। একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি জি স্যার। হ্যাঁ, পরফাইরিয়াতে কালার চেঞ্জ, ইউরিনের কালার চেঞ্জের একটা ব্যাপার ছিল যে সকালবেলা রেখে দিলে, এই ব্যাপারটা একটু বলবেন? আমি বুঝতেছি না এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ছিল, বাট এক্স্যাক্টলি আমার এখন মনে আসতেছে না। এটা ইউরিনের কালার একটা চেঞ্জ হয়, রাইট? জি জি ভাইয়া, ইউরিনের কালার একটা চেঞ্জ হয়, বাট এক্স্যাক্টলি কি রকমের চেঞ্জটা হয় এটা এখন আমার মাথায় নেই। বাট ইউরিনের কালার চেঞ্জ হয় এরকম আরো কয়েকটা সিচুয়েশন আছে, যেমন পিএনএইচ, পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া। এই পেশেন্ট গুলো দেখা যায় যে একদম আর্লি মর্নিং ইউরিনটাকে যদি আপনি স্ট্যান্ডিং করে রাখেন, ইউরিনটা একদম ব্ল্যাক থাকে, এইটা একটা কালার চেঞ্জ। আবার যাদের মায়োগ্লোবিন ইউরিয়া আছে, র্যাবডোমায়ালাইসিস, তাদের ইউরিন এরকম ব্ল্যাক ইউরিন হয়। পরফাইরিয়া ইউরিনটার ব্যাপারটা আসলে রাইট এরকম একটা কিছু আছে, বাট এক্স্যাক্টলি আমি এখন মনে করতে পারছি না। সো এই ম্যানেজমেন্ট গুলো আমরা দিব, হিম আর্জিনেট, ইন্ট্রাভেনাস গ্লুকোজ, এবং অনেক সময় লিভার ট্রান্সপ্ল্যান্টও করে। আর পরফাইরিয়া কিউটিনিয়া টার্ডার পেশেন্টদেরকে আমরা জাস্ট সানব্লক দিব। ইট কুড বি মেড আপ বাই জিঙ্ক অর টাইটেনিয়াম অক্সাইড। ওকে, এই জিনিসগুলো দিব। সো দ্যাটস অল। এই চ্যাপ্টারটার আসলে অনেক ডিফিকাল্ট, এই চ্যাপ্টারটা পড়া অনেক কঠিন, বাট যখন আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে অবশ্যই চার্ট গুলো ভালো করে পড়বেন, মেমোরাইজিং যে পার্ট গুলো আছে সেগুলো ভালো করে পড়বেন। এসবিএ পড়ার আসলে একটা খুব সহজ টেকনিক হচ্ছে, যারা একই সাথে একটু সময় নিয়ে পড়তে চান, আপনারা চ্যাপ্টার ওয়াইজ এসবিএ গুলো সলভ করবেন, বাস্কেট টপিক গুলো বের করবেন, যে আমার এই চ্যাপ্টারের বাস্কেট টপিক এই 10টা। এটা আপনাকে হেল্প করতে পারে এমআরসি যদি কেউ পার্ট 1 এর প্রিপারেশন এট এ টাইমে নিয়ে থাকেন। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পড়বেন, এমআরসিপির সাথে সাথে পাস মেডিসিন বা পাস টেস্ট থেকে ওই চ্যাপ্টারটাও সলভ করে ফেললেন, তাহলে এসবিএ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আর এমসিকিউ এর জন্য বক্স বক্স অ্যান্ড বক্স, দেখবেন যে শুধু বক্স পড়লে এমসিকিউই শুধু সলভ হবে না, অনেক এসবিও আপনি পেরে যাবেন। আর কি ভাইয়া, কোশ্চেন কি লাস্টে করবো শেষ হলে? জি, শেষ হয়ে গেছে, কোশ্চেন করেন। আচ্ছা ভাইয়া, ধরেন যারা ডেভিডসন প্রথম পড়তেছে ফার্স্ট, তাহলে আমরা কি পুরাটুক আগে রিডিং দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আবার পড়বো, নাকি ধরেন আমি এই চ্যাপ্টারটা আপনি পড়ালেন, আমি ধরেন ভিডিওটা ছেড়ে শুনি আবার ওই তখন ওইটা দেখতে থাকি, ওইভাবে পড়বো? একটু যদি সাজেশন দিতেন কিভাবে পড়লে ভালো হবে। ফার্স্টে রিডিং পড়বেন, হ্যাঁ একদম একটা রিডিং দিয়ে যাবেন। রিডিং দিলে যেটা হবে, হয়তো আপনার কিছু মনে থাকবে, কিছু মনে থাকবে না, বাট একটা রিডিং দিবেন।
রিডিং দেওয়ার পরে আপনি এই যে এখন তো আলহামদুলিল্লাহ সিনাপসে সবই দাগানো পিডিএফ দিচ্ছে, এটা কতটা ভ্যালুয়েবল যেটা বলার বাইরে। আপনি যদি দেখেন যে বাইরে কোনো দাগানো পিডিএফ আছে কিনা, দেখবেন যে কোথাও পাবেন না। সো দিস ইজ এ ভেরি গোল্ডেন অপরচুনিটি, বিকজ দাগানো পিডিএফ গুলো যেখানে দাগানো আছে ওইটাই হচ্ছে পরীক্ষার আগের সময় পড়ার জন্য। ধরেন আপনারা একটা ক্লাস টেস্ট দিবেন না একদিন বা 2 দিন পরে এই চ্যাপ্টারের উপর, ক্লাস জি টেস্টটা দেওয়ার ঠিক আগ মুহূর্তে দাগানো লাইনগুলো পড়বেন, সবগুলো পড়বেন, যাতে করে আপনি ক্লাস টেস্টের মার্কটা ভালো উঠাতে পারেন, অ্যাটলিস্ট যেন পাস মার্কটা উঠে। আর তার আগে একটা লিটারালি একটা জাস্ট রিডিং দিয়ে যাবেন। তবে যেই ডিজিজ গুলো পড়তে আপনার মনোটোনাস লাগতে আছে, যে ডিজিজ গুলো আসলে মনে থাকে না, ওইটার ব্যাপারে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, জাস্ট একটু ঠিক রিডিং আছে দিবেন, একটু মজা নিয়ে পড়বেন আর কি, ব্যাপারটা এরকম। এখন যদি আপনি ভাইয়া লাইসোসোমাল স্টোরেজ ডিজিজে অনেকক্ষণ সময় দেন, এটার আউটপুট খুব একটা বেশি ভালো হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওইভাবে আর থ্যাংক কি ইউ। ট্যাক্টফুলি পড়বেন। জি ভাইয়া আমি ভাইয়া একটু বলবো। জি ভাই sure. হ্যালো। জি বলেন। জি ভাইয়া, ওসিপি অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ এগুলো একটু কাইন্ডলি বলবেন যে পরফাইরিয়াতে মানে কিভাবে প্রেসিপিটেট করে, মেকানিজমটা যদি একটু ছোট করে বলতেন। আচ্ছা আচ্ছা, পরফাইরিয়াতে ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং এস্ট্রোজেন প্রোজেস্টেরন যেগুলো করে, এই যে এনজাইম গুলোর পাথওয়েটা আছে, এক হচ্ছে এই পাথওয়েটাকে ব্লক করে, প্লাস হচ্ছে পরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা বা অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়াতে আমাদের ব্লাডের যে ভিসকোসিটি এটা বেড়ে যায়। এই যে এখানে যেটা মেইনলি হয় যে অ্যাবডোমিনাল পেইনটা হচ্ছে কেন, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভিসেরাল সিনড্রোম। হ্যাঁ, মানে ভেসেল অক্লুশনের জন্য মেবি কোনো। ইয়েস ইয়েস, নিউরো ভিসেরাল সিনড্রোম বলে এটাকে। সো এক তো হচ্ছে ভেসেল অক্লুশন হচ্ছে, এই জন্য আপনার পেইন হচ্ছে, প্লাস হচ্ছে এই যে অ্যান্টাইমেটিক পাথওয়ে গুলো আছে এগুলোকে ব্লক করছে। সো অরাল কন্ট্রাসেপটিভ পিল সবচেয়ে বেশি এখানে ভূমিকা রাখে, স্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, সাথে অ্যান্টিকনভালসেন্ট সালফোনামাইড আছে। সো মেকানিজম আসলে কথা জিজ্ঞেস করলে প্রথমে বলতে হবে মেকানিজম ইজ আননোন, বাট অ্যাজ এ ডক্টর আপনাকে জাস্ট এগুলো একটু মাথায় রাখা যে এই পেশেন্ট গুলো এগুলোতে প্রিসিপিটেট করতে পারে। কন্ট্রাইন্ডিকেটেড এই ড্রাগগুলো তাদের ক্ষেত্রে নাকি কশাসলি ইউজ না না, অবশ্যই কন্ট্রাইন্ডিকেটেড। মানে কন্ট্রাইন্ডিকেটেড? আমি এখানে দেখবেন যদি আপনি এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশন নেন, যে আমার তো একটা এন্টি কনভালসেন্ট তাকে দিতে হবে, ঠিক না? তো সেক্ষেত্রে তো আমাকে একটা ড্রাগ তাকে চুজ করতে হবে। তো ওইখানে দেখবেন যে সব এন্টি কনভালসেন্ট আবার তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড না। হ্যাঁ, আমরা তাকে অনেক সময় কার্বামাজেপিনটা দিতে পারি, ভ্যালপ্রয়েড, তারপরে হচ্ছে ল্যামোট্রাইজিন, এগুলো আবার দেই না। সো এখানে পড়ার অনেক কিছু আছে এরপরে। আবার আমি যে বললাম যে এস্ট্রোজেন প্রোজেস্টেরন তারপর ওরাল কন্ট্রাসেপটিভ পিল এগুলো দেওয়া যাবে না, তাহলে তো আপনাকে বিকল্পটা খুঁজতে হবে। এখানে কিন্তু এনএসএইডও কিন্তু ওনাকে অ্যাগ্রাভেট করে, মনে রাখবেন পরফাইরিয়া কিউটিনিয়া টার্ডাতে আমরা যে এনএসএইড গুলো ব্যবহার করি সেগুলো অ্যাগ্রাভেট করে, কিন্তু সব এনএসএইড করে না। ইউ ক্যান গিভ নেফ্রক্সেন, ওকে এগুলো সব আলাদা করে। আপনি যদি একটু নোটস বা আমাদের বইটা পড়েন, পরফাইরিয়ার ওই জায়গাটা যদি একটু যে দেখেন, দেখবেন একদম আলাদা করে দেওয়া আছে হুইচ ড্রাগ প্রিসিপিটেট এন্ড হুইচ ড্রাগ ক্যান বি ইউজড অ্যাজ সেফ, এটা ওখানে আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমরা শেষ করি আজকে? ভাই একটা কোশ্চেন ছিল, আপনারা জি ওই ভাই। শুরুতে একটা ছবি বলছিলেন ওই লিডল জি। সিনড্রোমে, সেখানে কোন চ্যানেলটাতে প্রবলেম ছিল? আরো কেম ওই চ্যানেলটাতে না এপিথেলিয়াল চ্যানেলে? না, ইপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের সমস্যা, ইনাক। আর ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে এমিডারন। অ্যামিডারন না ভাইয়া, অ্যামিলোরাইড। অ্যামিলোরাইড। জি ভাই, জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি তাহলে শেষ করি। সিনাপসের কেউ আছেন ভাইয়া? আমি তাহলে লিভ নিচ্ছি। জি স্যার, আপনি শেষ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।